লিসনিং স্কিল আসলে কেন দরকার, কি মনে হয় তোমাদের? এটা একটা স্কিল কেন, ঠিকমতো শুনতে হবে কেন? ঠিকমতো না শুনলে তো আমরা কিভাবে ব্যাপারটা বুঝতে পারবো না, না বুঝলে তো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে না আমাদের কাছে। প্রপার কমিউনিকেশনের জন্য লিসনিংটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। কাজে আমি প্রথমে যদি না শুনি, তোমরা যদি আমার কথা এখন না শোনো, তাহলে তো তোমরা যেটি পরবর্তীতে যেটি করতে হবে বা যে উত্তরটি দিতে হবে সেটিও দিতে পারছো না। হ্যাঁ, কাজে লিসনিং একটি খুব বড় ব্যাপার। মন দিয়ে কথা শোনাটা প্রয়োজন। যেটা নিগার বলেছে সেটা হচ্ছে যে যদি আমি না শুনি তাহলে আমার কমিউনিকেশন ব্রেকডাউন করতে পারে। আমি বলছি একটা, লিসনার ঠিকমতো না শোনার ফলে করছে আরেকটা কাজ, এখানে কমিউনিকেশন গ্যাপ হবে এবং তাতে করে যেই কাজটি আমরা করতে চাচ্ছি সেটা হয়তো কোল্যাপস করে যাবে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল দ্যাট উই শুড ডেভেলপ। কারণ লিসনিং সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে স্পিকিং স্কিলস, তাই তো? যে আমি শুনবো তারপর বলবো, তা না হলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে কোনো একটি কাজকে সুষ্ঠুভাবে সমাধা করাটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে খুব সাম্প্রতিককালে, বা এটা একটা ঘটনা যেটি খুব একটি গ্লোবাল কাইন্ড অফ প্রবলেম অনেক সময় ক্রিয়েট করে। তোমাদের যখন একটা এয়ারক্রাফট টেক অফ করে এবং ল্যান্ডিংয়ে আসে, দেখা গিয়েছে যে ঠিকমতো না শোনার ফলে হয়তো পাইলট ইনস্ট্রাকশনটা ঠিকমতো রিসিভ করে নাই, যার ফলে একটা ডিজাস্টার হয়ে গেছে। সো ইটস আ ভেরি স্মল ইনস্ট্রাকশন মেবি, বাট বিকজ অফ ডিউ টু দ্য ফ্যাক্ট যে লিসনিংটা ঠিকমতো হয়নি, সেখানে অনেক বড় রকমের হ্যাভক তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, লেসন 1.1 ইনস্ট্রাকশনস, আপনি যদি আপনার বইয়ে এবার লক্ষ্য করেন তাহলে আমরা শুরুতেই আছে যেটা একটু গিভিং ইনস্ট্রাকশনস এন্ড লিসনিং টু দেম আর কোয়াইট কমন ইন আওয়ার লাইফ। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত নানা ধরনের কথা শুনি এবং তার উপর বেস করে আমাদের সারাটা দিন আমরা কাটাই। তাহলে কি করি আমরা? কখনো কখনো ইনস্ট্রাকশন অন্যদেরকে দেই। যদি ইফ সামবডি হ্যাজ টু ডু আ জব, তাহলে আমরা বলে দিই কিভাবে তুমি কাজটি করবে, ইনস্ট্রাকশন দেই। আবার কি করি, অনেক সময় আমরা ইনস্ট্রাকশন ফলো করি, তাই তো? যেমন আমি তোমাদের সাথে এখন কথা বলছি, তোমরা ইউ আর টেকিং ইট, আবার তোমরা একটু পরে কিছু করবে যেটা আমি দেখব বা আমি ইনস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করব। So listening to instructions carefully is necessary for doing a good job. যে কোনো একটি কাজ খুব সুষ্ঠুভাবে যদি আমরা করতে চাই, প্রথমে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে মন দিয়ে শুনতে হয়। So therefore আপনার টেক্সট বইটিতে অবজেক্টিভস গুলো খুব ক্লিয়ারলি দেওয়া আছে, that after completing this lesson you will be able to give instructions about a process, that is how to use something, and follow instructions for doing something. তাই তো? তাহলে আমরা কি করছি যে আমরা একটি মেশিন বা যে কোনো একটি কাজ, এখানে আমরা মেশিনের কথাই বলবো বিকজ আমাদের সিচুয়েশনটা ওইভাবে দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে মেশিনটি কিভাবে ইউজ করতে হয় সেই জন্য আমাদের ইনস্ট্রাকশন শোনা প্রয়োজন। দ্বিতীয়ত সেই ইনস্ট্রাকশনটিকে ফলো করাটা প্রয়োজন, সো দ্যাট দ্য জব ইজ ডান প্রপারলি। Situation 1.1.1 Operating a photocopier. আমরা ফটোকপিয়ার ব্যবহার করি কোথায়? ফটোকপিং মেশিন অনেক কাজে, অফিসে, আমাদের স্কুলে, ইউনিভার্সিটিতে, সবখানে। রাইট, অনেক সময় একটা লেসনও দেখা যায় যে ফটোকপি করে নিতে হচ্ছে। রাইট, হ্যান্ড আউট ফটোকপি করতে হয়, অফিসিয়াল নোটস, অফিসিয়াল লেটার্স। রাইট, তাহলে এখন আমি নিজেই যদি জানি কিভাবে ফটোকপিয়ারটা অপারেট করতে হয়, তাহলে আর কারোর হেল্প আসলে নিতে হয় না। আই ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড সেলফ কনফিডেন্ট। তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের একটি ডায়ালগ দেওয়া রয়েছে, আমরা সেই ডায়ালগটি একটু পরে দেখব। সেই সাথে শুরুতেই রয়েছে লিস্ট অফ ভোকাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পয়েন্টস, মানে ইনস্ট্রাকশন দিতে গেলে, যে কোনো একটি ইনস্ট্রাকশন দিতে গেলে আমাদের কি করতে হয়? কিছু সুনির্দিষ্ট ভোকাবুলারি আইটেম ব্যবহার করতে হয়। সেটি একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। আর স্পেসিফিক্যালি যেহেতু আমরা এই সিচুয়েশনটি হচ্ছে একটি ফটোকপিয়ার নিয়ে, সেই কারণেই হয়তো এই যে বাটন, তারপরে প্লাগ, প্রেস, এই শব্দগুলো রয়েছে স্পেসিফিক্যালি ফর দিস মেশিন ইটসেলফ। আদারওয়াইজ নেক্সট, দেন, তারপরে যেমন হোয়াট শুড আই ডু ইফ, এই ধরনের ফ্রেজ বা এই ধরনের ভোকাবুলারিগুলো ইউজ করা হচ্ছে কি ক্ষেত্রে? বোঝানোর জন্য ধাপগুলো,
একটির পর একটি স্টেপসগুলো বোঝানো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। যদি আমরা স্টেপ 3 আগে করার চেষ্টা করি তাহলে কিন্তু মেশিনটি অপারেট করবে না, করবে না। কাজে এইগুলোই হচ্ছে ইনস্ট্রাকশনসের স্পেসিফিক কিছু ভোকাবুলারি। তাহলে ডায়ালগটি তোমরা দুজন একটু আমাদেরকে শোনাও কি আছে। আমি এখন I'll listen to you now. Okay, excuse me, sir. I need to photocopy these pages, but I don't know how to use the photocopying machine. Could you please show me how to operate it? Oh yes, certainly. Come with me, I will show what to do. First, you open this box and check whether there is enough paper. If there is not, put in some paper here. Then you pull out the lid and put the document you want to copy. Look how to place the document here. Great. What should I do after placing the document? Pull down the lid and select the darkness, size and the number of copy from these buttons. When you finished your selection, press the start button and the machine will start copying. Excellent. Now let me remember what you have shown. First, I open the box and ensure the supply of paper. Then I pull up the lid and put in the document. Next, I close down the lid and make selections from the buttons. Finally, I press the start button to start photocopying. Is there anything I miss? No, you have got everything perfectly. But remember one thing. What's that? Make sure that the plug is connected and the power is on before operating the machine. Oh yes, I will do that certainly. Thank you. You're welcome. That was really good. আসলে ব্যাপারটি দেখো খুব শেষের দিকে একটু মজাই করা হয়েছে, তাই না? যদি আমি প্লাগটা পুটিং না করি জায়গা মতো এবং পাওয়ার সুইচ অন না করি, সব কিছু চেক করার পরেও দেখা যাবে কিছুই বেরোচ্ছে না ফটোকপিয়ার থেকে। Exactly. So that was quite interesting there. তাহলে আমি শিওর যে তোমরা কিছু এখানে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট বের করতে পেরেছো অলরেডি। দ্য স্টেপস টু well there are steps definitely যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে কোনটির পর কোনটি করে, রাইট? ইয়েস। আর সেই ক্ষেত্রে আমরা তুমি আমাকে একটু বলো তো যে ভোকাবুলারি বা শব্দ স্পেসিফিক ওয়ার্ডস কোনগুলো যেগুলো স্টেপসগুলো বোঝাতে ব্যবহার করা হয়েছে? First, Yes. next, finally, then yes, exactly. Certainly. তাহলে যে কোনো ইনস্ট্রাকশন দিতে গেলেই আমাদেরকে এই কিওয়ার্ডসগুলো মনে রাখতে হবে। ইভেন তুমি যদি ফটোকপিং মেশিনের জায়গায় আর কি আমরা চিন্তা করতে পারি বলো তো? Computer opening. Yes. Yes. Computer, phone. Absolutely. Yes. প্রতি ক্ষেত্রেই দেখা যাবে যে প্রথমে কি করতে হবে সেটি বোঝাতে আমরা ফার্স্ট ইউজ করব, পরবর্তী বোঝাতে আমরা দেন, তারপরে আসছে নেক্সট, তারপরে আবার দেন আসতে পারি ইফ দেয়ার আর মোর স্টেপস, এবং তারপরে শেষ পর্যন্ত আমরা বলতে পারি ফাইনালি, বিকজ আমরা ওই ফাইনাল লাস্ট কাজটা করলেই দেখা যাবে যে পুরো ব্যাপারটি সহজ হয়ে এসেছে। মাই ডিয়ার লার্না, আমরা এতক্ষণ যে ডায়ালগটি শুনলাম সেখানে কিন্তু আমরা একটা ফটোকপিং মেশিন কিভাবে ব্যবহার করতে হয় সেটির প্রতিটি স্টেপ এবং কি ধরনের ভাষা সেখানে ব্যবহার করতে হচ্ছে, যে যেমন শুরু করছি আমরা কিভাবে যখন কাউকে আমরা অনুরোধ করতে যাচ্ছি আমরা এক্সকিউজ মি দিয়ে শুরু করছি, সেটিও একটি ভাষাগত দিক অবশ্যই, কিন্তু স্পেসিফিক্যালি ইনস্ট্রাকশনসের ক্ষেত্রে যে শব্দগুলো অতি জরুরি সেগুলো আমরা কিন্তু শুনে নিয়েছি। আর খুব মজার ব্যাপার হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডিওতে একটা ফটোকপিং মেশিন রাখা আছে, তো তুমি কি একটু দেখবে whether you can operate it or not? Okay, আসো। যেমন তুমি যখন ডায়ালগটি বলছিলে তখন ওখানে ছিল ফার্স্ট ইউ ওপেন দিস বক্স এন্ড চেক whether there is enough paper। আমার মনে হয় বক্সটা বোধহয় এটা একটু বোধহয় আটকে গেছে। তুমি কি আমার মনে হয় তাহলে এরকমও ইনস্ট্রাকশন হতে পারে, ইউ হ্যাভ টু ইউজ both of your গ্রেট। ওকে, সো আমরা এটা খুলেছি এবং চেক করেছি ভিতরে আমাদের পেপার আছে, ফাইন। এরপরে আমাদের দেখা যাচ্ছে ওকে ইউ ক্যান ক্লোজ ইট নাও। তারপরে দেখা যাচ্ছে then I pull up the lid and put in the document. So that's the lid. এটা আমরা খুলে ফেলেছি, একটা ডকুমেন্ট আমাদের দরকার। আমি তোমার এই ডকুমেন্টটাই নিচ্ছি। So can you place it for me? So we have put the document in.
Okay. Next, close down the lid and make selections from the buttons. ওখানে অনেকগুলো বাটন আছে, আমার মনে হয় যে we can select আমরা কয়টা কপি করতে চাচ্ছি, একটা বা তিনটে, 100টিও করা যায় ইচ্ছে করলে। তারপর আমরা ফন্ট সাইজ ঠিক করতে পারি, সবই ওখানে আছে। তাহলে আমার মনে হয় তুমি সিলেক্ট করে ফেলেছো, right? And finally, I press the start button to start photocopying. Great. That's beautiful. Beautifully done. Okay, I'm sure আপনিও দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটা ফটোকপি কিন্তু বের করে ফেলেছি। তুমি চলে আসো। থ্যাংক ইউ। তাহলে আসলে দেখা গেল যে আমরা যদি ইনস্ট্রাকশনস ঠিক মতো ফলো করতে পারি তাহলে সঠিকভাবে যে কোনো কাজ সমাধান করা সম্ভব। আর আমার তো মনে হয় তুমি আগেই চেক করে নিয়েছিলে পাওয়ার আছে কি নাই, তাই না? আদারওয়াইজ কিন্তু ডকুমেন্টটি বের হতো না। Okay, so we are through that dialogue. আশা করছি আপনার কাছে ব্যাপারটি খুব সহজ হয়ে এসেছে। যে কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে স্টেপসগুলো খেয়াল করতে হবে। Dear viewer and of course my dear learner, এখানে আমাদের কিছু রিভিউ কোয়েশ্চেন্স রয়েছে এবং সিচুয়েশন, এই যে আমরা যে সিচুয়েশনগুলো পড়েছি তার উপরেও রয়েছে, তাছাড়াও কিছু নতুন সিচুয়েশন দেওয়া রয়েছে, যেমন অন পেজ 5 এখানে একটি ডায়ালগ দেওয়া রয়েছে আফটার দ্য সিচুয়েশন, এবং তারপরে আমাদের রিভিউ কোয়েশ্চেন্স রয়েছে। আমার মনে হয় যে সিন্স ইউ হ্যাভ ফলোড অল দিস উইথ আস, ব্যাপারটি নিশ্চয়ই আপনার কাছে সহজ হয়ে এসেছে। আপনি সিচুয়েশনগুলো নিজে নিজে পড়ুন এবং চেষ্টা করুন দেখার জন্য যে আপনি কোয়েশ্চেন্সগুলো আপনি আনসার দিতে পারেন কিনা। আগেই বলেছি যে আজকে আমরা দুটো লেসন নিয়ে কথা বলতে আমাদের ইচ্ছে আছে। আমরা প্রথম লেসনটি আমরা we have been through it. Yeah. দ্বিতীয় লেসনটি ইটস অন পেজ নাম্বার 8 অফ ইউর টেক্সট বুক। তোমরা বের করেছো? আচ্ছা, সেটি হচ্ছে ডাইরেকশনস। তাহলে আমরা এতক্ষণ দেখেছি ইনস্ট্রাকশনস, কোনো একটি কাজকে সুনির্দিষ্টভাবে করার জন্য স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশনসের প্রয়োজন হয় এবং তার জন্য কিছু নির্দিষ্ট ভাষার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আরেকটি ইনস্ট্রাকশনসেরই আরেকটি ধরন বা দিক হচ্ছে ডাইরেকশনস আমাদের কি কাজে লাগে তোমরা কি একটু বলবে? কখন আমরা ডাইরেক্ট করি বা ডাইরেকশন দেই? এটা যখন কোনো কিছু বুঝতে পারছি না আমরা তখন ডাইরেকশন দিলে ব্যাপারটা ইজি হয় আমাদের জন্য। আচ্ছা, এন্ড এই যে আজকে ঢাকা থেকে এসেছো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে, ডেফিনেটলি তোমরা আগে যদি এসে থাকো তাহলে একরকম, আর প্রথমবার যখন এসেছো তখন সে কিছু ডাইরেকশনসের দরকার ছিল। ওপেন ইউনিভার্সিটি কোথায়, এটি কার অন্য কোনো ইউনিভার্সিটির পাশে কিনা, তারপরে আমি টঙ্গী থেকে কোন দিকে যাব, তাই না? এটাও কিন্তু ডাইরেকশনস। তুমি যদি কোনো একটি জায়গায় পৌঁছতে চাও তাহলে তোমাকে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করে কিছু উত্তর বের করে নিতে হবে, আদারওয়াইজ there is ample chance that you're getting lost এবং আমরা দেখা যাবে যে তোমরা স্টুডিওতেই আসতে পারোনি। তাহলে সেক্ষেত্রে ডাইরেকশনস ঠিক মতো না থাকার ফলেই তোমরা কিন্তু পথ ভুলে যেতে পারো। সো দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমরা যে কোনো নতুন জায়গায় গেলে উই আস্ক পিপল ফর ডাইরেকশনস। হয়তো পথে কাউকে থামিয়ে বলি, আচ্ছা রোড নাম্বার 16 কোথায়? আমি রোড নাম্বার 16 হাউস নাম্বার 6-এ যাব। যখন আমি রোড 16 খুঁজে পাচ্ছি তখন হয়তো আবার আমরা একটু থেমে জিজ্ঞেস করছি, বাড়ি নাম্বার 6 এটা আমি যেতে চাচ্ছি, এটা কোথায়? সো দিজ আর দ্য সর্ট অফ ডাইরেকশনস উই ইউজুয়ালি আস্ক ফ্রম পিপল। এখানে ডিয়ার লার্নার আমাদের খুব পরিষ্কারভাবে লেসন 1.2 ডাইরেকশনসের কিছু অবজেক্টিভস দেওয়া আছে, যেমন আফটার কমপ্লিটিং দিস লেসন ইউ উইল বি এবল টু আস্ক ফর ডাইরেকশনস। আপনি যদি ঠিক মতো জিজ্ঞেস না করতে পারেন তাহলে আপনি একটি উত্তর কিভাবে পাবেন? একইভাবে ফলো ডাইরেকশনস, যেমন ইনস্ট্রাকশনসের ক্ষেত্রে আমাদের স্টেপসগুলো ফলো করে আগাতে হতো, একইভাবে ডাইরেকশনসেও তাই। আই হ্যাভ টু ফলো দ্য ডাইরেকশনস। আমাকে কেউ যদি বলে গো স্ট্রেট অ্যাহেড দেন টার্ন রাইট, আর আমি আই এম গোয়িং স্ট্রেট অ্যাহেড অ্যান্ড দেন টার্নিং লেফট, তাহলে কিন্তু দেখা গেল আমি ভুল দিকে চলে গিয়েছি। সো আমার শুনতে হবে ঠিক মতো আমাকে কোন দিকে যেতে বলেছে সেই মতো। এবং ফাইনালি গিভ সিম্পল ডাইরেকশনস। আমি নিজেও আরেকজনকে ডাইরেকশন দিয়ে হেল্প করতে পারবো। এখানে তোমার সিচুয়েশন 1.2.1 ইনভিটেশন ফর আ লাঞ্চ।
কি ইনভিটেশন পাওয়া যায় লাঞ্চের কোনো সময় পাওয়া অনেক যায় সময়। রাইট খুবই interesting. খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেটাই এখন যেখানে ইনভিটেশনের হাতে একটা ভেনিউ ঠিক করা আছে যে তুমি অমুক সময় অমুক জায়গায় আসো ইনভিটেশনটার একটা ভেনিউ থাকে এখন যদি আমি না জানি যে আমাকে কোথায় যেতে হবে তাহলে কিন্তু আই এম গোইং টু মিস মাই ইনভিটেশন অলটুগেদার So we don't want to do painful. that yeah we don't want to that's so painful obviously তাহলে সেই ক্ষেত্রে dear viewer আমাদের এখানেও একইভাবে কিছু লিস্ট অফ ভোকাবুলারি এবং ল্যাঙ্গুয়েজ পয়েন্টস দেওয়া রয়েছে আপনার টেক্সট বইটিতে যেহেতু এটি একটি লাঞ্চের ইনভিটেশন আমরা ধরে নিচ্ছি এটি একটি রেস্টুরেন্টে ইটস টেকিং প্লেস সেই ক্ষেত্রে ভোকাবুলারি আইটেমসের মধ্যে রয়েছে রেস্টুরেন্টস টার্ন রাইট লাঞ্চ টাইম turn left, break, go down, plenty of places, right next to, crossover, go straight across, behind, through, other end. Actually, turn right, turn left, go down, right next to, crossover, go straight across, behind, through, and other end. এগুলো হচ্ছে আসলে directions এর ভোকাবুলারি ডাইরেকশন দেওয়ার জন্য এই ভোকাবুলারিগুলো ইউজ করা হয়ে থাকে আমি শুরুটুকু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এরপরে তোমরা আমার মনে হয় প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ তোমরা নিজেরা একটু পড়ো এবং সিন্স দিস ইজ আ লিসনিং টেক্সট আই উড সাজেস্ট যে আমার লার্নার যিনি সামনে রয়েছেন আপনি আগে ওদের ডায়ালগটি শুনুন বা সিচুয়েশনটি শুনুন ইটস আ লিসনিং টেস্ট ওকে It is lunchtime in a convention. Before finishing his speech, the speaker suggests of some of the restaurants nearby, where the participants can go. Now, listen to the speaker carefully and match the places in questions 1 to 4, section C, to the appropriate letters A to G on the map. কাজে আমি আগেই বলে দিচ্ছি এটির সাথে আমাদের একটি অ্যাক্টিভিটি রয়েছে যেখানে একটি ম্যাপ রয়েছে and I believe that's actually on the next page. Yeah. On page number 9. yes, where to have lunch. So আমাদের অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটির সাথে এই ম্যাপটিও লক্ষ্য করতে হবে তাহলে আসুন আমরা সেটি করে ফেলি Okay, you can start actually with one. We are now almost at the closing of the session. It will be lunch break within a few minutes. Those of you won't be attending the lunchtime meeting. For you, there are plenty of places to go. I can name some good places not too far from the convention center. The famous Italian pizza center is one of them. ওকে তাহলে দেখা যাচ্ছে যে একটা খাবারের দোকান পাওয়া গেছে ইটালিয়ান পিৎজা সেন্টার কোয়াইট ইয়ামি তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাকিটুকু পড়ো From the center's entrance on Shahbag Road, first go straight across the road to Ramna Park through the National Arch at the other end of the park. Cross Tipu Sultan Road and it's next to the bank. রাইট আচ্ছা আমি নিগার তোমার কাছে আসছি could you follow the instructions Yeah, he was yeah, giving directions rather he was Yeah. giving right okay তাহলে আমি ম্যাপটা আমার সামনে আছে তুমি জাস্ট একটু বলো তো কিভাবে আমি এই পিৎজা সেন্টারে যেতে পারি ওকে এখানে আমি এখানে যে ডাইরেকশনস ম্যাপে যে ডাইরেকশনসগুলো দেওয়া আছে সেখানে দেখছি যে প্রথমে আমাকে কনভেনশন সেন্টারের পাশ দিয়ে আসতে হবে প্রথমে আসলে কনভেনশন সেন্টার এন্ট্রান্স দিয়ে আমাকে এন্ট্রান্স দিয়ে আসতে হবে আসতে হচ্ছে। তারপরে গো স্ট্রেট শাহবাগ যে রোডটা আছে সেটা দিয়ে স্ট্রেট চলে আসতে হবে রমনা পার্কের পাশ দিয়ে তারপর সেখানে আমরা দেখতে পাচ্ছি Actually, ন্যাশনাল আর্চ yeah. আছে দেন টিপু সুলতান রোডটা ক্রস করে আমরা ন্যাশনাল আর্চ থেকে বের হলেই আমাদের টিপু সুলতান রোড পড়ছে হ্যাঁ পড়ছে সেটা ক্রস করে সেখানে আমরা একটা ব্যাংক আছে এবং ব্যাংকের পাশে যে এ মার্ক করা সেখানে তাহলে এটাই বোধহয় আমাদের সেই পিৎজা Spot-টা। right okay because it says at the other end of the park আমরা পার্কের শেষে চলে আসছি other end পার্কের একদম শেষের দিকে আছে আমাদের ন্যাশনাল আর্চ এবং সেখানে তারপরে বের হয়ে আসলে টিপু সুলতান রোড and it says cross টিপু সুলতান রোড সো আমাদেরকে ক্রস করতে হচ্ছে and it's next to the bank কাজে আমাদের এখানে আনসারটা হচ্ছে A and that is the Italian Pizza Center
তাহলে এরপরে আমরা যদি প্রসিড করি দেখা যাবে একইভাবে এই ম্যাপের মধ্যে ডাইরেকশনসগুলো যদি আমরা ফলো করি প্রতিটি খাবারের দোকানই আমরা লোকেট করে ফেলতে পারবো। ইজ ইট কোয়াইট ক্লিয়ার টু ইউ নাও? অ্যান্ড আই এম শিওর এরপরে তোমাকে যদি আর কেউ জিজ্ঞেস করে যে আমি ওখানে কিভাবে যাব, ইউ উইল বি এবল টু ডাইরেক্ট প্রপারলি, Obviously, রাইট? certainly. ওকে, অ্যান্ড ইটস অলওয়েজ হেল্পফুল তুমি একজনকে একটা ম্যাপ যদি ছোট্ট করে এঁকে দাও যে আচ্ছা এইভাবে আমি অ্যারো দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজে হয় ব্যাপারটা। অ্যাবসলিউটলি। অনেক সময় মুখে বলে, যদিও লিসনিং এর ব্যাপারটা এখানে আমাদের মন দিয়ে শুনতে হবে, তারপরে ডাইরেকশন ফলো করতে হবে, সেই সাথে যদি ছোট্ট একটা ভিজুয়াল থাকে দ্যাট উইল বি ইভেন মোর হেল্পফুল। তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার মনে হচ্ছে তোমরা ভালো করেই পড়াশোনা করছো, আমি যা দেখতে পাচ্ছি। And my dear viewer and our learners of Bangladesh Open University, আশা করছি আজকের আলোচনায় ইনস্ট্রাকশন এবং ডাইরেকশনস এই দুটো ব্যাপার আপনাদের কাছে সহজ হয়ে এসেছে। কিন্তু এরপরে যদি if there is any sort of problem you are facing, প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস। ঠিক আছে, আমরা কিন্তু আছি আপনাদের জন্য। কাজে যে কোনো পয়েন্ট এই টেক্সটের ভেতরে সমস্যা থাকলে ইউ শুড কন্ট্যাক্ট আস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আনটিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলভস এবং স্টাডি ওয়েল। বাই বাই। Hello dear students and welcome to our program. Bangladesh Open University School of Agriculture and Rural Development, যাকে আমরা সাড বলে থাকি, তার ইংরেজি যে কোর্সটি রয়েছে তার উপরে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আশা করছি ভালো। আর পড়াশোনা কেমন হচ্ছে? আসলে দিস ইজ আ ভাইটাল কোয়েশ্চেন আই শুড আস্ক ইউ। আশা করছি পড়াশোনাও খুব ভালো হচ্ছে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তো সেজন্যই আমরা আজকে একসাথে হয়েছি, কাজেই কোনো কিছু নিয়ে ভাববেন না। হাউএভার বিফোর উই স্টার্ট, আমি বলবো আপনি আপনার বইটি অর্থাৎ কোর্স বুক, যেটি কিনে ইংলিশ ওরাল কমিউনিকেশন অ্যান্ড স্টাডি স্কিলস এবং এর কোড হচ্ছে BAE 2207, কোর্স বুকটি সাথে নিন। সেই সাথে কী লাগতে পারে? সাম পেপার্স, পেন, পেন্সিল, ইরেজার, হোয়াটসএভার আপনার মনে হয় কাজে লাগবে, সেগুলো সব ঠিকঠাক করে নিয়ে বসুন। ঠিক আছে, উই উইল বি স্টাডিং টুগেদার। তাহলে আগেই বলেছি যে আজকে আমরা আপনার ইংলিশ কোর্সটি নিয়ে ডিল করব এবং আজকের আমাদের ইচ্ছে আছে ডেভেলপিং স্পিকিং স্কিলস 2 এই ইউনিটটির উপরে আলোচনা করার। ইউনিটটিতে 3টি লেসন রয়েছে, লেসন্স 4.4, 4.5 এবং 4.6। 4.4 এর টাইটেল হচ্ছে স্টোরি টেলিং, 4.5 ডিসক্রাইবিং আ প্রসেস এবং 4.6 হচ্ছে এই লেসনগুলোর একটি রিভিউ অ্যান্ড টেস্ট। ওকে ডিয়ার লার্নার, দেন লেটস বিগিন। আমরা লেসন 4.4 দিয়ে শুরু করছি। টাইটেল ইজ স্টোরি টেলিং। লেসন 4.4 স্টোরি টেলিং। 4.4 এর টাইটেল হচ্ছে স্টোরি টেলিং। আমরা সবসময় কিন্তু কোনো না কোনো গল্প করে থাকি। এই যে সকাল থেকে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যা কিছু ঘটছে আশেপাশে, আমরা কিন্তু হয়তো কারোর সাথে দেখা হচ্ছে বা আমরা কোনো কিছু দেখেছি, কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছি, কোনো একটি ইনসিডেন্ট হয়েছে, এই সব কিছু নিয়েই কিন্তু আমরা আসলে আমাদের আশেপাশে মানুষের সাথে সেটি শেয়ার করি, আমরা তাদের সাথে এটা ন্যারেট করি, তাই না? সেটা আমাদের খুব জেনেও করি, না জেনেও করি, বাট উই লাভ টু শেয়ার আওয়ার এক্সপেরিয়েন্সেস উইথ আদার্স।
তাহলে সেই ক্ষেত্রে যেটি হচ্ছে আমরা মূলত তাহলে কি পছন্দ করি, গল্প বলতে পছন্দ করি, সারাদিনে কি হলো না হলো আমরা সেটি নারেট করি বা বলি। তো এটিকে যদি আমরা সংক্ষেপে স্টোরি টেলিং বলে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিছু টেকনিক্স ফলো করতে হয় যেগুলো আজকে আমরা একটু ডিটেইলে দেখব। তার আগে বলে নিচ্ছি যে এই লেসনের অবজেক্টিভসটা তাহলে কি, সেটি হচ্ছে will be able to create narratives, or you will be able to create narratives, make your story interesting to the listeners. আমরা অনেকে কিন্তু অনেক সুন্দর করে চিন্তা করতে পারি কিন্তু হয়তো বা ঠিক গুছিয়ে সেটি প্রকাশ করতে পারি না। অনেকে বলি যে না, কথা বলতে গেলে ভয় লাগে, কাউকে কিছু কনভিন্স করতে গেলে ভয় লাগে, বা স্টোরি একটা বলবো আমি এক্সাইটেড অ্যাবাউট ইট, কিন্তু তারপরেও ওই যে বললাম বলার ক্ষেত্রে হয়তো একটু দ্বিধা কাজ করে। তো সেই দ্বিধা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমরা গল্প বলার ক্ষেত্রে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং সেই ক্ষেত্রে যদি আমার জড়তা থাকে, আমি অনেক সময় কি করি, আমরা খবরের কাগজ বা একটি বইয়ে অনেক সময় অনেক ছবি থাকে তাই না, বা আমরা নিজেরাও ছবি তুলি। সেক্ষেত্রে আমরা খুব সহজেই ছবিগুলোর দিকে তাকিয়ে নিজে নিজে একটি গল্প তৈরি করার চেষ্টা করতে পারি। তাহলে আপনার বইটিতে দেখুন একটি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। এখানে আমি দেখি আপনাদের সাথে সাথে অ্যাবাউট রাইট 8টি ছবি দেওয়া রয়েছে এবং ছবিগুলোর দিকে তাকিয়ে আমরা কিন্তু একটা গল্প ডেভেলপ আসলে করতে পারি। আপনি নিজে নিজে এটি চেষ্টা করবেন। এখন আমরা যেটি করব যে একটা গল্পের মধ্যে কি কি থাকে, এলিমেন্টস অফ এ স্টোরি, এই ব্যাপারটি যদি আমাদের জানা থাকে যে আমি যখন গল্প বলবো আমাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে পুরো ব্যাপারটি কিন্তু অনেক সহজ হয়ে আসবে। তাহলে আপনি আপনার বইয়ের পেজ 140 দিকে একটু তাকান, এট দ্য বটম নিচের দিকে রয়েছে এলিমেন্টস অফ আ স্টোরি। এবং আমরা কিন্তু আরেকটি জিনিস করে থাকি, কনভারসেশনের মাধ্যমেও গল্প করে থাকি তাই না। আমি আমার বন্ধুর সাথে কিছু একটা বলতে চাচ্ছি, আমরা দুজন মিলেও কিন্তু একটি গল্প তৈরি করে ফেলি। আমাদের কয়েকটি জিনিস এক্ষেত্রে মনে রাখতে হবে, সেটি হচ্ছে রেফারেন্সেস টু টাইমস, প্লেসেস অ্যান্ড সেটিংস। যেহেতু গল্প বলছি আমাদের রেফারেন্স দিতে হবে, কখন ঘটনা ঘটেছিল সেটি বলতে হবে, এবং ঘটনার সময় সেটিং কী ছিল বা এর অবস্থা কী ছিল সেটিও বলতে হবে। ক্যারেক্টার্স ইনভলভড ইন দি ইভেন্টস, সেই ঘটনাটিতে কারা কারা ইনভলভ ছিল, কটি ক্যারেক্টার ছিল, তারা কী ধরনের ছিল সেটি উল্লেখ করতে হবে। Some sort of plot, a series of unusual, funny or strange events that make the story interesting. আমরা যদি খুব এমনি ঘটনা বলে যেতে থাকি তাহলে সেটি ঠিক গল্প হবে না, কারণ এটিকে ইন্টারেস্টিং করতে হবে, এক্সাইটিং করতে হবে। Some outcome or conclusion to the events, পুরো ঘটনাটি বর্ণনা করার পরে একটি ছোট্ট কনক্লুশন দিতে হবে যাতে করে আমার লিসনার খেই হারিয়ে না ফেলেন। একটি খুব সুন্দর ভালো ইন্টারেস্টিং গল্পের মধ্যে আর কি কি থাকতে পারে সেটি আসুন দেখি। Decorations by the teller, for example exaggeration, intensification, suspense or amusing details. গল্প মানে কিন্তু গল্পই, এটি ঠিক একেবারে হুবহু নারেশন না। সেই ক্ষেত্রে আপনি আপনার গল্পটিকে আরও মজার করার জন্য কিছু জিনিস যোগ দিতে পারেন যাতে করে পুরো ব্যাপারটি আরও বেশি আকর্ষণীয় হয়। গল্প বলার আসলে ব্যাপারটি তো তাই না। এছাড়া features that make the story more vivid, such as dialogue, changing the tense from past to present. এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা আমাদের গল্পটিকে আরও সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারি। Comments on the events telling us how people felt, what their attitude to the events was. এবং মাঝে মাঝে আমি আমার নিজের পার্সোনাল ভিউ দিতে পারি যাতে করে এই গল্পটির মধ্যে আরও কিছু additional information যোগ হয়। এবং ফাইনালি some sort of relevance to the conversation in which the story is told. কেন এই গল্পটি বলছি সেটির একটি পারপাস বা উদ্দেশ্য আগেই ঠিক করে নিতে হবে। যে কোনো ঘটনা কিন্তু সবাইকে আকর্ষণ করবে না তাই না, তারপরে একটি সাধারণ ঘটনাকে অসাধারণ করার জন্য এতক্ষণ যা যা বলেছি সেগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলেই কিন্তু ব্যাপারটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হয়ে যাবে আপনার লিসনারের কাছে।
ডিয়ার লানা, গল্প বলার ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমার গল্পটি আরও অনেক আকর্ষণীয় করা যাবে। ফর এক্সাম্পল, আমরা যখন একটি গল্প পড়ি তখন কিন্তু, বা যে গল্পটি আমাদের কাছে ভালো লাগে শুনতে বা পড়তে, তখন কিন্তু দেখা যায় যে তার ভেতরে দুটো আকর্ষণীয় দুটো ব্যাপার থাকে, সেটি হচ্ছে শুরু এবং শেষ। তাহলে এটিও আমাদের মনে রাখতে হবে যে আমি নিজে যখন কাউকে গল্প শোনাবো বা গল্প বলবো, তখন আমার একটি সুন্দর শুরু এবং সুন্দর একটি শেষ থাকতে হবে, মিনিং ভেরি গুড ওপেনিং অ্যান্ড আ ভেরি গুড ক্লোজিং। ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু গল্প বলায় পারদর্শী হয়ে উঠব, অন্যে আমার কথা শুনতে পছন্দ করবে, তাই না? আরেকটি ধরনের ন্যারেটিভ রয়েছে, সেটি হচ্ছে narrating a dream। আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, তাই না? কখনো না কখনো, প্রতিদিন না দেখলেও। আর সেক্ষেত্রে অনেক স্বপ্ন থাকে যে ঘুম থেকে ওঠার পরও মনে হয় একেবারে ভিভিড বা একদম ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সেটি যদি কোনো ইন্টারেস্টিং একটি স্বপ্ন হয়, বা সেটি একটি ভয়ের স্বপ্ন হতে পারে, একটি আনন্দের স্বপ্ন হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটিও অনেক সময় শেয়ার করি আমার বন্ধুর সাথে বা অন্য কারোর সাথে। তো সেক্ষেত্রে এই ড্রিমটিকে টু সিগনিফাই ইউর ড্রিম, এই ড্রিম ন্যারেশনের ক্ষেত্রেও কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। ফর এক্সাম্পল, সেই ড্রিমে আমি কোথায় ছিলাম, তারপরে আমার সাথে আর কোন কোন ক্যারেক্টার্স ছিল, আমি কি আমার স্বপ্নে একাই ছিলাম নাকি আমি ছিলাম না, তারপরে যেমন আমরা মনে রাখবো যে পুরো ড্রিমটিতে আসলে কি হয়েছিল এবং আমার স্বপ্নটি কিভাবে শেষ হয়ে গিয়েছিল, আমি কি হঠাৎ ঘুম থেকে উঠে গিয়েছি, কোনো সাসপেন্স ছিল বা একটি রেশ থেকে গিয়েছিল। এই ব্যাপারগুলো যদি ভিভিডলি আমরা ডিসক্রাইব করতে পারি, তাহলে কিন্তু এই ন্যারেটিং দ্য ড্রিম এটিও একটি অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার হয়ে উঠবে আমার লিসনারের কাছে। ঠিক আছে, ন্যারেটিভের আরেকটি ফর্ম রয়েছে, সেটি হচ্ছে অটোবায়োগ্রাফি। আমরা কিন্তু নিজের কথা বলতে পছন্দ করি কখনো না কখনো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা অনেক বড় বড় মানুষের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নানা সময় পড়ে থাকি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই অটোবায়োগ্রাফি প্রকাশেরও কিন্তু একটি নির্দিষ্ট ধরন রয়েছে। অটোবায়োগ্রাফি যখন আমরা পড়ি, তখন কিন্তু আমরা লক্ষ্য করবেন আপনি যে লেখাটির ভেতরে এমন কিছু এলিমেন্টস থাকে যেটি আমাদেরকে ধরে রাখে। যে কোনো কথাই কিন্তু সবার কাছে ভালো লাগবে না। তো অটোবায়োগ্রাফির একটি ফরম্যাট রয়েছে, সেটি হচ্ছে সাধারণতই দেখা যায় যে একদম চাইল্ডহুড বা ছোটোবেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি গল্পের মতো করে পুরো জিনিসটিকে প্রেজেন্ট করা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের কথা বলতে চান বা চিন্তা করেন যে আমি একটি অটোবায়োগ্রাফি লিখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এটির শুরুটি হতে হবে ছোটোবেলার থেকে। এটি একটি ফরম্যাট, ইউজুয়ালি এটিই ফলো করা হয়। আরেকটি জিনিস এখানে উল্লেখ করব যেটি লেসন 4.4-এ রয়েছে, সেটি হচ্ছে আপনি যখন গল্প বলেন তখন হতে পারে, আগেই বলেছি যে আমরা সবাই হয়তো জিনিসটি মনে মনে একভাবে চিন্তা করছি, কিন্তু প্রেজেন্ট করার সময় মেবি উই আর ফিলিং আ লিটল শাই, বা চিন্তা করি যে না অন্যের ভালো নাও লাগতে পারে ইত্যাদি। সেক্ষেত্রে তিনটি জিনিস বা কয়েকটি জিনিস মনে রাখা অত্যন্ত জরুরি, কিছু টেকনিক। সেটি হচ্ছে আপনি আপনার ভয়েসকে ব্যবহার করবেন, কারণ এটি হচ্ছে স্পিকিং স্কিলস। ভয়েস যখন ব্যবহার করবেন তখন ইন্টোনেশন ব্যাপারটি চলে আসছে, অর্থাৎ রাইজ অ্যান্ড ফল অফ ইউর ভয়েস, এবং এছাড়াও আপনার জেস্চার। এই তিনটি জিনিসের প্রতি যদি আপনি লক্ষ্য রাখেন যে আপনি খুব জোরে কথা বলছেন না, খুব আস্তে বলছেন না, এবং যখন আপনার ভয়েস উঠাতে হবে তখন আপনি উঠাচ্ছেন, যখন নামিয়ে ফেলতে হবে নামাচ্ছেন, এবং সেই সাথে আপনার জেস্চার, আপনি কিভাবে কথা বলছেন, এই সবগুলোই কিন্তু আপনার লিসনারকে আপনার দিকে আকৃষ্ট করবে এবং আপনার গল্পটি ইন্টারেস্টিং হবে। আসলে লেসন 4.4-এ এই ব্যাপারগুলি আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এখন মুভ করব লেসন 4.5-এ। আমরা কিন্তু অনেক সময় একটি প্রসেসও ডিসক্রাইব করি, কোনো কিছু কিভাবে কাজ করে সেটি আরেকজনকে হয়তো বা অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য আমরা বর্ণনা করে থাকি। এটি কিন্তু অবশ্যই অন্য ধরনের ন্যারেশন বা ডিসক্রিপশন। স্টোরি টেলিং যেমন ছিল আমি আকর্ষণীয় কোনো কিছু দিয়ে শুরু করব, শেষ করব, আমার
লিসনারের ইন্টারেস্ট ধরে রাখার জন্য আমাকে কিছু জিনিস ফলো করতে হবে, এক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ যখনই আমরা প্রসেস শব্দটি বলছি তখনই কিছু স্টেপসের ব্যাপার চলে আসছে। কোনো একটি জিনিস কীভাবে তৈরি করা হয়েছে সেটি যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আসলে 1 2 3 4 এইভাবে প্রসেসটি বর্ণনা করতে হবে। আমরা মাঝখান থেকে শুরু করলে আসলে কিন্তু আমার লিসনার সেটি ফলো করতে পারবেন না। আর যখনই প্রসেস বর্ণনার কথা চলে আসে তখন আমাদের আলটিমেট গোল থাকে হচ্ছে যাতে আমার লিসনার যাতে আসলে কাজটি সুসম্পন্ন করতে পারেন। শুধুমাত্র তিনি শুনলেন কিন্তু কাজটি আলটিমেটলি করতে পারলেন না, তাহলে কিন্তু ব্যাপারটি আসলে ঠিক হলো না বা আমরা তাকে ঠিকমতো বোঝাতে পারলাম না। So, if you take a look at the objectives of lesson 4.5, তাহলে দেখতে পাবেন এখানে আছে after you complete this lesson, you will be able to describe a certain process step by step and explain how a thing is done. তাহলে আমি একটু আগে যেটি বলেছি স্টেপ বাই স্টেপ, এটি হচ্ছে describing a process-এর একটি অন্যতম কম্পোনেন্ট। আপনার টেক্সট বইটিতে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, আপনি যদি সেদিকে একটু লক্ষ্য করুন। প্রথমটি হচ্ছে হাউ ডাজ আ ফটোকপিং মেশিন ওয়ার্ক। এক্ষেত্রে ফটোকপিং মেশিনকে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে যেহেতু এটি একটি মেশিন। একটির পর একটি স্টেপ ফলো করে আলটিমেটলি আপনি একটি রেজাল্টে পৌঁছবেন। যে কোনো প্রসেস ডিসক্রাইব করার সময় আমাদেরকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে কিছু ভোকাবুলারি পয়েন্টস আগে থেকে ঠিক করে নিতে হবে। আর স্টেপের ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, নাও, আফটার, লেটার অন, এই ধরনের শব্দগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো সবই হচ্ছে আমাদেরকে টু টেক আস থ্রু দ্য প্রসেস স্টেপ বাই স্টেপ। আপনার বইয়ে খুব সুন্দরভাবে কিছু ভোকাবুলারি আইটেমস দেয়া রয়েছে, আপনি নিজে সেগুলো দেখবেন এবং আপনি যদি সিচুয়েশনটি পড়ে ফেলেন নিজে নিজে, পুরো ব্যাপারটি আপনার কাছে সহজ হয়ে আসবে। আরও এক ধরনের ডিসক্রিপশন রয়েছে, সেটি হচ্ছে ঠিক প্রসেসের মাধ্যমে না গিয়ে আমরা কোনো একটি ঘটনা বা কোনো একটি অবস্থার বর্ণনা দেব। সেই ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন শব্দটি আমাদেরকে বোঝাচ্ছে যে মাইনিউট ডিটেলসে চলে যেতে হবে। তার মানে আমি যে কোনো একটি ছোট জিনিসকে খুব সূক্ষ্মভাবে আমার লিসনারের জন্য বর্ণনা করে দিব, যাতে করে পুরো ব্যাপারটি তার চোখের সামনে ভেসে ওঠে। আপনার এখানে বইয়ে যে উদাহরণটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ডিসক্রিপশন অফ এ ট্রি ফেয়ার, এবং সেখানে অ্যাকচুয়ালি ডিসক্রিপশনের অংশটুকু হচ্ছে গ্রোয়িং বনসাই ট্রি, ছোট ছোট যে গাছগুলো করে ফেলা হয় বনসাই, সেটি কিভাবে তৈরি করতে হয় সেটির উপরে একটি বর্ণনা, এবং সেটিও স্টেপসের মাধ্যমে বোঝানো হচ্ছে। সো প্রথমটিতে আমরা দেখেছি একটি মেশিনকে কিভাবে অপারেট করতে হয় তার স্টেপসগুলো বর্ণনা করা হয়েছে, এবং দ্বিতীয় উদাহরণটিতে একটি গাছ কিভাবে তৈরি করতে হয়, বড় করতে হয়, সেটিরও স্টেপগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার এই লেসনটিতে কয়েকটি অ্যাক্টিভিটিসও দেওয়া রয়েছে, হোপফুলি আপনি নিজে নিজে সেগুলো করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমরা আছি। ডিয়ার লার্নার, এতক্ষণ আমরা লেসনস 4.4 এবং 4.5 নিয়ে ডিসকাস করেছি। ফাইনালি 4.6 এবং 4.6-এর টাইটেল হচ্ছে রিভিউ অ্যান্ড টেস্ট। কাজেই এতক্ষণ আমরা যা কিছু পড়েছি তার সব কিছুই এই লেসনটিতে একটি টেস্ট হিসেবে বা রিভিউ হিসেবে থাকছে। আমরা অনেক সময় আমার বন্ধুকে বা আমার ফ্যামিলি মেম্বার্সদেরকেও কিন্তু আমরা অনেকের কাছে বর্ণনা করে থাকি, তাই না? হয়তো আপনার একজন বাইরে একজন বন্ধু থাকে আর দেশে একজন বন্ধু নতুন তৈরি হয়েছে, তার বর্ণনাও তো আপনি হয়তো বাইরে যিনি আছেন তার কাছে দিয়ে থাকেন। তাহলে এটিও কিন্তু এক ধরনের ডিসক্রিপশন। তবে when we are describing a person, সেই ক্ষেত্রে আমাদের কয়েকটি জিনিস এখানে মনে রাখতে হবে, কারণ এখানে আমাদের মূল বিষয় হচ্ছেন একজন নির্দিষ্ট ব্যক্তি। তাহলে তাকে হাইলাইট করার জন্য কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, যেমন তার হাইট কীরকম, তারপরে তার চুলের রং কী, চোখের রং কী, এবং তার বয়স কীরকম, এবং তার ফিচার্সের ভিতরে যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে তাহলে সেটিকে হাইলাইট করে আমাদের বলতে হবে। Therefore,
যখন আমরা কোনো একজন মানুষের বা একজন পার্সনের ডিসক্রিপশন দিব তখন প্রথমতই আমাদের তার একটি ছবি তৈরি করে নিতে হবে, যেটি কিনা আমার লিসনার একেবারে এমনভাবে প্রকাশ করতে হবে যে আমার লিসনার তাকে দেখতে পাচ্ছেন। আমরা যদি শুধুমাত্র তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলি তাহলে হয়তো উই আর নট রিয়েলি ক্রিয়েটিং আ ভিভিড পিকচার অফ দ্যাট পারসন। সেক্ষেত্রে যদি আমরা তার একটি শারীরিক বর্ণনা দিয়ে শুরু করি তাহলে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স এবং এই বর্ণনা এই দুটো মিলে একটি সার্বিক একটি ফটোগ্রাফের মতো তাকে আসলে দেখা যাবে। এবং আপনার একটি খুব সুন্দর উদাহরণ আপনার বইটিতে দেওয়া রয়েছে এবং সেটি হচ্ছে যিনি লিখেছেন তার মায়ের সম্পর্কে। আপনি যদি সেটি নিজে নিজে পড়ে নেন তাহলে দেখবেন যে এখানে খুব সুন্দর করে বলা আছে যে মাই মাদার ইজ অ্যাবাউট 5 feet 5 inches tall। কাজে তিনি কতখানি, তার উচ্চতা কতটুকু সেটি প্রথমেই বলা হয়েছে এবং যেই মাত্র আপনি উচ্চতা নিজের চোখের সামনে বুঝতে পারছেন সেই মাত্র আপনি একটি মোটামুটি ধরে নিচ্ছেন যে মানুষটির সাইজ কীরকম। তারপরে বলা আছে, লক্ষ্য করুন, শি হ্যাজ স্ট্রেইট লং হেয়ার। তাহলে তার চুল কীরকম? তার চুল হচ্ছে লম্বা এবং স্ট্রেইট, তার চুল কার্লি না। সেই সাথে আপনি আরেকটু ওনার ছবিতে আপনি চুলের বর্ণনা পাওয়ার সাথে সাথে আরেকটু অ্যাড করতে পারছেন। সাম অফ হার হেয়ার হ্যাভ টার্নড গ্রে। আরও মাইনিউট ডিটেলে গিয়ে বলা হচ্ছে যে তার চুলের কিছু কিছু অংশ সাদা হয়ে গিয়েছে, তার মানে কাঁচা পাকা চুল তার রয়েছে। হার আইজ আর ব্রাউন। তার চোখের রং কিন্তু কালো নয়, তার চোখের রং ব্রাউন বা একটু বাদামি। হার কমপ্লেকশন ইজ ফেয়ার। তার স্কিনের রং বা কমপ্লেকশন সেটি বলা হচ্ছে ফেয়ার। তারপরে বলা হচ্ছে শি হ্যাজ আ ডার্ক মোল অন দ্য লেফট অফ আ নেক। এই যে তার একটি লেফট নেকে একটি মোল রয়েছে বা একটি ছোট্ট তিল রয়েছে, এই বর্ণনাটি দিয়ে কিন্তু তাকে আরও প্রিসাইজলি আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে। এবং ফাইনালি শি ইজ ইন হার মিডল 50s। তিনি তার মিডল 50s-এ তার বয়স। তাহলে এবার কিন্তু আমরা যিনি লেখক তার মায়ের একটি সম্পূর্ণ বর্ণনা পেয়ে গিয়েছি যে তিনি লম্বা কতখানি, তার গায়ের রং কেমন, চোখের রং কেমন এবং ফাইনালি তার বয়স কেমন। আমরা কি মোটামুটি তার একটি ছবি এঁকে ফেলেছি? আমার তো মনে হয় এভাবেই আমরা কাউকে বর্ণনা করলে যার কাছে করছি তিনি আসলে চোখের সামনে সেই ব্যক্তিটিকে দেখতে পাবেন। আপনি এবার নিজের কোনো প্রিয় মানুষের একটি বর্ণনা আপনার বন্ধুকে করুন, দেখবেন ব্যাপারটি কিন্তু আসলে সহজ। জি এলানা, আমরা কিন্তু অনেক সময় আবার অনেক অবজেক্টেরও বর্ণনা দিয়ে থাকি, তাই না? অবজেক্ট হচ্ছে যে কোনো জিনিস হতে পারে। আচ্ছা, আপনার বাসাটি কেমন? আপনি যেখানে থাকেন কেউ কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছেন? হয়তো বা করেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি একটি বর্ণনা দিয়েছেন। ডিসক্রিপশনের প্রধান লক্ষ্য হচ্ছে যে কোনো একটি ব্যাপারকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বা ডিটেইলে আমার লিসনারকে জানানো, যাতে করে তিনি পুরো ব্যাপারটির একটি ছবি তৈরি করতে পারেন। এটি যদি আমরা মনে রাখি তাহলে ডিসক্রিপশন দেওয়া কিন্তু আসলে বেশ সহজ। এক্ষেত্রে যেটি বলছিলাম, যদি আপনার বাসার বর্ণনা দিতে হয় তাহলে তার একটি উদাহরণ রয়েছে আপনার বইটিতে। লেটস টেক আ লুক অ্যাট ইট। মাই হাউস ইজ আ 2-storied বিল্ডিং। প্রথমে বলা হচ্ছে যে আমার বাসাটি দুটো ফ্লোর রয়েছে। On the ground floor there are 2 guest rooms and 1 dining, 1 drawing room and a kitchen. এরপরে বলা হচ্ছে যে আমার প্রথম বাসাটির প্রথম তলায় কি কি রয়েছে, প্রথম ফ্লোরটিতে কি কি রয়েছে, বেডরুম, কিচেন, ডাইনিং ইত্যাদি দেওয়া মাত্র কিন্তু আপনি যাকে বলছেন তিনি একটি পিকচার তৈরি করতে শুরু করে দিয়েছেন। On the first floor there are 2 bedrooms with attached bathrooms, 1 drawing room, 2 verandas, etc. আপনি প্রথম তলার যখন বর্ণনা দিয়ে শেষ করেছেন তখন অবভিয়াসলি আপনার লিসনারের মনে প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে এটি একটি 2-storied বিল্ডিং, তাহলে ওপরের তলায় কি রয়েছে? সেক্ষেত্রে আপনি কিন্তু ওপরের তলার বর্ণনাও ঠিক নিচে যেভাবে দিয়েছেন সেভাবেই দেবেন। তাহলে হবে কি, এই মাইনিউট ডিটেলসে যাবার ফলে আপনার লিসনার একটি পূর্ণাঙ্গ পিকচার আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন, যদিও তিনি আপনার বাসায় যাননি বা আপনার বাসায় কোনো ছবি দেখেননি। থ্রু ইয়োর ল্যাঙ্গুয়েজ, through your speaking skills, you are making the whole picture vivid to that person.
টেলানা ঠিক একইভাবে আপনার বইটিতে আরও কিছু উদাহরণ দেওয়া রয়েছে। আপনি এগুলো বাসায় নিজে নিজে চেষ্টা করবেন। যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন দেখবেন যে আসলে ব্যাপারগুলো খুব সহজ, শুধুমাত্র কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হয় বা কিছু টেকনিক্স যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কেউ কিন্তু যে কোনো কিছু খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবো। টেলানা আমরা লেসন 4.6-এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আপনাদেরকে বলবো অন পেজ 156 একটি অন্য ধরনের বর্ণনা দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ইটস অন এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। 71-এ আমরা অনেককে হারিয়েছি, আমাদের কাছের দূরের অনেক মানুষকে আমরা হারিয়েছি, ঠিক তেমনই একজন ফ্রিডম ফাইটারের বর্ণনা এখানে লেখক দিয়েছেন। যদিও এটি আগেকার ঘটনা, হয়তো বা কিছু পাস্ট টেন্স ইউজ করা হবে, কিন্তু সেটাকে প্রেজেন্ট ডের সাথে একেবারে মিলিয়ে তিনি এই ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার বা বীর মুক্তিযোদ্ধা তার উপরে তিনি কিছু কথা বর্ণনা করেছেন। রিড ইট অ্যাট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট লেখক কীভাবে এই বর্ণনাটি করেছেন। ডেফিনেটলি এর টোন হবে ডিফারেন্ট, এটি কোনো আনন্দের ঘটনা নয়, এটি একটি দুঃখের ঘটনা। সেই সাথে তার যে এক্সপ্রেশন, লেখকের এক্সপ্রেশন, সব কিছুই কিন্তু পরিবর্তন হবে। আশা করছি আজকের আলোচনায় ডেভেলপিং স্পিকিং স্কিলসের এই 3টি লেসন আপনাদের কাছে সহজ হয়ে উঠেছে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে, প্লিজ ডু নট ফিল শাই, ডু নট ফিল হেজিটেটেড। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের পড়াশোনা খুব ভালো হোক সেই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। Dear viewers and especially our dear learners, welcome to our program. Bangladesh Open University School of Agriculture and Rural Development-এর ইংরেজি কোর্সের উপরে আজকের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনার কোর্স বুকটি টাইটেল হচ্ছে ইংলিশ ওরাল কমিউনিকেশন অ্যান্ড স্টাডি স্কিলস এবং আজকে আমরা এই কোর্স বুক থেকে লেসন্স 5.1, 5.2 এবং 5.3 এই 3টি লেসনের উপরে আলোচনা করার আশা রাখছি। এই 3টি লেসন ইউনিট 5 স্টাডি স্কিলসের অন্তর্গত। আপনারা কেমন আছেন সবাই? ভালো তো? পড়াশোনা কেমন চলছে? সেটিও নিশ্চয়ই ভালো। কোর্সটি কেমন লাগছে? আশা করছি ভালো। কোনো কোনো সময় কোর্সটি একটু কঠিন লাগে, আর সেই জন্যই আমরা আপনাদের সাথে রয়েছি। যে কোনো প্রবলেম ফেস করলে ইউ ক্যান কন্ট্যাক্ট আস, সেটি আমরা পরে আবার উল্লেখ করব। তাহলে আজকে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, তার আগে আই মাস্ট আস্ক ইউ টু হ্যাভ সাম থিংস হুইচ আর এসেনশিয়ালস রাইট নাও। আপনার কোর্স বুক, কিছু কাগজ, পেন, পেন্সিল, ইরেজার ইত্যাদি সব কিছু গুছিয়ে নিয়ে বসেছেন তো? দ্যাটস গুড। ওকে, লেটস বিগিন দেন। আমরা ইউনিট 5-এর শুরুর যে লেসনটি সেটি হচ্ছে লেসন 5.1 এবং তার টাইটেল হচ্ছে টেক্সট বুক 1। এই কোর্সটির জন্যও তো আপনার একটি টেক্সট বুক রয়েছে, এইমাত্র যেটি নিয়ে আমরা বসেছি আসলে আলোচনা করার জন্য। এখন টেক্সট বুক আমাদেরকে পড়তেই হয় বিভিন্ন কারণে, এবং সাধারণত আমরা যখন একটি কোর্স টেক আপ করি তখন তার কিছু সুনির্দিষ্ট বই আমাদেরকে অবশ্যই পড়তে হয়। তাহলে আমরা যদি একটি বই কিভাবে এফিশিয়েন্টলি এবং মেথডিক্যালি পড়তে হয় সেই বিষয়গুলি জানি, তাহলে কিন্তু আসলে পড়ার ব্যাপারটি অনেক সহজ হয়ে আসবে। টেকনিকগুলো না জানা থাকলে যে কোনো কিছুই আসলে কঠিন লাগে, তাই না? অ্যান্ড দ্যাটস কোয়াইট অবভিয়াস। ঠিক আছে, তাহলে আপনি ইফ ইউ টেক আ লুক অ্যাট দি অবজেক্টিভস অফ দিস লেসন, তাহলে দেখতে পাবেন এতে বলা আছে যে আফটার ইউ আর থ্রু দিস লেসন ইউ উইল বি এবল টু ইউজ আ টেক্সট বুক এফিশিয়েন্টলি
and you'll be able to tell what the essential reading skills are. যে কোনো একটি পড়া বা একটি পিস অফ রাইটিং যখন আমরা পড়ি তখন আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, একেই আমরা রিডিং স্কিলস বলে থাকি। এক্ষেত্রে অনেকগুলো ডিফারেন্ট সোর্স অফ রিডিং স্কিলস থাকে, তার মধ্যে তিনটির উল্লেখ করছি। একটি হচ্ছে সিরিয়াস রিডিং, আরেকটি হচ্ছে অ্যাভারেজ রিডিং এবং আরেকটি স্কিমিং। এই তিনটি রিডিং স্কিলস কিন্তু একটু আলাদা, একে অন্যের চেয়ে ডিফারেন্ট। সো উই হ্যাভ টু নো আসলে এগুলোর সিগনিফিকেন্স কি। আসুন তাহলে দেখা যাক। প্রথমে আমি বলেছি সিরিয়াস রিডিং। সিরিয়াস রিডিং হচ্ছে যে রিডিংটি একটি সিরিয়াস টাইপ অফ রিডিং, অর্থাৎ মেবি ইটস এ ভিউ পয়েন্ট ফ্রম অ্যান এমিনেন্ট লিটারারি ক্রিটিক অন সামথিং। কাজেই যখন এই ধরনের লেখা আমরা পড়ব তখন আমাদেরকে মোটামুটিভাবে বলা চলে যে লাইন বাই লাইন খুব মনোযোগ সহকারে পুরো লেখাটি পড়তে হবে, কেননা আমরা এই ক্ষেত্রে কতগুলো এসেনশিয়াল এলিমেন্টস বা এসেনশিয়াল কিছু ইনফরমেশন কিন্তু আমরা বের করার চেষ্টা করছি। এটি খুব লাইট রিডিং নয়, বরঞ্চ এই ইনফরমেশনগুলো আমাদেরকে কাজে লাগিয়ে পরবর্তীতে হয়তো একটি টাস্ক করতে হবে বা একটি নিজের থেকে একটি লেখা লিখতে হবে। সেক্ষেত্রে সিরিয়াস রিডিং হচ্ছে মাইনিউট ডিটেইলড রিডিং, যে লেখাটি আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হয় যাতে করে কোনো ভাইটাল কোনো ইনফরমেশন বা খুব জরুরি কোনো তথ্য আমরা মিস না করি। দ্বিতীয়টি হচ্ছে অ্যাভারেজ রিডিং। অ্যাভারেজ রিডিং সাধারণত এনজয়মেন্টের জন্য করা হয়ে থাকে, তার মানে এটি ঠিক সিরিয়াস রিডিং নয়, বরঞ্চ এটি কাইন্ড অফ উই ক্যান সে আ লাইট রিডিং। আমরা অনেক সময় গল্পের বই পড়ি, নভেল পড়ি বা কবিতা পড়ি, নিউজ পেপার আর্টিকেল পড়ি, হয়তো আমরা একটু অবসর পেয়েছি তখন আমরা কিছু একটা পড়ছি। এই পড়াটিকে আমরা বলে থাকি অ্যাভারেজ রিডিং। আমরা প্রতিদিনই সেরকম কোনো না কোনো কিছু পড়ে থাকি। এই ক্ষেত্রে খুব সিরিয়াস না হয়ে আমরা ইনফরমেশনগুলোকে হয়তো যেগুলো খুব দরকারি সেগুলো এমনিই মনে থেকে যাচ্ছে, কিন্তু পড়ার সময় আমরা ঠিক সিরিয়াস রিডিংয়ের মতো লাইন বাই লাইন আমরা এখানে পড়ছি না। তৃতীয়ত স্কিমিং। স্কিমিং হচ্ছে সেই ধরনের রিডিং স্কিল যেটি কিনা দ্রুত করতে হয়, অর্থাৎ আমার হাতে একটি লেখা এসেছে, আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে হবে এই লেখাটির বিষয়বস্তু কি বা এখানে কোন কোন ইনফরমেশন খুব জরুরি। সেক্ষেত্রে আমরা একটা জেনারেল আইডিয়া নেবার জন্য পুরো বইটির ওপরে বা একটি লেখার ওপরে জেনারেল আইডিয়া এবং সেই বইটি কিসের উপরে লেখা হয়েছে, এর বিষয়বস্তু কি ইত্যাদি জানার জন্য আমরা একটু দ্রুত স্কিমিং করে বইটি পড়ে ফেলি। সো হিয়ার এখানে আমরা লাইন বাই লাইনও পড়ছি না বা খুব লেজারলিও পড়ছি না, আমরা একটা কুইক রিডিংয়ে যাচ্ছি কিছু ভাইটাল ইনফরমেশন নিয়ে নেবার জন্য, যেটি কিনা এগেইন একটা জেনারেলাইজড ভিউ অফ দ্য হোল বুক। তাহলে আমরা এ পর্যন্ত তিন ধরনের রিডিং স্কিলের উপরে আলোচনা করলাম। ওয়ান ইজ সিরিয়াস রিডিং, অ্যাভারেজ রিডিং অ্যান্ড ফাইনালি স্কিমিং। ডিয়ার লানা, এতক্ষণ আমরা দেখলাম যে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে হয় রিডিংয়ের ক্ষেত্রে। এখানে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে তিনটে অ্যাপ্রোচ রয়েছে রিডিং। যখন আমরা কিছু পড়ছি সেক্ষেত্রে আমরা তিনটে অ্যাপ্রোচ যদি ফলো করি তাহলে আমাদের রিডিং কিন্তু অনেক সহজ হয়ে আসবে। সেই অ্যাপ্রোচগুলো হচ্ছে ফার্স্টলি টু গেট আ জেনারেল ওভারঅল পিকচার অফ আ সাবজেক্ট। যে কোনো একটি বিষয় সম্পর্কে একটি জেনারেল আইডিয়া করার জন্য আমরা বইটির পড়তে শুরু করতে পারি। দ্বিতীয়ত আ ডিটেইলড অর্গানাইজড নলেজ অফ ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াস। প্রথমটি হচ্ছে জেনারেল, একটি সার্বিক একটি আইডিয়া করতে চাচ্ছি, তারপরে আমরা ডিটেইলড আইডিয়া করতে চাচ্ছি, সেই বইটি বা বিষয়টির ডিটেইলে চলে যাচ্ছি, অ্যান্ড ফাইনালি আ রেফারেন্স অর আনসার টু আ ডিটেইলড স্পেসিফিক কোয়েশ্চেন। যে কোনো একটি জিনিস পড়ার আগে আমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আসলে হোয়াটস আর উই এক্স্যাক্টলি লুকিং ফর। যদি কোনো একটি সুনির্দিষ্ট কোয়েশ্চেন আমাদের মনে থাকে তাহলে আমরা ডাইরেক্টলি এই অ্যাপ্রোচটি ফলো করতে পারি। ডিয়ার লার্নার, এক্ষেত্রে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যেই মাত্র আমরা ডিসাইড করি যে একটা জেনারেল ওভারভিউ নিব তখন কিন্তু আমরা উই আর অ্যাকচুয়ালি মেকিং আ কাইন্ড অফ সার্ভে, তাই না? আমরা সার্ভে করি না? আমরা যে কোনো একটি জিনিস জানার জন্য কিন্তু প্রথমে বলি যে আমি ফিল্ড ওয়ার্ক করছি, একটি সার্ভে করছি। একইভাবে রিডিং স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু যেই মাত্র হাতে একটি বই পাচ্ছি, জেনারেল আইডিয়া যখন নিচ্ছি সেটি কিন্তু বইটির সম্পর্কে
আমরা একটি ছোট্ট সার্ভে করে ফেলছি। সো দিস ইজ কল্ড সার্ভে। আরেকটি জিনিস আপনি কি লক্ষ্য করেছেন, যখনই হাতে একটি বই আসছে, বইটির মধ্যে আসলে কয়েকটি কম্পোনেন্ট সবসময়ই থাকে। ফর এক্সাম্পল, আমি 4টি কম্পোনেন্টের কথা এখানে উল্লেখ করছি, আপনার কোর্স বুকে সেগুলো দেওয়া রয়েছে। দ্য টাইটেল পেজ, প্রিফেস অর ফরওয়ার্ড, table of contents, the text. Now, if we think about the title page-টা কি একদম বইয়ের শুরুতে থাকছে, তাই না? একটু চিন্তা করে দেখুন তো, বা আপনার নিজের বইটির দিকে তাকিয়ে দেখুন। টাইটেল পেজে থাকছে টাইটেল অফ দ্য বুক, তাই না? বইটির টাইটেল সেটি দেয়া থাকছে। তারপরে লেখকের নাম থাকছে, therefore the name of the author, এবং the date of publication of the book. তারপর আমরা আসি প্রিফেস বা ফরওয়ার্ড। প্রিফেস বা ফরওয়ার্ডে কি থাকে? এখানে আসলে বইটি কেন লেখা হয়েছে মূলত সে সম্পর্কে একটু ছোট্ট করে বর্ণনা দেয়া থাকে। তৃতীয়ত, টেবল অফ কন্টেন্টস, এটিও কিন্তু প্রত্যেক বইয়ে দেয়া থাকে, তাই না? টেবল অফ কন্টেন্টস হচ্ছে সূচিপত্র, যদি আমি বাংলায় বলতে চাই। ফাইনালি, দ্য টেক্সট। এখন যদি আমার মনে হয় যে হ্যাঁ এই বইটি আমি পড়ব, তাহলে আমাকে পড়তে হবে টেক্সট। টেক্সট হচ্ছে দ্য মেইন বডি অফ দ্য হোল বুক। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করেছি তা হচ্ছে একটু জিস্টের মতো। হাউএভার, টেক্সট হচ্ছে বইটির ডিটেইলড ভার্সন। কাজে যা কিছু আমার টেবিল অফ কন্টেন্টে ছিল তা সব কিছুই এখন প্রতিফলিত হবে এই টেক্সটের মাধ্যমে। ডিয়ার লার্নার, এক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু লক্ষ্য করতে বলছি, সেটি হচ্ছে আমরা যখন টেবিল অফ কন্টেন্টের দিকে তাকাবো তখন কিন্তু আসলে ডান পাশে পেজ নাম্বারও দেওয়া থাকে। সেক্ষেত্রে একটি চ্যাপ্টার কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এটিও কিন্তু আমরা ধারণা করতে পারি, এবং সে থেকে বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটি লেংথ কতখানি, কত বড়। তাছাড়াও অনেক বই অ্যাপেন্ডিক্স থাকে, বিবলিওগ্রাফি থাকে এবং গ্লসারি থাকে। তাছাড়াও কখনো কখনো ইন্ডেক্সও থাকতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে দ্য টেক্সট। টেক্সটের ক্ষেত্রেও আমরা একটি ব্যাপার মনে রাখতে পারি, সেটি হচ্ছে প্রতিটি চ্যাপ্টারের একটি চ্যাপ্টার হেডিং থাকে, তাই তো? এখন চ্যাপ্টার হেডিং থেকেই কিন্তু আমি বুঝে নিতে পারি যে এই পুরো চ্যাপ্টারটি কিসের উপরে লেখা, এবং চ্যাপ্টারের আন্ডারে সাব হেডিংস থাকতে পারে, যার ফলে এই সমস্ত ব্যাপার সাব হেডিংসগুলো কিন্তু আমাকে সাহায্য করবে খুব তাড়াতাড়ি ওই চ্যাপ্টার সম্পর্কে একটি ধারণা দেবার জন্য। আরেকটি জিনিস উল্লেখযোগ্য, সেটি হচ্ছে প্রতি চ্যাপ্টারের একটি ওপেনিং প্যারাগ্রাফ থাকবে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, প্লাস একটি কনক্লুডিং প্যারাগ্রাফ। ইফেক্টিভ রিডিংয়ের জন্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এবং কনক্লুসিভ প্যারাগ্রাফ এই দুটো যদি আমরা চট করে পড়ে নিই, তাহলেও কিন্তু পুরো চ্যাপ্টার সম্পর্কে একটি সামারি বা একটি সম্পূর্ণ ধারণা আমরা খুব সহজেই পেতে পারি। ডিয়ার লার্নার, লেসন 5.1 যার টাইটেল ছিল টেক্সট বুক 1, সেখান থেকে আমরা দেখেছি যে রিডিং স্কিলসগুলো কী কী ধরনের রিডিং অ্যাপ্রোচ হতে পারে, এবং যখন আমাদের হাতে একটি বই আসছে সেই বইটির মেইন কিছু কম্পোনেন্টস আমাদেরকে বইটি সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। এই জিনিসগুলো আমরা দেখেছি। লেসন 5.2 এটিও টেক্সট বুক নিয়ে ডিল করছে, and it is titled as Textbook 2. After you're through this lesson, the objectives actually point out that you'll be able to decide what sort of text বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের বিএড প্রোগ্রামের সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আজকের পাঠ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। আজকের আলোচনার জন্য আপনাদের মধ্যে রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ এডুকেশনের শিক্ষক জনাব মিরাজ আহমেদ এবং আমি রেজওয়ানুল আলম। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বিএড প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা শিক্ষণ 1 কোর্স বইটির ইউনিট 1 অধিবেশন 8 অর্থাৎ ব্যবসায় পরিকল্পনা ও যোগাযোগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আপনারা
ব্যবসায় পরিকল্পনা বলতে কি বোঝায় তা বলতে পারবেন, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, ব্যবসায় যোগাযোগ কাকে বলে সেটা আপনারা বলতে পারবেন, এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব কি সেটা বর্ণনা করতে পারবেন। আসুন শিক্ষার্থী বন্ধুরা এখন মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা জনাব মিরাজ, ব্যবসায় পরিকল্পনা বলতে আমরা আসলে কি বুঝে থাকি? ধন্যবাদ আপনাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক পরিকল্পনা কি বা ব্যবসায়িক পরিকল্পনার সংজ্ঞা জানার জন্য প্রথমেই আমাদের জানতে হবে পরিকল্পনা বলতে কি বোঝায়। পরিকল্পনা বলতে বোঝায় ভবিষ্যতে কোনো লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কার দ্বারা করতে হবে ইত্যাদি বিষয়ের আগাম চিন্তা ভাবনা। অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যৎ পথ চলা সম্পর্কে আগাম সিদ্ধান্ত গ্রহণ, যা প্রতিটি কাজের লক্ষ্য অর্জনকে সহজতর করে। প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা খুব সহজেই ব্যবসায়িক পরিকল্পনার সংজ্ঞা বলতে পারবো, এবং সেটি হলো ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে আগাম পরিকল্পনাই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। চলুন প্রশিক্ষণার্থীবৃন্দ আমরা একটি সংজ্ঞা দেখে নেই। যে প্রতিবেদনে কোনো ব্যবসায়ের বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয় তাকে ওই ব্যবসায়ের নকশা বা পরিকল্পনা বলে। ধন্যবাদ মিরাজ, চমৎকারভাবে একটা সংজ্ঞা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা কি অন্য কোনোভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমরা অন্যভাবেও ব্যবসায়িক পরিকল্পনার সংজ্ঞা নির্ধারণ করতে পারি। সেটা যেমন ব্যবসায়ের যে উপাদানগুলি রয়েছে সেগুলি সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কার দ্বারা করতে হবে ইত্যাদি বিষয়ের পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবি হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। ধন্যবাদ মিরাজ আপনাকে। আমরা এতক্ষণ জানলাম যে ব্যবসা পরিকল্পনা কাকে বলে। এখন আমরা জানবো যে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব কতটুকু, কি কারণে ব্যবসা পরিকল্পনা গুরুত্বপূর্ণ, যদি আমাদেরকে একটু বলেন। প্রশিক্ষণার্থীবৃন্দ, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কাজেরই সফলতা আসে না। ব্যবসায়িক ক্ষেত্রেও পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। বিখ্যাত লেখক ফিলিপ কটলারের একটি উক্তি পরিকল্পনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তার উক্তিটি হচ্ছে, ইফ ইউ ফেইল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি আবারও বলছি, ইফ ইউ ফেইল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল। অর্থাৎ যদি তুমি পরিকল্পনা করতেই ভুল করো তবে তুমি ভুল করবে, তারই পরিকল্পনা করছো। এ থেকেই বোঝা যায় পরিকল্পনার গুরুত্ব কতটুকু। পরিকল্পনা যেমন আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজন, ঠিক তেমনই তা ব্যবসায়ের ক্ষেত্রেও অপরিহার্য। প্রশিক্ষণার্থীবৃন্দ, ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব আমরা এভাবে বর্ণনা করতে পারি। প্রথমত, ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের দিক নির্দেশনা দেয়, অর্থাৎ পরিকল্পনায় বলে দেয় কতটুকু সময়ের মধ্যে কোন কাজ পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা জানতে পারি ব্যবসায়ের কোন খাতে কতটুকু ব্যয় করতে হবে। এর ফলে আমরা ব্যবসায়ের ক্ষেত্রে খুব সহজেই মিতব্যয়িতা অর্জন করতে পারি। তৃতীয়ত, ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসায়ের যে পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেক্ষেত্রেও ভূমিকা রাখে। আপনারা জানেন প্রশিক্ষণার্থীবৃন্দ, ব্যবসায়িক পরিবেশ সর্বোচ্চ পরিবর্তনশীল। ব্যবসায়ের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ সর্বদাই পরিবর্তনশীল। ব্যবসায়িক পরিকল্পনা এই পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় সেটা আলোচনা করে বা সেটা দিক নির্দেশনা দেয়। অতএব প্রশিক্ষণার্থীবৃন্দ, ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের পরিকল্পনা যে গুরুত্ব সেটা আমরা সংক্ষেপে এভাবে পয়েন্ট আকারে বলতে পারি। যেমন, ব্যবসায়ের পরিকল্পনা ব্যবসায়ের দিক নির্দেশনা দেয়, মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে, পরিবর্তিত অবস্থা মোকাবেলায় সহায়তা করে, ব্যবসায়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ের প্রতিযোগিতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ জনাব মিরাজ। আমার মনে হয় যে আমাদের প্রশিক্ষণার্থী বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে ব্যবসা পরিকল্পনা কাকে বলে এবং তার গুরুত্ব। এখন আমরা আলোচনা করব ব্যবসায় যোগাযোগের সংজ্ঞা এবং তার গুরুত্ব নিয়ে। ব্যবসায় যোগাযোগ বলতে আসলে আমরা কি বুঝে থাকি? ধন্যবাদ। দেখুন প্রশিক্ষণার্থীবৃন্দ, ব্যবসায়িক যোগাযোগ কি বা ব্যবসায়িক যোগাযোগের সংজ্ঞা জানার জন্য চলুন আমরা একটু জেনে নিই যোগাযোগ প্রক্রিয়া বলতে আসলে কি বোঝায়। প্রশিক্ষণার্থীবৃন্দ, সৃষ্টির শুরু থেকেই যোগাযোগ প্রক্রিয়াটি চলে আসছে। আদিমকালেও যোগাযোগ প্রক্রিয়া ছিল। বর্তমানে যোগাযোগ প্রক্রিয়াটি হয়েছে আরও বেশি গতিশীল এবং আধুনিক। আমরা দেখি যে যোগাযোগ প্রক্রিয়া বলতে মূলত বোঝায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে
মৌখিক বা লিখিতভাবে বা আকার ইঙ্গিতে কোনো তথ্য বা ভাবের বিনিময় ঘটানো। প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা হয়তো অনেকেই যোগাযোগ সম্পর্কে লুইস এ অ্যাথেনের সংজ্ঞাটি জানেন। চলুন আমরা লুইস এ অ্যাথেনের সংজ্ঞাটি একবার দেখে নেই। তার মতে অপর কোনো ব্যক্তিকে বুঝবার জন্য এবং তার মনে একই ভাব সৃষ্টি করার জন্য কোনো ব্যক্তি যা কিছু করে তার সমষ্টিই হচ্ছে যোগাযোগ। আবার প্রশিক্ষণার্থীবৃন্দ, আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন একটি যোগাযোগের সংজ্ঞা দিয়েছেন। তাদের মতে যোগাযোগ বলতে এমন সব আচরণকে বোঝায় যা কোনো অর্থ বা ভাবের বিনিময় ঘটায়। প্রশিক্ষণার্থীবৃন্দ, এই অর্থ বা ভাবের বিনিময় ঘটানোর কাজটি যখন ব্যবসায়ের ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে ঠিক তখন তাকে আমরা ব্যবসায়িক যোগাযোগ বলে থাকি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যখন এই ভাবের আদান প্রদানটা ব্যবসায়িক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনের জন্য হবে তখন আমরা সেটাকে বলবো ব্যবসায়িক যোগাযোগ। ঠিক হ্যাঁ, তাই। চমৎকার ভাবে বলেছেন আপনি। ব্যবসায় যোগাযোগের গুরুত্ব কতটুকু এখন যদি সে সম্পর্কে আমাদেরকে বলেন। প্রশিক্ষণার্থীবৃন্দ, যোগাযোগের গুরুত্ব এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। এর যুগে যোগাযোগের গুরুত্ব অপরিসীম। কোনো ব্যবসায়ী সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না যদি না যোগাযোগ সুষ্ঠুভাবে করা হয়ে থাকে। সুষ্ঠু যোগাযোগ ছাড়া বা কার্যকর যোগাযোগ ছাড়া কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করার কথা চিন্তাও করা যায় না। প্রশিক্ষণার্থীবৃন্দ, যদি যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু থাকে তাহলে ব্যবসায়ীগণদের মধ্যে সেতুবন্ধন রচিত হয়, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নত হয়, শ্রমিক এবং ব্যবস্থাপনার সম্পর্ক উন্নত হয়। সর্বোপরি ব্যবসায়ের যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য তা যোগাযোগের মাধ্যমে অর্জিত হয়। প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা হয়তো অনেকেই জানেন একটি গবেষণায় দেখা গেছে ব্যবসায়িকগণ তাদের প্রাত্যহিক সময়ের শতকরা 85% কেবল যোগাযোগে অতিবাহিত করে থাকেন। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যোগাযোগ ব্যবসায় ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব আমরা সংক্ষেপে এভাবে পয়েন্ট আকারেও বলতে পারি। যোগাযোগ একটি ব্যবসায়ের নৈপুণ্য এবং কার্যকর দিক নির্দেশনা প্রদান করে। যোগাযোগ ব্যবসায়ের কার্যক্রম অন্যের সাথে সেতুবন্ধন রচনা করে। ব্যবসায়ের সফলতা নির্ভর করে কার্যকর ও ফলবদ্ধ যোগাযোগ ব্যবস্থার উপর। যোগাযোগের মাধ্যমে শ্রমিক ও ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন করা সম্ভব। যোগাযোগ ব্যবসায়ের লক্ষ্য ও উদ্দেশ্য সুনিশ্চিত করে। যোগাযোগের মাধ্যমে ব্যবসায়কে আন্তর্জাতিক মানে উন্নত করা সম্ভব। ধন্যবাদ জনাব মিরাজ, আমরা এতক্ষণ অনেকগুলো গুরুত্ব জানলাম। আচ্ছা, কোনো উদাহরণের মাধ্যমে কি বলা যায় আর কি যে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব কতটুকু? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখুন আমাদের চারপাশে যে ব্যবসায়িক খাতগুলি রয়েছে, যেমন মুদির দোকান, হাঁস মুরগির খামার, গরুর খামার, অংশীদারি কারবার অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এরা সবাই কিন্তু কোনো না কোনো যোগাযোগ প্রক্রিয়া অংশগ্রহণ করে বা যোগাযোগ প্রক্রিয়াটি করে থাকে। ধন্যবাদ জনাব মিরাজ। প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আমরা এতক্ষণ ব্যবসায় যোগাযোগের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা জনাব মিরাজ, এগুলো সম্পর্কে কি কোনো উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই উদাহরণ দেওয়া যায়। প্রশিক্ষণার্থীবৃন্দ, দেখুন আপনাদের চারপাশে অনেক ব্যবসায়িক ক্ষেত্র বা কর্মক্ষেত্র রয়েছে, যেমন মুদির দোকান, হাঁস মুরগির খামার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী কারবার ইত্যাদি রয়েছে। এই সবগুলোই কিন্তু কোনো না কোনো যোগাযোগ প্রক্রিয়া ব্যবহার করে থাকে এবং এই সবগুলি ছোট থেকে বড় যে প্রতিষ্ঠানই হোক সবারই যোগাযোগের প্রয়োজন হয়ে থাকে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এই সকল ব্যবসায়িক খাত পরিভ্রমণ করুন বা পরিদর্শন করুন এবং সেই ব্যবসায়িক খাতের কি ধরনের যোগাযোগ প্রক্রিয়া ব্যবহার করে থাকে সেটা সংবলিত তথ্যাদি দিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন এবং প্রতিবেদনটি আপনার সতীর্থদের দেখান। প্রয়োজনে প্রতিবেদনটি শিক্ষককে দেখিয়ে তা আরো সমৃদ্ধ করুন। হ্যাঁ, ধন্যবাদ জনাব মিরাজ। ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে যে উদাহরণ আছে সেটা চমৎকারভাবে আমাদেরকে বলার জন্য আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় যে প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আপনারা আজকের যে বিষয়গুলো ছিল সেই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা একটু মনে করার চেষ্টা করি যে আজকে আমাদের পাঠের উদ্দেশ্যগুলো কি ছিল। আজকে আমাদের পাঠের উদ্দেশ্যগুলো ছিল যে পাঠ শেষে আপনারা ব্যবসা পরিকল্পনা কাকে বলে সেটা বলতে পারবেন, ব্যবসা পরিকল্পনার গুরুত্বসমূহ ব্যাখ্যা করতে পারবেন, ব্যবসা যোগাযোগের ধারণাটা আপনারা বলতে পারবেন এবং কেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ সেই জিনিসটা বর্ণনা করতে পারবেন। আমার মনে হয় যে আজকের পাঠ শেষে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন এবং প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা নোট করে নিয়েছেন।
যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আপনাদের স্টাডি সেন্টারের বিষয় সংশ্লিষ্ট টিউটরের সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনাদেরকে এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝিয়ে দিবেন। আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ডিন স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা আমাদের টেলিফোনও করতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার 9291107। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনারা কেমন আছেন সবাই? সবাই ভালো? হ্যাঁ, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমরা একটু মনিটরের দিকে তাকাই। আমরা কি দেখছি এখানে? এবং অলওয়েজ, ইকুয়ালিটি ফর অল, অলওয়েজ অর্থ কি? নারী পুরুষের সমতা সব জায়গায়। ঠিক আছে? এই ছবিটা দেখে আমাদের কি মনে হয়? ছবি দেখে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের সমাজের সকল ক্ষেত্রে, যেমন কর্মক্ষেত্র, অর্থনৈতিক উন্নয়নে, রাষ্ট্র পরিচালনায় এবং পরিবারে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। ঠিক আছে, সুন্দর বলেছো। তাহলে আমরা আজকে আলোচনা করব জেন্ডার সমতা এবং সাম্যতা। তাহলে প্রথম আমাদের কি মনে হয়, কার দিকে তাকাতে হবে? জেন্ডার সমতা কি, এটা কে বলবে? জেন্ডার সমতা হচ্ছে বন্টনের ক্ষেত্রে নারী ও পুরুষের আগ্রহ, আকাঙ্ক্ষা ও চাহিদাকে বিবেচনায় নেওয়া। অনেক সুন্দর হয়েছে। জেন্ডার সমতা হচ্ছে নারী পুরুষের এমন একটি সম অবস্থান যা কিনা তাদেরকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নে এবং পরিপূর্ণ মানবাধিকার নিশ্চিতকরণে এবং তার ফলভোগে সহায়তা করে। আমরা আবার এই ছবিটি দেখি। আমরা কি দেখছি? সমান। তাহলে সমতার আরেকটা অর্থ হচ্ছে অধিকারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে নারী পুরুষ সমান সুবিধা লাভ করবে, সুযোগ লাভ করবে। এবার আমরা আরেকটি সংজ্ঞা দেখি। আমরা কি দেখছি? আমরা শুধু প্রথম অংশটুকু পড়ব যে জেন্ডার ইকুয়ালিটি ডিনোটস উইমেন হ্যাভিং দ্য সেম অপরচুনিটিস ইন দ্য লাইফ অ্যাজ মেন। একজন পুরুষের মতো একজন নারীও জীবনের সর্বত্র সমান সুযোগ পাবে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম জেন্ডার সমতা কি। এবার আমরা দেখব যে জেন্ডার সমতা কথাটি কত জায়গায় কাজ করে। কি তোমরা চিন্তা করতে পারছো? চিন্তা করতে পারছো? আমরা একটু দেখি। আমরা দেখছি কেন্দ্রে রয়েছে একটি শব্দ, ইকুয়ালিটি, সমতা। তাহলে জেন্ডার সমতা কতদূর বিস্তৃত সেই বিষয়গুলো আমরা এখন জেনে নেব। প্রথমেই আছে ফিনান্সিয়াল ইকোনমিক সাফিসিয়েন্সি, আর্থিক নিরাপত্তা এবং আর্থিক ক্ষেত্রে নারী পুরুষের সমতা আমাদের নিশ্চিত করতে হবে। এরপর রয়েছে নেগোসিয়েশন অ্যান্ড ফেয়ারনেস, আলাপ আলোচনা, এবং সেই আলাপ আলোচনাটা যেন সুন্দররূপে হয় সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আলাপ আলোচনায় নারী পুরুষ কেউ যেন কারো উপরে প্রাধান্য বিস্তার না করে, সমতার নীতিটি এখানে যেন বহাল থাকে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। রেসপন্সিবল প্যারেন্টিং, এই যে দায়িত্বশীলতা রয়েছে আমাদের প্রত্যেকেই, আমরা আমাদের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের ক্ষেত্রে আমরা নারী পুরুষ উভয় সচেতন থাকব, এটা আমাদের সমতার নীতিতে থাকবে। অনেস্টি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, সততা এবং জবাবদিহিতার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই যেন তার নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে, এটাও আমাদের নিশ্চিত করতে হবে।
এরপরে কানেকশনস উইথ আদার্স, অন্যের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়। এই যোগাযোগটি যেন আমাদের স্বচ্ছভাবে হয়, স্বাভাবিকভাবে হয় এবং নারী পুরুষ উভয় যেন তার ভূমিকা পালন করতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এরপরে ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট, বিশ্বাস। বিশ্বাসের ক্ষেত্রে আমরা কাউকে যেন প্রাধান্য না দিয়ে নারী পুরুষ নির্বিশেষে উভয়ের উপরে আমরা সমানভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, এই বিষয়টি আমরা বিবেচনায় নেব এবং পালন করব। এরপর রয়েছে নন থ্রেডিং বিহেভিয়ার, যে আমাদের আচরণে অন্যের জন্য কোনো ভীতির কারণ যেন সৃষ্টি না হয়, আমাদের আচরণ যেন বন্ধুসুলভ হয়, এই বিষয়টি আমরা বিবেচনা করব। এবং সর্বশেষ রয়েছে সেক্সুয়াল সেফটি, যৌনতার ক্ষেত্রে নিরাপদ ব্যবস্থা। নারী পুরুষ উভয়ের ইচ্ছাটি এক্ষেত্রে যেন প্রাধান্য পায়, ইচ্ছাটা যেন মূল্যায়ন করা হয়, আমরা এটা বিবেচনায় নেব। তাহলে আমরা বুঝতে পেরেছি যে জেন্ডার ইকুয়ালিটি কথাটি অনেক দূর বিস্তৃত, অনেক বড় অর্থ বহন করে এবং সেটা আমরা দেখে নিলাম। আমরা এবার চমৎকার একটি স্লোগান দেখব। কি লেখা আছে? একটি বড় বিষয় কিন্তু এখানে চলে আসছে। এটা শুধু নারীর কোনো বিষয় না, এটা আমাদের একটি সামাজিক বিষয়। এখানে নর এবং নারী উভয়ের স্বার্থ এখানে জড়িত। আমরা যেন মনে না করি যে জেন্ডার সমতা মানে শুধু নারীকে সামনে নিয়ে আসা বা সমস্ত আলোচনাটা নারী কেন্দ্রিক, তা কিন্তু নয়। কি বলছে, এটা একটি মানবিক বিষয়, তাই না? এবং এটার ফল আমরা সকলে ভোগ করব। যদি আমরা এটা ভালো করে সমাজে প্রচলন করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে নারী পুরুষ উভয়ই এর সুফল, ইতিবাচক ফল ভোগ করবে। একটি চমৎকার জিনিস আমরা এখানে দেখব। কি দেখছি আমরা? তোমরা কি স্লাইডটা দেখে বুঝতে পেরেছো কি আছে আসলে এর মধ্যে? ইকুয়ালিটি শব্দটি বিভিন্ন ভাষায় লেখা আছে। এর ভিতরে কি বাংলা ভাষা আছে? আমাদের বাংলা ভাষাও আছে। তাইলে উপরে কি বলা আছে? নো ম্যাটার হাউ ইট ইজ সেড। কোন ভাষায় এটা বলা হলো এটা কোনো ব্যাপার নয়। মূল ব্যাপারটা কি? নিচে তাকাও। এটা যেন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হয়, তাহলে আমরা এটা সমতার নীতিটা আমরা পেয়ে যাব। এরপর আমরা দ্বিতীয় একটি আলোচ্য বিষয় আমাদের ছিল সমতার সাথে সাথে সাম্যতা। সাম্যতা, কেউ কি বলতে পারবে সাম্যতা কি? সাম্যতা আমরা এখানে লিখেছি কি, জেন্ডার ইকুইটি ডিনোটস, সাম্যতা বলতে বোঝায় দ্য ইকুইভ্যালেন্স ইন লাইফ আউটকামস ফর উইমেন অ্যান্ড মেন, recognizing their different needs and interests and requiring a redistribution of power and resources. জেন্ডার সমতায় ছিল অপরচুনিটি, সুযোগের ক্ষেত্রে সমতা, কিন্তু এইখানে বাড়তি জিনিস কি আছে? ইন্টারেস্টের কথা বলা আছে, নিডসের কথা বলা আছে। নারী পুরুষ উভয়ের কি একই ধরনের প্রয়োজন? সব কিছু একই ধরনের না। তাহলে আমরা সমান টাকাও যদি ব্যয় করি, তাহলে সমান টাকা ব্যয় করলেই সমতা হবে, কিন্তু সাম্যতা হবে না। যতক্ষণ না আমরা নারী এবং পুরুষের তার চাহিদা এবং আগ্রহকে মূল্যায়ন না করব, তাহলে সাম্যতার মূল জায়গা কোনটি? চাহিদা এবং তার আগ্রহ, এটাকে স্বীকার করে নেয়, মেনে চলা। এবং পরে আমরা যদি দেখি আরেকটি কথা বলা আছে, রিডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অ্যান্ড রিসোর্সেস, সম্পদ এবং ক্ষমতার পুনর্বন্টন। পুনর্বন্টন যেখানে বেশি আছে তার ক্ষেত্রে সমতা আসবে। এখানে নারী পুরুষ বলে আলাদা করে বিভাজন নেই। যে যেখানে বেশি আছে তারটা কমিয়ে, যার কম আছে তাকে একটু বাড়িয়ে দিয়ে আমাদের পুনর্বন্টনে যেতে হবে, সাম্যতা হবে। তাহলে সমতার সাথে সাথে সাম্যতা প্রতিষ্ঠিত হবে। এই ছবিটা দেখে আমাদের কি মনে হচ্ছে? আমরা একটু চিন্তা করতে পারি। হ্যাঁ, কে বলবে এটা নিয়ে? আমরা কিছু খুঁজে পাচ্ছি না। এখানে মূল কেন্দ্রে কি রয়েছে? জেন্ডার ইকুয়ালিটি সেন্টার।
নারী পুরুষের সমতার এটি কেন্দ্র থাকবে, সেখান থেকে চারিদিকে আমাদের সমতা এবং সাম্যতা ছড়িয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু দলীয় কাজ করব। আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো কি কাজে লাগাবো। তাহলে আমরা এখান থেকে আমরা 8 জন করে করে একটা করে দল হয়ে যাব। আমরা 4টি দল করেছি। প্রথম দল পদ্মা, দ্বিতীয় দল মেঘনা, তৃতীয় দল যমুনা, চতুর্থ দল হচ্ছে কর্ণফুলী। আমরা 5 মিনিট সময় নেব এবং প্রথম দল প্রথম কাজটি করবে, দ্বিতীয় দল দ্বিতীয় কাজটি করবে, তৃতীয় দল প্রথম কাজটি, চতুর্থ দল কোন কাজটি, দ্বিতীয় কাজটি করবে। তাহলে আমরা শুরু করি। আমরা এবার দলীয় কাজ উপস্থাপন দেখব। প্রথমে পদ্মা দল থেকে আসবে দিল্লুমামণি। উনি আসো, তোমার কাজগুলো উপস্থাপন করো। ওদিকে থেকে প্রশ্ন আসো। আমি পদ্মা দলের পক্ষ থেকে আমি আমার দলীয় কাজ উপস্থাপন করছি। জেন্ডার সমতা ও সাম্যতার পার্থক্য। সমতা, নারী পুরুষের সমাজের সকল ক্ষেত্রে সম অধিকার নিশ্চিত করতে হবে, তা হবে সমতা। সাম্যতা, সমতার মাঝে যখন চাহিদা ও ব্যক্তিগত ইচ্ছা অন্তর্ভুক্ত হবে তখনই তা হবে সাম্যতা। সমতা, বন্টনের ক্ষেত্রে সাম্যতা, চাহিদার ক্ষেত্রে সমতা। সুযোগ, সাম্যতা, সুযোগের বাস্তব প্রয়োগ। সমতা, সমতার প্রভাব দীর্ঘস্থায়ী, সাম্যতা, সাম্যতার প্রভাব ক্ষণস্থায়ী। সমতা, সমতা রাষ্ট্রীয় অধিকার, সাম্যতা, সাম্যতা নারী পুরুষের সম্মিলিত অধিকার। অনেক ধন্যবাদ দিল্লুবাকে। এবার আসবে কর্ণফুলী দল থেকে শামীম উপস্থাপন করার জন্য। আমাদের দল হলো কর্ণফুলী। কর্ণফুলী দলের পক্ষ থেকে আমি আমাদের দলীয় কাজ উপস্থাপন করছি। আমাদের কাজ ছিল জেন্ডার সমতা ও সাম্যতা থেকে কি সুবিধা আমরা পেতে পারি। সুবিধা হলো শিক্ষার হার বাড়বে, 2 নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে, 3 অর্থনীতি সমৃদ্ধ হবে, 4 সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, 5 নম্বর হলো নারীর প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ শামীমকে। আমাদের দলীয় কাজ উপস্থাপন এখানে শেষ হলো। তাহলে আমরা কি দেখলাম? জেন্ডার সমতা এবং সাম্যতার পার্থক্য এবং জেন্ডার সমতা এবং সাম্যতা আমাদের শিক্ষাক্ষেত্রে এবং আমাদের সমাজ জীবনে, রাষ্ট্রে কি কি সুফল বয়ে আনতে পারে এবং আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ করা, এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা এবং সাম্যতা আমাদের কি ভূমিকা রাখতে পারে, দেশের জন্য কি উন্নয়ন করতে পারে এবং আমরা সকলে কিভাবে সচেতন হতে পারি, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তাহলে আমরা আশা করি আমরা আজকের যে আলোচনা ছিল এই আলোচনা থেকে সকলেই আমরা উপকৃত হয়েছি এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয় জেন্ডার সমতা এবং জেন্ডার সাম্যতা বিষয়টি আমরা স্পষ্ট পার্থক্য বুঝতে পেরেছি। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের বিএড প্রোগ্রামের সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের আজকের পাঠ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ এডুকেশনের শিক্ষক জনাব মিরাজ আহমেদ এবং আমি রেজওয়ানুল আলম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিএড প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ব্যবসায় শিক্ষা শিক্ষণ 1 কোর্স বইটির ইউনিট 1 অধিবেশন 11 অর্থাৎ ব্যবসায় মালিকানা এবং স্বকর্মসংস্থান নিয়ে আলোচনা করব। আসুন শিক্ষার্থী বন্ধুরা, এখন মূল আলোচনায় যাওয়া যাক।
আচ্ছা জনাব মিরাজ, ব্যবসায় মালিকানা বলতে কি বোঝায়? ব্যবসায় মালিকানা বলতে মূলত বোঝায় যারা ব্যবসায় মূলধন সরবরাহ করে এবং মুনাফা ও লোকসান গ্রহণ করে তারাই ব্যবসায়ের মালিক। আচ্ছা আচ্ছা। আর আত্মকর্মসংস্থান? স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান বলতে বোঝায় নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা। আচ্ছা আচ্ছা, তার মানে কেউ যদি চাকরি না করে নিজে নিজের এবং অন্যের চাকরির ব্যবস্থা করে বা আয় রোজগারের ব্যবস্থা করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি স্বকর্মসংস্থান। হ্যাঁ, ঠিক তাই। তবে স্বকর্মসংস্থানকে আমরা আরেকটু বিশদভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন চলুন প্রশিক্ষণার্থীবৃন্দ স্বকর্মসংস্থানের একটি সুন্দর সংজ্ঞা দেখে নেই। নিজস্ব সম্পদ বা স্বল্প ঋণ, নিজস্ব চিন্তা, জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সহনীয় ঝুঁকি গ্রহণের মাধ্যমে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে স্বকর্মসংস্থান বলে। যেমন আমাদের দেশের অধিকাংশ হস্তশিল্পের ব্যবসা স্বকর্মসংস্থানের আওতায় পড়ে। ধন্যবাদ মিরাজ। স্বকর্মসংস্থানের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি? স্বকর্মসংস্থানে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা এই পেশাটিকে অন্যান্য পেশা থেকে মর্যাদাবান এবং স্বতন্ত্র করেছে। প্রশিক্ষণার্থীবৃন্দ, চলুন আমরা স্বকর্মসংস্থানের সে সকল স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি দেখে নেই যা এই পেশাটিকে অন্যান্য পেশা থেকে মর্যাদাবান করেছে। নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা, এটি এক ধরনের ব্যবসা। স্বল্প পুঁজির প্রয়োজন হয়, চাকুরির বিকল্প ব্যবস্থা, স্বেচ্ছামূলক কাজ, চাপিয়ে দেওয়া বা আরোপিত নয়। এতক্ষণ আমরা স্বকর্মসংস্থানের বৈশিষ্ট্যগুলো জানলাম, এবার আমরা জানতে চাই স্বকর্মসংস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে। দেখুন, স্বকর্মসংস্থানের গুরুত্ব সারা বিশ্বেই বিদ্যমান এবং এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এর মধ্যে আবার 80% গ্রামে বাস করে, যাদের প্রধান উপজীব্য কৃষিকাজ। এছাড়াও দারিদ্র্য, নিরক্ষরতা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নানা প্রতিবন্ধকতার জন্য এদেশে সরকারি বেসরকারি উভয় চাকরির সুযোগ খুবই সীমিত। এ প্রেক্ষাপটে চাকুরির বিকল্প ব্যবস্থা হিসেবে স্বকর্মসংস্থানের গুরুত্ব অনস্বীকার্য। চলুন প্রশিক্ষণার্থীবৃন্দ স্বকর্মসংস্থানের সেই প্রয়োজনীয়তাগুলি আমরা একটু দেখে নেই। বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়ন, সম্পদের সুষম বন্টন। অর্থাৎ স্বকর্মসংস্থানের মাধ্যমে পুঁজি বা মূলধনের পুঞ্জীভূতকরণ দূর হয়, এতে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়। স্বকর্মসংস্থান জনসংখ্যার সুষম বন্টন নিশ্চিত করে, যা শহরমুখী জনস্রোত রোধ করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, স্বকর্মসংস্থানের মাধ্যমে আমরা দেশের জনগণের দেশপ্রেম বৃদ্ধি পায়। যদি আমরা বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করি, তাহলে স্বকর্মসংস্থানের ক্ষেত্র কি কি হতে পারে? দেখুন, জনবহুল দেশ হিসেবে বাংলাদেশে চাকরির সুযোগ সীমিত থাকলেও স্বকর্মসংস্থানের সুযোগ কিন্তু সীমিত নয়, বরং অনেক বেশি বৈচিত্র্যময় এ দেশে স্বকর্মসংস্থানের ক্ষেত্রগুলি। প্রশিক্ষণার্থীবৃন্দ, অনেক সহজ সরল কাজ থেকে অনেক জটিল কাজও স্বকর্মসংস্থানের আওতায় পড়ে। বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর স্বল্প ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে নানা স্বকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিসিকের আওতায় যে সকল স্বকর্মসংস্থানের ক্ষেত্র রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল হাঁস মুরগি পালন, গবাদি প্রাণী ও ছাগল পালন, মৎস্য চাষ, ফুলের চাষ, তুঁত ও রেশম চাষ, মৌমাছি চাষ, রাবার চাষ এবং সবজি চাষ। জনাব মিরাজ, আপনি এতক্ষণ যেগুলো বললেন সেগুলো মূলত আমরা দেখতে পেলাম যে কৃষি বা পশুপালন ক্ষেত্র, এই ক্ষেত্র ছাড়াও কি অন্য কোনো ক্ষেত্র হতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি খুবই গতিশীলভাবে হচ্ছে। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এদেশে স্বকর্মসংস্থানের আরও নানা ক্ষেত্র তৈরি হচ্ছে। সেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র হলো মোবাইল ফোনের ব্যালেন্স রিচার্জের দোকান, মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবসা,
মোবাইল ফোনের যন্ত্রাংশের ব্যবসা, ইন্টারনেট ব্রাউজিং ও ফটোকপির দোকান। ধন্যবাদ জনাব মিরাজ সকর্মসংস্থান বিষয়টি আমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আমাদের শিক্ষার্থীরাও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছে। এখন আমরা আলোচনা করব ব্যবসার মালিকানা সম্পর্কে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা প্রথমে ব্যবসার মালিকানা কাকে বলে সেটা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ব্যবসার মালিকানার ধরন কয় প্রকার বা কয় ধরনের হতে পারে। জনাব মিরাজ, মূলত কয় ধরনের মালিকানা হতে পারে? মালিকানা ভিত্তিতে ব্যবসাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। যেমন এক মালিকানা কারবার বা সোল ট্রেডারশিপ ফার্ম। 2 অংশীদারি কারবার বা ব্যবসা বা পার্টনারশিপ ফার্ম। 3 যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি। এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বুঝি? দেখুন, এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন। ব্যবসায় সংগঠন হিসেবে প্রথমেই এর উৎপত্তি। প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা এক মালিকানা ব্যবসায়ের নামকরণ থেকেই বুঝতে পারেন যে এই ব্যবসায়ের মালিক মাত্র একজন। এক মালিকানা ব্যবসা সম্পর্কে গ্লস ও বেকার তারা একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। একবার তাদের সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। এক ব্যক্তির মালিকানা এবং তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে থাকে। অর্থাৎ প্রশিক্ষণার্থীবৃন্দ, একজন ব্যক্তি ব্যবসায়ের সম্পূর্ণ মূলধন সরবরাহ করবেন এবং তিনি ব্যবসায়ের সম্পর্কে সমুদয় সিদ্ধান্ত গ্রহণ করবেন ও তা পরিচালনা করবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমাদের দেশে অধিকাংশ মুদি দোকান এবং ক্ষুদ্র ব্যবসা এক মালিকানা ব্যবসায়ের অন্তর্গত। জনাব মিরাজ, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যসমূহ কি কি? দেখুন, এক মালিকানা ব্যবসায়ের কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা এই ব্যবসাটিকে আকর্ষণীয় করে তুলেছে। চলুন প্রশিক্ষণার্থীবৃন্দ, এক মালিকানা ব্যবসায়ের সেই আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি আমরা এক নজরে দেখে নেই। এক মালিকানা ব্যবসা সর্ব অবস্থাতেই একজন মাত্র মালিক থাকে। এক মালিকানা ব্যবসা গঠন করা খুবই সহজ। স্বল্প মূলধন নিয়েই এ ব্যবসা আরম্ভ করা যায়। এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারের হয়ে থাকে। আইনের দৃষ্টিতে এক মালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই। ধন্যবাদ মিরাজ চমৎকারভাবে আমাদের বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা কি বলতে পারি যে স্বকর্মসংস্থান মূলত এক ধরনের এক মালিকানা ব্যবসা? হ্যাঁ, বলতে পারি। তবে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে কারবার বা ব্যবসা শুরুর প্রাথমিক পর্যায়ে এক মালিকানা ব্যবসা থাকলেও ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে তা অংশীদারি ব্যবসা এমনকি তা যৌথ মূলধনী কোম্পানিতেও রূপ নেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের দেশের স্কয়ার গ্রুপ অফ কোম্পানির কথা, যেটি প্রথমে এক মালিকানা ব্যবসা দিয়েই শুরু হয় এবং যা দিনে দিনে আজ গ্রুপ অফ কোম্পানিতে অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিতে রূপ নিয়েছে। এক মালিকানা ব্যবসা আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানতে চাইবো যে অংশীদারি ব্যবসা কাকে বলে? আচ্ছা, অংশীদারি ব্যবসায় মূলত চুক্তিবদ্ধ একটি ব্যবসা। অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি দেশে প্রচলিত অংশীদারি আইনের আওতায় যখন মিলিতভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসা সংগঠন গড়ে তোলে সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলা হয়ে থাকে। প্রশিক্ষণার্থীবৃন্দ, বাংলাদেশে অংশীদারি ব্যবসা পরিচালনার জন্য একটি আইন রয়েছে এবং সেই আইনে অংশীদারি ব্যবসা সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে। চলুন সেই সংজ্ঞাটি আমরা দেখে নেই। বাংলাদেশে প্রচলিত 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের 4 ধারা অনুসারে সকলের দ্বারা বা সকলের পক্ষ হতে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। প্রশিক্ষণার্থীবৃন্দ, সংজ্ঞাটি আমি আবারও বলছি। সকলের দ্বারা বা সকলের পক্ষ হতে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ অংশীদারি ব্যবসার সংজ্ঞা জানলাম, কাকে বলে সেই জিনিসটা আমাদের আজকের শিক্ষক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন জানতে চাইব যে এই ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি। জনাব মিরাজ,
কি কি বৈশিষ্ট্য রয়েছে? অংশীদারি ব্যবসায়ের মূল যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এর চুক্তি, অর্থাৎ অংশীদারি ব্যবসা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কের ব্যবসা। চুক্তির মাধ্যমেই এই ব্যবসাটি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রশিক্ষণার্থীবৃন্দ, এছাড়াও অংশীদারি ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে অংশীদারি ব্যবসা অংশীদারদের মধ্যকার একটি চুক্তির ফল। এ ব্যবসা গঠন করা খুবই সহজ। বাংলাদেশে প্রচলিত আইনে অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা ন্যূনতম 2 জন ও সর্বাধিক 20 জন। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা 10 জনের অধিক হতে পারে না। চুক্তি অনুযায়ী অংশীদাররা বিভিন্ন অনুপাতে মূলধন সরবরাহ করে থাকেন। অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় অসীম। আইনগত অংশীদারি ব্যবসায়ের পৃথক কোনো অস্তিত্ব বা সত্তা নেই। প্রশিক্ষণার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে দুটো ব্যবসার ধরন সম্পর্কে আলোচনা করেছি, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা। এখন আমরা আজকের শিক্ষকের কাছে জানতে চাইব যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝায়। ধন্যবাদ আপনাকে। সাধারণত সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে কতিপয় ব্যক্তি সম্মিলিত মালিকানায় কোম্পানি আইন মোতাবেক মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া বা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকেই যৌথ মূলধনী কোম্পানি বলে। যৌথ মূলধনী কোম্পানিটা সাধারণত বৃহৎ আকারের হয়ে থাকে। প্রশিক্ষণার্থীবৃন্দ, যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞাটি একটু বড়। চলুন আমরা সংজ্ঞাটি আরেকবার আমরা স্ক্রিনে দেখে নেই। সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি মিলিত হয়ে কোম্পানি আইন মোতাবেক সম্মিলিত মালিকানায় যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। আর এই মূলধন কোম্পানির নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো যদি আমাদের শিক্ষার্থীদের বলেন। যৌথ মূলধনী কোম্পানির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তা হলো এটার কৃত্রিম একটি সত্তা বিদ্যমান, অর্থাৎ এটা আইনের দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এমনকি এটা কোনো ব্যক্তি মালিকানায় বিলোপ সাধন ঘটে না যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে আদালত কর্তৃক বিলোপ করার ঘোষণা হয়, তখনই এই কোম্পানিটার বিলোপ হয়। প্রশিক্ষণার্থীবৃন্দ, যৌথ মূলধনীর এই আইন সত্তা ছাড়াও এর কিছু আরও বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যৌথ মূলধনী কোম্পানি কতিপয় ব্যক্তির একটি স্বেচ্ছামূলক ব্যবসা সংগঠন। 1994 সালের কোম্পানি আইন অনুসারে যৌথ মূলধনী ব্যবসা সংগঠন গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। যৌথ মূলধনী কোম্পানি কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্ট একটি কৃত্রিম সত্তা। এ কারবার চিরন্তন অস্তিত্বের অধিকারী। যৌথ মূলধনী কোম্পানির ব্যবস্থাপনা এর মালিকানা থেকে পৃথক। ধন্যবাদ জনাব মিরাজ, আমাদেরকে 3 ধরনের ব্যবসার মালিকানায় চমৎকারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের যারা প্রশিক্ষণার্থী রয়েছেন তারা তাদের উন্নয়নের জন্য আর কি কাজ করতে পারে, এমন কোনো কাজ কি রয়েছে যেটা তারা ঘরে বসেই করতে পারে বা বাইরে গিয়ে করতে পারে যাতে তাদের উন্নয়ন ঘটবে? হ্যাঁ, অবশ্যই আছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা আপনাদের চারপাশে যে সকল ব্যবসায়িক খাত বা কর্মক্ষেত্র রয়েছে সেগুলো পরিদর্শন করুন এবং তার আলোকে ওই ব্যবসা খাতের মালিকানার প্রকৃতি, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা সম্পর্কিত বিস্তারিত বর্ণনা সহ একটি প্রতিবেদন তৈরি করুন। তৈরিকৃত প্রতিবেদনটি আপনার সতীর্থদের দেখান। প্রয়োজনে তা শিক্ষককে দেখিয়ে আরও বেশি সমৃদ্ধ করুন। ধন্যবাদ জনাব মিরাজ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদের শিক্ষক আজকে যে জিনিসটা বললেন যে যেভাবে কাজ করলে আপনাদের উন্নয়ন হবে যদি আপনারা ভিজিট করেন, আমার মনে হয় যে যদি আপনারা সেই কাজটা করেন তাহলে ডেফিনেটলি আপনাদের জন্য সেটা অনেক ভালো হবে এবং এই বিষয়গুলো আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমাদের ছিল সেই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা সেই জিনিসগুলো আরো যদি বেশি অনুশীলন করেন তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা আরো বেশি পরিষ্কার হবে। যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের স্টাডি সেন্টারের সংশ্লিষ্ট টিউটরের সঙ্গে, তাহলে নিশ্চিতভাবে তিনি আপনাদেরকে সাহায্য করবেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা
ডিন, স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা আমাদেরকে টেলিফোনও করতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার 9291107। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং মানসিকভাবে প্রস্তুত আছেন আজকের পাঠ গ্রহণ করার জন্য। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মিরাজ আহমেদ এবং আমি মোহাম্মদ রেজাউল ইসলাম। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায় শিক্ষা শিক্ষণে মূল্য যাচাইয়ের ভূমিকা, গাঠনিক এবং বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই। এবং এই বিষয়টি নেওয়া হয়েছে ব্যবসায় শিক্ষা শিক্ষণ 2 কোর্স বইয়ের ইউনিট 7 অধিবেশন 46 থেকে। চলুন শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে আপনারা কি কি অর্জন করবেন বা আজকের পাঠের শিক্ষণফল কী তা একবার জেনে নেই। আজকের অধিবেশন শেষে আপনি বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই কী তা বলতে পারবেন, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের প্রকারভেদ উল্লেখ করতে পারবেন, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের পদ্ধতিগুলোর নাম বলতে পারবেন, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই কীভাবে শিক্ষা কার্যক্রমকে সহযোগিতা করে তা উল্লেখ করতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আমরা আমাদের জীবনে বিভিন্নভাবে মূল্যায়ন করে থাকি। মূল্যায়ন আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে। শিক্ষাক্ষেত্রেও মূল্যায়নের প্রয়োজন রয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আচরণিক পরিবর্তন ঘটানো, অর্থাৎ শিক্ষা লাভের পরে মানুষ তার আচরণের পরিবর্তন ঘটাবে এবং এই পরিবর্তন হচ্ছে কিনা তা যাচাই করা যায় মূল্যায়নের মাধ্যমে। জনাব মিরাজ আহমেদ, এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে জনাব রেজাউল ইসলাম। দেখুন, একজন শিক্ষার্থীর যে সার্বিক অগ্রগতি এটা যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে কিন্তু মূল্যায়ন বা মূল্য যাচাইয়ের ভূমিকা অনেক বেশি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই। এই একজন শিক্ষক বা একজন শিক্ষার্থীর যে সার্বিক দিকের বিকাশ, সার্বিক দিকের অগ্রগতি এটা যদি আমরা মূল্যায়ন করতে চাই তাহলে এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই বা স্কুল বেস অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণার্থীবৃন্দ, বিদ্যালয়ভিত্তিক মূল্য যাচাই বা স্কুল বেজ অ্যাসেসমেন্ট হলো শিক্ষাক্রমের নির্ধারিত উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া। এই পদ্ধতিতে শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীর গঠনমূলক ও চূড়ান্ত মূল্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়। তার মানে জনাব মিরাজ আহমেদ, আপনি বলতে চাচ্ছেন আমরা সাধারণভাবে যেটা বুঝি মূল্যায়ন মানে হলো পরীক্ষা বছরে 1 বা 2 বার নিব, আমরা এভাবে মূল্যায়ন করব, বাট ব্যাপারটা এরকম না। মূল্যায়নটা হচ্ছে পরীক্ষার সাথে সাথে শিক্ষার্থীর আবেগ, তার চারিত্রিক বৈশিষ্ট্য বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সবগুলোকে নিয়ে আমরা মূল্যায়ন করব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অর্থাৎ বছরে শুধুমাত্র 1 বার বা 2 বার পরীক্ষা না নিয়ে আমরা যে ধারাবাহিক যদি একটা স্টুডেন্টকে অ্যাসেসমেন্ট করি তার সার্বিক দিকের বিকাশ, অর্থাৎ শুধুমাত্র একাডেমিক অগ্রগতি আমরা দেখব না, তার আচরণের অন্যান্য দিকের বিকাশও আমরা যদি মূল্যায়ন করি তখনই সেটা হবে হচ্ছে বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই। আমরা জানি বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই 2 ধরনের, একটি হচ্ছে গাঠনিক এবং আরেকটি হচ্ছে সামষ্টিক বা চূড়ান্ত। গাঠনিক মূল্য যাচাই বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। গাঠনিক মূল্য যাচাই হচ্ছে এই শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে, অর্থাৎ যখনই শিক্ষা কার্যক্রম শুরু হবে এই তখন থেকে শুরু করে অর্থাৎ সারা বছর ধরে একজন শিক্ষার্থীর একাডেমিক এবং অন্যান্য দিকের বিকাশের অগ্রগতি
যখন আমরা মূল্যায়ন করব তখনই হচ্ছে সেটাকে গাঠনিক মূল্য যাচাই বা গাঠনিক মূল্যায়ন বলা হবে। এখন গাঠনিক মূল্য যাচাইয়ের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শ্রেণীর কাজ, শ্রেণীকক্ষে মৌখিক প্রশ্ন করা, বাড়ির কাজ, কুইজ, চেকলিস্ট এগুলি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, গাঠনিক মূল্য যাচাইয়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীর ধারাবাহিক অগ্রগতি আমরা মূল্যায়ন করতে পারি এবং যে সকল অগ্রগতি আমরা বহিস্থ পরীক্ষার মাধ্যমে করতে পারি না তা এই গাঠনিক মূল্য যাচাইয়ের মাধ্যমে আমরা করতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে স্টুডেন্টের যে সহশিক্ষাকর্মিক কার্যাবলী অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা আমরা এই গাঠনিক মূল্য যাচাইয়ের মাধ্যমে পর্যালোচনা করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভা আমরা মূল্যায়ন করতে পারি। অর্থাৎ দেখা যায় যে কোনো স্টুডেন্ট হয়তো সুন্দর ছবি আঁকতে পারে, কোনো স্টুডেন্ট সুন্দর করে বক্তব্য উপস্থাপন করতে পারে। এক কথায় তার যে প্রতিভাগুলি আছে এই প্রতিভাগুলির সমস্তগুলির আমরা পর্যালোচনা করতে পারি এই গাঠনিক মূল্য যাচাইয়ের মাধ্যমে। জনাব মিরাজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের গাঠনিক মূল্য যাচাই কি এটা বললেন। শিক্ষার্থীবৃন্দ, বছর শেষে বা নির্দিষ্ট পাঠ্যক্রম শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে চূড়ান্ত বা ফাইনাল পরীক্ষা নেওয়া হয়, যেটা প্রদান করা হবে, যার শেষে প্রদান করা হবে একটি সার্টিফিকেট, সেটাকে বলা হয় সামষ্টিক মূল্য যাচাই বা চূড়ান্ত মূল্য যাচাই। এর ফলে একজন শিক্ষার্থী তার পাঠ কার্যক্রম কতটুকু অগ্রগতি হয়েছে সেটা সে জানতে পারে এবং এর ফলে সে একটি সার্টিফিকেট পেয়ে থাকে। আপনার সাথে আমি একটু যোগ করি জনাব রেজাউল ইসলাম। তাহলে সহজ কথায় দেখা যাচ্ছে যে কোর্স শেষে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে গাঠনিক, যেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত বা প্রান্তিক মূল্য যাচাই, যেটাকে আমরা ইংরেজিতে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে থাকি। হ্যাঁ, এবং এটি অবশ্যই সুনির্দিষ্টভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হতে হবে, স্টুডেন্টরা যাতে জানে তাকে তার কী ধরনের অ্যাসেসমেন্ট তার হবে এবং এই শেষে অবশ্যই তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ গ্রেড নির্ণয় করে তার সার্টিফিকেট প্রদান করা এটা একটি চূড়ান্ত বা প্রান্তিক মূল্য যাচাইয়ের একটি অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই মূল্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। জনাব মিরাজ আহমেদ, মূল্য যাচাইয়ের পদ্ধতিগুলো কি কি হয়ে থাকে? ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম। আমরা আলোচনা করছিলাম বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই নিয়ে, অর্থাৎ এখন আমরা যদি একটু উদাহরণ সহকারে বলতে পারি যে বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের কি কি পদ্ধতি রয়েছে, আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদের কাছে এই বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রশিক্ষণার্থীবৃন্দ, চলুন আমরা একটু দেখে নেই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের পদ্ধতিগুলোই কি কি। বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ক্লাসে উপস্থিতি ও শিক্ষা গ্রহণের আগ্রহ মূল্যায়ন, সাপ্তাহিক, মাসিক, অর্ধবার্ষিক শ্রেণীভিত্তিক মূল্যায়ন, আচরণ, মূল্যবোধ ও সততা মূল্যায়ন, বক্তব্য উপস্থাপন মূল্যায়ন, নেতৃত্বের গুণাবলী মূল্যায়ন, নিয়মানুবর্তিতা মূল্যায়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ মূল্যায়ন, খেলাধুলার কৃতিত্ব মূল্যায়ন, বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাস মূল্যায়ন এবং অতিরিক্ত দক্ষতা মূল্যায়ন। অর্থাৎ এগুলি হচ্ছে আমাদের বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের পদ্ধতি। একজন শিক্ষক বা একটি শিক্ষা প্রতিষ্ঠান এই পদ্ধতিগুলি অনুসরণ করে একজন শিক্ষার্থীর সার্বিক দিকের বিকাশ মূল্যায়ন করতে পারে। অর্থাৎ জনাব মিরাজ আহমেদ, আপনি বলতে চাচ্ছেন একজন শিক্ষার্থী ঠিকমতো ক্লাসে আসতেছে কিনা এবং সে ঠিকমতো পাঠ্যক্রমে অংশগ্রহণ করতেছে কিনা, তার সাংস্কৃতিক কর্মকাণ্ড ঠিকমতো হচ্ছে কিনা, বা তার নেতৃত্ব গুণাবলী কীরকম, তার সততা কীরকম, এই জিনিসগুলো মূল্যায়ন করা হয় স্কুল বেস অ্যাসেসমেন্ট বা বিদ্যালয় ভিত্তিক অ্যাসেসমেন্টের সাথে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অর্থাৎ তার সার্বিক দিকের, অর্থাৎ শুধুমাত্র একাডেমিক না, তার সার্বিক দিকের বিকাশই আমরা যখন মূল্যায়ন করব তখন সেটাই হচ্ছে বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই হবে। ধন্যবাদ মিরাজ আহমেদ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব এই স্কুল ভিত্তিক মূল্য যাচাই আমাদের শিক্ষা কার্যক্রমকে কিভাবে সাহায্য করে থাকে। আমরা জানি স্কুল ভিত্তিক মূল্যায়নের ফলে একজন শিক্ষার্থী সম্পর্কে সার্বিক ধারণা আমরা পেতে পারি। এর ফলে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা যায় এবং শিক্ষার্থীকে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা সেই সম্পর্কেও আমরা জানতে পারি। শিক্ষাক্রমে কোনো ত্রুটি আছে কিনা বা শিক্ষাক্রম কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা এই সম্পর্কেও আমরা এই স্কুল ভিত্তিক অ্যাসেসমেন্টের মাধ্যমে জানতে পারি। ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম। আপনার সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমাদের স্কুল বেস
অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থী কিন্তু তার কি কি বিষয়ে দুর্বলতা আছে সেটা কিন্তু জানতে পারে এবং সে জেনে সেই বিষয় সম্পর্কে সেই ইমপ্রুভমেন্টের চিন্তাভাবনা বা সচেতন হয়ে যায়। আরেকটি বিষয় দেখুন যে একই সাথে কিন্তু অভিভাবক এবং শিক্ষকগণ তারাও কিন্তু এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতাগুলি চিহ্নিত করতে পারে এবং সে অনুযায়ী তারা এটা দূর করার পদক্ষেপ নিতে পারে। এছাড়া একজন শিক্ষার্থীকে কোন ধরনের উপকরণ ব্যবহার করতে হবে বা উপকরণটা ব্যবহার করলে সে কিভাবে তার জ্ঞান অর্জনটা সহজে করতে পারে সেই জিনিসগুলোও কিন্তু বোঝা যায় এই স্কুল ভিত্তিক অ্যাসেসমেন্টের মাধ্যমেই। আপনি ঠিকই বলেছেন, অর্থাৎ শিক্ষক কোন কোন শিক্ষা উপকরণ ব্যবহার করলে শিক্ষার্থীর মধ্যে এটা বেশি আকর্ষণ হবে, হ্যাঁ শিক্ষার্থী এটা বেশি তার মধ্যে এই বিষয়টা বেশি দিন স্থায়ী হবে, সেটাও কিন্তু আমরা এই বিদ্যালয় ভিত্তিক অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝে সেই অনুযায়ী আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এক কথায় এটাকে বলা যায় যে শিক্ষক তার শিখন শেখানো যে কৌশল এটার গুণগত পরিবর্তন আনতে পারেন এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি বলতেছেন যে শুধু শিক্ষার্থীর মূল্য যাচাই হয় না, একজন শিক্ষক তার কার্যক্রম কিভাবে পরিচালনা করবে বা তার কার্যক্রম সঠিক কিনা সেটাও সে বুঝতে পারে। হ্যাঁ অবশ্যই। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীর শুধুমাত্র জ্ঞানমূলক দক্ষতা যাচাইয়ের বাইরেও তার অন্যান্য যে দক্ষতা রয়েছে সেটাও মূল্যায়ন করতে পারি। আবার একজন স্টুডেন্টকে যেহেতু প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে, তার মধ্যে পরীক্ষা ভীতি যেটা থাকে সেটা দূর হয়ে যায়। আবার এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে যে শিখন শেখানোর যে কৌশল সেটা তো আমাদের শিক্ষকরা গুণগত পরিবর্তন আনতেই পারবেন, সেই সাথে কারিকুলাম বা সিলেবাসের কোনো ত্রুটি বা দুর্বলতা আছে কিনা সেটাও যাচাই করা যাচ্ছে বা পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা, কারণ সময়ের সাথে সাথে কিন্তু কারিকুলাম অনেক সময় পরিবর্তিত হতে হয় এবং এই জন্য কিন্তু কারিকুলাম পরিবর্তন করতে হয় যাতে যুগোপযোগী শিক্ষা শিক্ষার্থীরা পেয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন, অর্থাৎ এক কথায় যে আমাদের যে আধুনিক শিক্ষণ পদ্ধতি যেটাকে আমরা বলি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বা স্টুডেন্ট সেন্টার পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু আমরা এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে বা বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেই পদ্ধতিতে আমরা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারি এবং এর ফলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্কও উন্নয়ন হয় এবং একজন আরেকজনকে বুঝতে পারে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে লার্নিংটাও ভালো হয়। হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু এই পদ্ধতিতে মূল্য যাচাইয়ের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী অনেক কাছাকাছি চলে আসে, হ্যাঁ তাদের মধ্যে একটা সম্পর্কর অনেক উন্নয়ন হয় এবং আধুনিক যে শিক্ষণ কৌশলের যে একটা বিষয় যে শিক্ষক ফ্যাসিলিটেটর অর্থাৎ শিক্ষক একজন সহজকারী উপকরণ হিসেবে শিক্ষাক্ষেত্রে কাজ করবে, সেটা কিন্তু এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমেই করা সম্ভব। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের মাধ্যমে যেমন দলীয় কাজ বা পেয়ার ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে কিন্তু তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং পরীক্ষা ভীতি, আপনি একটু আগে যেটা বললেন, পরীক্ষা ভীতি দূর হয়, পাঠদান আনন্দদায়কও হয়ে থাকে। কিন্তু আবার আরেকটা বিষয় দেখুন যে এই স্কুল বেজ অ্যাসেসমেন্ট ছাড়া আমরা যদি একজন শিক্ষার্থী শুধুমাত্র বছর শেষে একটা পরীক্ষা নেই তাহলে কিন্তু তার যে সার্বিক দিকের মূল্যায়ন সেটা কিন্তু হয় না, অর্থাৎ তার যে অন্যান্য গুণবলী আছে সেটাও কিন্তু আমরা এই স্কুল বেজ অ্যাসেসমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে তার ফলাফল শুধুমাত্র একটি বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে না, যে কোনো কারণে কিন্তু বার্ষিক পরীক্ষা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, হয়তো সে সারা বছর ভালো করলো কিন্তু বার্ষিক পরীক্ষার সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা অন্য কোনো কারণে তার পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে, ফলে আমরা হয়তো তাকে ভুল অ্যাসেসমেন্ট করতাম। কিন্তু সার্বিকভাবে যদি আমরা মূল্যায়ন করি, সারা বছরের অ্যাসেসমেন্ট করি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা বলা হয়, তাহলে সেই অ্যাক্সিডেন্টটা বা কোনো কারণটা হয়তো ওভারল্যাপ হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে আমাদের তাকে একটা যৌক্তিক আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। তার ফলাফল শুধুমাত্র একটা পরীক্ষার উপর নির্ভর করছে না, তার ফলাফল অনেকগুলি পরীক্ষা অনেকগুলি দক্ষতার উপর নির্ভর করছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এই বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে আরেকটি যে বিষয় বা আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে মুখস্থ করার যে প্রবণতা, এটা বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের মাধ্যমে একটু আমরা কমিয়ে আনতে পারি। অর্থাৎ আমরা যদি বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই পদ্ধতিতে একটা শিক্ষার্থীকে মূল্যায়ন করি তাহলে কিন্তু তার মধ্যে
যে মুখস্থ করার যে প্রবণতাটা এটা হ্রাস পাবে এবং তার সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজ করার দক্ষতাটা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চলুন দেখি আজকের অনুষ্ঠানের শিখন ফলগুলো কি কি ছিল। আজকের অনুষ্ঠানের শিখন ফল ছিল বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই কি তা বলতে পারবেন, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের প্রকারভেদ উল্লেখ করতে পারবেন, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের পদ্ধতিগুলোর নাম বলতে পারবেন, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই কিভাবে শিক্ষা কার্যক্রমকে সহযোগিতা করে তা উল্লেখ করতে পারবেন। আজকের আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণের জন্য আমি জনাব রেজাউল ইসলাম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব মিরাজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে আপনাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিন, স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের বিএড প্রোগ্রামের সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আজকের পাঠ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। আজকের আলোচনার জন্য আপনাদের মধ্যে রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ এডুকেশনের শিক্ষক জনাব মিরাজ আহমেদ এবং আমি রেজওয়ানুল আলম। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বিএড প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা শিক্ষণ 1 কোর্স বইটির ইউনিট 1 অধিবেশন 8 অর্থাৎ ব্যবসায় পরিকল্পনা ও যোগাযোগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আপনারা ব্যবসায় পরিকল্পনা বলতে কি বোঝায় তা বলতে পারবেন, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, ব্যবসা যোগাযোগ কাকে বলে সেটা আপনারা বলতে পারবেন এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব কি সেটা বর্ণনা করতে পারবেন। আসুন শিক্ষার্থী বন্ধুরা, এখন মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা জনাব মিরাজ, ব্যবসায় পরিকল্পনা বলতে আমরা আসলে কি বুঝে থাকি? ধন্যবাদ আপনাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক পরিকল্পনা কি বা ব্যবসায়িক পরিকল্পনার সংজ্ঞা জানার জন্য প্রথমেই আমাদের জানতে হবে পরিকল্পনা বলতে কি বোঝায়। পরিকল্পনা বলতে বোঝায় ভবিষ্যতে কোনো লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কার দ্বারা করতে হবে ইত্যাদি বিষয়ের আগাম চিন্তাভাবনা। অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যৎ পথ চলা সম্পর্কে আগাম সিদ্ধান্ত গ্রহণ, যা প্রতিটি কাজের লক্ষ্য অর্জনকে সহজতর করে। প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা খুব সহজেই ব্যবসায়িক পরিকল্পনার সংজ্ঞা বলতে পারবো এবং সেটি হলো ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে আগাম পরিকল্পনাই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। চলুন প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা একটি সংজ্ঞা দেখে নেই। যে প্রতিবেদনে কোনো ব্যবসায়ের বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা ভাষা 1 সাহিত্য বইয়ের
ইউনিট 1 পার্ট 6 থেকে আলোচনা করব। বন্ধুরা, ইউনিট 1 পার্ট 6 আছে নাটক। আজকের আলোচনায় আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ভাষা ও সাহিত্য বিষয়ের গবেষক প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আমরা জানি যে নাটক অতি সাহিত্যের মধ্যে প্রাচীনতম একটি আঙ্গিক বা শাখা। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে নাটককে বলা হচ্ছে দৃশ্যকাব্য, অর্থাৎ প্রাচীন ভারতে দৃশ্যকাব্য অর্থাৎ যেটি রঙ্গমঞ্চে অভিনীত হয়, রঙ্গমঞ্চে। এবং কবিতাকে বলা হচ্ছে শ্রব্য কাব্য, পড়া বা শ্রবণ করা। নাটকের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এখানে পাত্র পাত্রী থাকবে, এখানে সংলাপ থাকবে, এখানে মঞ্চ থাকবে, থাকবে দর্শক। এবং এই যে সামবায়িক যে একটি ক্রিয়া আমরা নাটকে যেটা দেখি, অন্য কোনো সাহিত্যে আঙ্গিকে কিন্তু ঠিক এটি প্রয়োজন হয় না। এবং এই জন্যই কিন্তু নাটক অন্যান্য সাহিত্য থেকে আঙ্গিক থেকে আলাদা, পৃথক। এই যে নাটক যে আগে যে বলা হয়েছে যে আগেকার প্রাচীনকালের রচনা কিন্তু আসলে সবই ছন্দবদ্ধ রচনা, কবিতাই একমাত্র মাধ্যম ছিল। এর কারণ ছিল, সেটি ছিল মুদ্রণ যন্ত্রের তখনও প্রাচীন যুগে ঠিক বর্তমান কালের মতো ছিল না। এটি একটা কারণ হতে পারে, আরো অনেক কারণ। গদ্য ভাষা বিকাশ লাভ করেনি। তা নাটক কথাটি বলাটা যত সহজ, এই ছোট্ট নাটক শব্দটির সংজ্ঞার্থ নির্ণয় করাটা ঠিক অত সহজ না, ততটাই কঠিন আমরা বলবো। তে আমরা স্যার প্রথমে আপনাকে জেনে নেব যে নাটক বলতে আসলে আমরা কি বুঝি। ধন্যবাদ। আমি একটু ইংরেজি শব্দটার কাছে যে ড্রামা শব্দ, এটা আসলে গ্রিক ড্রেইন থেকে শব্দ আসছে। ড্রেইন শব্দ অর্থ নড়াচড়া করা। এই ড্রেইন থেকে ইংরেজি ভাষায় ড্রামা শব্দটা তৈরি হয়েছে, অর্থাৎ রঙ্গমঞ্চে হাত পা নাড়ায়, কথা বলে, নড়াচড়া করে, স্থবির নয়। এই থেকেই হচ্ছে ড্রামা শব্দের উদ্ভব। আমরা ড্রামার পরিভাষা করেছি নাটক। নাটকে কি আছে? রঙ্গমঞ্চে অভিনেতা অভিনেত্রী হাঁটাহাঁটি করবে, কথা বলবে, চলাচল করবে এবং তার মধ্যে দিয়ে জীবনের একটি গল্প বলবে এবং গল্পটি বলার জন্যে সংলাপের আশ্রয় গ্রহণ করবে। আপনি একটি খুব চমৎকার শব্দ বলেছেন, সামবায়িক। অন্যান্য শিল্প মাধ্যম একাকী একটি উপন্যাস ঘরে বসে আমি পাঠ করতে পারি, একটি কবিতা আমি একাকী পাঠ করতে পারি, কিংবা আমার পাঠ শুনে আর 5 জন মুগ্ধ হতে পারে। কিন্তু নাটকের অনেকগুলো বিষয় থাকে। প্রথমত একজন লেখক লাগবেন, তিনি একটা নাটক তৈরি করবেন, লিখবেন। একটা মঞ্চ থাকবে, একজন মঞ্চের কারিগর থাকবেন, তিনি মঞ্চ সাজাবেন। অভিনেতা অভিনেত্রী লাগবে, সঙ্গীত পরিচালক লাগবে, দৃশ্য যিনি সাজাবেন দৃশ্য সজ্জাকার লাগবে, সেট ডিজাইনার, পোশাক পরিকল্পনাকারী, সঙ্গীত পরিকল্পক, কত কি লাগবে। কাজেই নাটক আসলে একটা সামবাহিক শিল্প। সহজ কথায় বলতে পারি, যখন জীবনের কোনো গল্প অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে রঙ্গমঞ্চে সংলাপের মাধ্যমে উপস্থাপিত হয়, তাই নাটক। তাহলে মূল বিষয় রঙ্গমঞ্চ এবং সংলাপ, অন্য মাধ্যম থেকে আলাদা। অর্থাৎ আমরা এখানে দেখি যে এখানে অভিনেতা অভিনেত্রী থাকবে, অবশ্যই থাকবে মঞ্চ এবং সংলাপ থাকবে, এবং সে সংলাপ অবশ্যই যে কোনো চরিত্রের মাধ্যমেই উপস্থাপিত হয়। এটাকে সামগ্রিকভাবেই কিন্তু আমরা এটাকে নাটক বলছি। নাটকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে ঘটনাংশ, যেটিকে আমরা অঙ্ক বলি, নাটকের যে অঙ্ক। এবং আমরা যদি শেক্সপিয়ারের নাটকের দিকে দেখি, সেখানে পঞ্চাঙ্ক অর্থাৎ 5টি অঙ্কে একটা নাটক সমাপ্তির দিকে ধাবিত হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এবং এই যে অঙ্ক যেটা আমরা বলি, এটি ঘটনাত্মক বিন্যাস, অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে তার বিন্যাস। এবং ঘটনার বিন্যাস কিন্তু গতানুগতিক নয়। একটি শুরুটা অর্থাৎ আদি থাকে মধ্য থাকে অন্ত, পরিণতির দিকে ধাবিত হয়।
অর্থাৎ দেখা যাচ্ছে যে নাটকের অঙ্কের একটা গুরুত্বপূর্ণ। তো স্যার আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে নাটকের যে অঙ্কের বিন্যাস এর তাৎপর্যটা কতটুকুন? আসলে নাটকটা তো জীবনের অনুকরণ। এরিস্টটলের ভাষা ধার করে বলতে পারি ইমিটেশন অফ লাইফ। এটাকে তো স্যার ঘটনার সাথে প্লটও তো বলে, প্লট যেটা সোজা কথা। এরিস্টটল প্লট শব্দ ব্যবহার করেছেন। ইমিটেশন অফ লাইফ, জীবনের অনুকরণ। এখন জীবনটা তো এক জায়গায় স্থবির নয়, জীবনটার উঁচু নিচু আছে, আপস অ্যান্ড ডাউন, যদি ইংরেজিতে বলে আপস অ্যান্ড ডাউনস আছে, নানা রকম উত্থান বিকাশ আছে। এখন জীবনের একটি গল্প আমি অনুকরণ করব পাত্রপাত্রীদের মাধ্যমে, অভিনেত্রীদের মাধ্যমে, সংলাপের আশ্রয়ে। এখন জীবন যেহেতু কষ্টের জায়গা আছে, আনন্দের জায়গা আছে, ক্ষোভের জায়গা আছে, প্রতিহিংসার জায়গা আছে, প্রতারণার জায়গা আছে, সবটাই তো জীবনের সাথে সংশ্লিষ্ট। অঙ্কগুলাও তাই ওইভাবেই বিন্যস্ত হয়। যখন একটা গল্প বলবো, এরপরে আরেকটা অংশে যাব, আরেকটা চ্যাপ্টার যদি বলি, আরেকটা অধ্যায় যাব, এইভাবেই অঙ্কগুলা বিন্যস্ত হয়। অর্থাৎ আপনি স্যার বললেন যে কোনো জীবনই সরল রেখায় চলে না, গতানুগতিক চলে না। যদিও চলে, সেটি নাটকীয়তার অংশ নয়। আবার যদি এরকম চলে সেই জীবন নাটক নয়, সেটা নাটক নয়। এটি বোধ করি আমাদের শিক্ষার্থীদের জন্য বলা যে হতে পারে যদি কোনো জীবন থাকে সেটি নাটকের অংশ নয়। আমরা জানি যে স্যার নাটক হলো মানব জীবনের রূপায়ণ। কিছু অংশ আমরা কিন্তু এর আগে আপনি বলেছেন, এবং জীবন হলো মানুষের আরো যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে মানুষের কর্মের রূপায়ণ, ইমিটেশন অফ লাইফ। আমরা অ্যাকশন বা কর্মের। আমরা স্যার যদি দেখি যে নাটকে, এই যে কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম যে নাটকে কিন্তু চরিত্র থাকে, মানুষের মধ্যে কেউ সৎ অসৎ থাকে, কেউ তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, কেউ বিসর্জন দেয়, নানাভাবে যে এই চরিত্র কিন্তু এই সংলাপ ফুটিয়ে তোলে কিন্তু একটা চরিত্রের মাধ্যমে। তে নাট্যকারের প্রধান যে কাজ, যে কোন চরিত্রের মাধ্যমে কোন সংলাপটি যাবে, এই যে ঘটনা, এই যে চরিত্র, এইখানে চরিত্র সম্পর্কে স্যার আমাদেরকে একটু বলবেন নাটকে। এরিস্টটল আজ থেকে 3000 বছর আগে ট্র্যাজেডি ব্যাখ্যা করতে বসে। তিনি এই ট্র্যাজেডি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে বই লিখলেন দ্য আর্ট অফ পোয়েট্রি, সেখানে তিনি নাটকের 6টা উপকরণের কথা বলেছেন, উপাদানের কথা বলেছেন। তার ধারণা অনুযায়ী বলি, প্লট, ক্যারেক্টার, থট, মেলোডি, স্পেকটেকল এবং ডিকশন। প্লটটাকে তিনি প্রধান হিসেবে ধরেছিলেন। এরিস্টটলের কালে গ্রিক নাটকে প্লটটাই প্রধান ছিল, কিন্তু এরিস্টটল গ্রিক থেকে যখন শেক্সপিয়ারিয়ান নাটকে আমরা আসলাম, এলিজাবেথের ইংল্যান্ডে, তখন দেখা গেল প্লটের জায়গাটা দখল করে নিয়েছে চরিত্র। ক্যারেক্টার প্রাধান্য বিস্তার করেছে, চরিত্র প্রধান হয়ে গেল। ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো প্রধান হয়ে গেল। এবং এরিস্টটলের শেক্সপিয়ারের পরে যখন আধুনিক নাটকে আসলাম বার্টন ব্রেক্ট থেকে, তখন দেখা যাচ্ছে প্লট বাদ, ক্যারেক্টার বাদ, প্রাধান্য পাচ্ছে এবারে থট বা চিন্তা। অর্থাৎ স্যার বিভিন্ন যুগে পাল্টে যাচ্ছে চরিত্র, তখন চিন্তা প্রাধান্য, একটা চিন্তা প্রাধান্য। এবারে আপনি যেটা বলেছেন চরিত্র, যেটা ওই এরিস্টটলের এলিজাবেথিয়ান ইংল্যান্ডে যেখানে প্রাধান্য পেল, এরিস্টটল কিংবা ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস, দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস নাটকে, সেখানে দেখা যাচ্ছে চরিত্রটি প্রাধান্য পাচ্ছে। চরিত্রের কোনো অসঙ্গতি কেমন? ম্যাকবেথ, রাজার ছেলে, সৈনিকের ছেলে। ডেনমার্কের বিধান অনুযায়ী সৈনিকের ছেলে হবে সৈনিক, আর রাজার ছেলে হবে রাজা। ম্যাকবেথ সৈনিকের ছেলে হওয়া সত্ত্বেও হতে চায় রাজা। এই যে অসঙ্গতি, এইটাই তার ট্র্যাজেডির কারণ। ওথেলো দেশদিমনের রুমাল কোথায় পেল, এই সন্দেহ ঢুকলো, এবং সেইটাই তার ট্র্যাজেডির মূল কারণ। এই ব্যক্তি চরিত্রের কোনো অসঙ্গতি, কোনো প্রবণতার কারণে মানুষের জীবনের যে সংকট নেমে আসে, সেটি শেক্সপিয়ারের নাটকে প্রাধান্য বিস্তার করলো। চরিত্র বড় হয়ে গেল, আচরণের ভিত্তিতে। এবং বাংলা নাটকেও তাই, বাংলা নাটকেও একটা বিশাল পর্যায়ে, এবং রবীন্দ্রনাথের আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই চরিত্রটাই প্রাধান্য পাচ্ছে। আর পরবর্তীকালে চিন্তাটা প্রাধান্য বিস্তার করলো, রক্তকরবী কিংবা বিসর্জন নাটকে চিন্তাটাই প্রাধান্য বিস্তার করলো, যেটি আমরা ইউরোপ থেকে পেয়েছি, বার্টন ব্রেক্ট থেকে আমরা শুরু করেছি। এই চরিত্র নাটকে 2 গুচ্ছ চরিত্র দরকার, কারণ নাটকের প্রাণ হচ্ছে সংঘাত, দ্য কনফ্লিক্ট। যদি পরস্পর সংঘাত না থাকে তাহলে নাটক হবে না, সরল রেখায় নাটক যাবে না। পরস্পর সংঘাত তৈরি করার জন্য 2 গুচ্ছ মানুষ লাগবে,
একগুচ্ছ মানুষ ভালোর পক্ষে, একগুচ্ছ মানুষ মন্দের পক্ষে, একটা শুভের পক্ষে, একটা অশুভের পক্ষে, একটা কল্যাণ, একটা অকল্যাণ, একটা আলো, একটা অন্ধকার। এই দুই গুচ্ছ মানুষের দ্বন্দ্ব হচ্ছে নাটকের, এবং এই দুই গুচ্ছ মানুষ তৈরি হবে কিভাবে? চরিত্রের মধ্যে। এবং চরিত্র কিন্তু আমরা দেখি যে চরিত্রের যে বিন্যাসটা আমরা দেখি যে এক একটা গতি পাচ্ছে, চরিত্রের একটা গতি, এবং বাঁক নিচ্ছে, বাঁক নিচ্ছে এবং একটা উত্থান ঘটছে, পতন এবং ঘটছে। ধীরে ধীরে সেটা পতনের দিকে যাচ্ছে। ওই ওই উত্থান এবং পতনটাকে মাথায় রেখে গ্রিক নাট্যকাররা থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে 19 শতকের বাংলাদেশ পর্যন্ত, রবীন্দ্রনাথের আগ পর্যন্ত বাংলা নাট্যকাররা সবাই এই পঞ্চ অঙ্কের নাটক, পঞ্চ অঙ্কটা হচ্ছে 5টা শাখা, ভাগ, জীবনের ভাগ। কিন্তু একালে এসে পঞ্চাঙ্কের নাটক আর নাই। এখন একাঙ্কের নাটক প্রাধান্য বিস্তার করেছে। মনির চৌধুরীর কবরের কথা বলতে পারি, অসামান্য নাটক কবর। শুধু বাংলা ভাষায় রচিত হয়েছে বলে কবর অতটা প্রচারিত হলো না বিশ্বব্যাপী। এইটা যদি ইংরেজি ভাষায় হতো না, অসামান্য এক নাটক কবর, কিন্তু একাঙ্কের নাটক, একাঙ্কের নাটক। কিংবা আমাদের দেশের নাট্যকার নুরুল মোমেন, নেমেসিস, তুলনাহীন এক নাটক, একাঙ্কের নাটক। কিন্তু এই একাঙ্কের মধ্যেই পঞ্চাঙ্কের নাটকের সম্পূর্ণতা আনয়ন করেছেন তারা। অর্থাৎ চরিত্রের যে বিন্যাস, পূব দিকে সূর্যটা একটা গোটা সূর্য, তাকালে পরে গোটা সূর্য দেখা যায়। এবারে পদ্মপাতার শিশিরের দিকে সকালবেলা তাকান, দেখবেন যে সেখানে সূর্যটা দেখা যায়। ওই পদ্মপাতার শিশিরে যেমন গোটা সূর্যটাকে দেখা যায়, এক অঙ্কের নাটকের মধ্য দিয়েই নাট্যকাররা গোটা জীবনটাকে ধারণ করার চেষ্টা করেন, এবং এটি হচ্ছে অসামান্য এক তাদের কৃতিত্বের জায়গা। আজকালকার দিনে এই দৃশ্য বিভাজন নাই, অঙ্ক বিভাজন নাই, এমনকি সংলাপও বাদ দিয়ে যাচ্ছে। সেলিম আল দীন, সংলাপ নাই, বর্ণনামূলক নাটক। আমাদের ট্রেডিশনাল যে নাটক, ঐতিহ্যিক যে নাটক, বর্ণনামূলক নাটক, বলে যাচ্ছে নাটক। এই নাটকের পরিবর্তন ঘটেছে, তবে যতই পরিবর্তন ঘটুক চরিত্র সেখানে থাকতেই হবে। অর্থাৎ চরিত্রটা নাটকের ক্ষেত্রে সত্যি খুব গুরুত্বপূর্ণ থাকবে। আমরা একটা বিষয় দেখি যে নাটক অন্যান্য সাহিত্য আঙ্গিক থেকে নাটককে যেটি পৃথক করেছে, আমরা ইতিমধ্যে দু একটা জায়গায় আজকের আলোচনা আমরা বলেছি, সেটি হলো সংলাপ। সংলাপ ছাড়া কোনো নাটক মৃত নাটক অনেকটা আমরা বলতে পারি। হ্যাঁ, বলা যেতে পারতো। আমি আপনার কথার সাথে একটু যুক্ত করি, বলা যেতে পারতো। কিন্তু এখন সংলাপ ছাড়া নাটক হবে না, এই কথা আর বলা যাবে না। বলা যাবে না। ন্যারেটিভ ড্রামা বা বর্ণনামূলক নাটকে বর্ণনার মধ্যে দিয়ে কথা বলে, বর্ণনার মধ্যে কথা বলা যায়। আমরা দেখি যে একজন নাট্যকার তার রচনা গুণে যে সংলাপের মাধ্যমে কিন্তু রস সৃষ্টি করে। অবশ্যই সংলাপের মাধ্যমে যেটা ক্রোধ, যারা দর্শক শ্রোতা থাকে, আমরা যারা নাটক দেখি, উপভোগ করি, তারা কিন্তু একটা যে রোমাঞ্চকর অবস্থা বা বিয়োগান্তক ঘটনা, আমরা কখনো আমাদের মনে সেটা দুঃখবোধ জাগায়। কোনো যদি সেখানে হাস্য উপাদান থাকে, আমরা সেটাকে নাটক দেখতে দেখতে মানুষ কখনো অট্টহাসি দেয়। এই যে বিষয়গুলো এই যে উপস্থাপিত হয় মঞ্চে, এক একটি সংলাপ আসে, তাহলে সংলাপের গুরুত্ব কিন্তু নাটকে অনস্বীকার্য আমরা দেখি। যদিও বর্তমানকালে নাটকের গতি প্রবৃত্তি যাচ্ছে, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সংলাপের গুরুত্বটা, স্যার আপনি সংলাপ নাটকের প্রাণ। যেমন একটু আগে বলছে সংঘাত নাটকের প্রাণ, তেমনি আরেকটা প্রাণ হচ্ছে সংলাপ। কারণ নাটক একমাত্র শিল্প মাধ্যম, সাহিত্যের মাধ্যম, যেখানে লেখকের আসার কোনো সুযোগ নাই। লেখক কিছু কথা বলতে চান, কিন্তু লেখকের আসার কোনো সুযোগ নাই। উপন্যাসে লেখক নিজে এসে হাজির হতে পারেন, কবিতায়, গল্পে, প্রবন্ধে লেখক আসতে পারেন, নাটকে লেখকের আসার কোনো সুযোগ নাই। অথচ লেখক কিছু কথা বলতে চান নাটকটির মধ্যে দিয়ে। কিভাবে বলবেন? তখন বিশেষ কোনো চরিত্রের মাধ্যমে তিনি তার সংলাপের মধ্যে দিয়া নিজে এসে বলবেন যে তুমি সদা সত্যের পথে থাকো। সত্য যতই কঠিন হোক, সত্য যতই নির্মম হোক, তুমি সত্যবাদী, সত্যের পথে, সত্য জানার চেষ্টা করবে। ইডিপাসের কথা আমি বলবো। ইডিপাস তার পিতাকে হত্যা করেছে, অজান্তেই তার মাকে বিয়ে করেছে এবং পৃথিবীর ভয়ঙ্কর এক পাপ করেছে। ইডিপাস প্রায় বুঝে ফেলেছিল, তারপরেও তাকে জানতে হবে সত্যি সত্যি আমি যাকে হত্যা করেছি তিনি আমার পিতা কিনা, সত্যি সত্যি এখন যিনি আমার স্ত্রী তিনি সত্যি সত্যি আমার মা কিনা, আমাকে জানতে হবে। সবাই তাকে বারণ করেছে। ইডিপাস বলছে আমাকে সত্যের পথে আমাকে থাকতে হবে, সত্য জানতে আমি ভয় পাই না।
এই যে সত্যের মুখোমুখি দাঁড়ানো, এই কথাটি সফোক্লিস বলতে চেয়েছেন তার চরিত্রের মধ্য দিয়ে। কাজে চরিত্র হচ্ছে তার মাধ্যম, আশ্রয়। চরিত্রের মধ্য দিয়ে তিনি কথা বলবেন এবং সংলাপটা হলো সংলাপটা তার- সেখানে তার সেখানে প্রাণ। তার প্রাণ। সংলাপের মধ্য দিয়ে নাটক আস্তে আস্তে পল্লবিত হবে, বিকশিত হবে এবং লেখক তার মূল বক্তব্য প্রকাশ করবেন। আমরা একটা বিষয় বলেছি যে প্রত্যেকটা জীবনের অংশই কিন্তু নাটক হয় না, না। আর প্রত্যেকটা নাট্য সাহিত্যে একটা মেসেজ থাকে অবশ্যই জীবন সেই কালের বাস্তবতায়, এবং তারা সমাজের যে বিভিন্ন অনাচার সম্পর্কেও একটা মেসেজ থাকতে পারে, বা কোনো সমাজের কোনো ভালো জিনিস সম্পর্কে মেসেজ থাকতে পারে। ওটা তো আমরা কোনো নাটকই দেখি না যে যেখানে শিক্ষণীয় কোনো কিছু বিষয় লেখক উপস্থাপন করছেন। ভালো নাটক অবশ্যই থাকে। নাটকের বেঁচে থাকাটা একটা গুরুত্বপূর্ণ। আমরা এতকাল পরেও অদ্যাবধি শেক্সপিয়ারের নাটককে অতিক্রম করা যাচ্ছে না। এতকাল পরও যদি এখনো মঞ্চস্থ হয়, সেটাকে মনে হয় যেন আজকের কথা, আমার কথা। এই যে লেখকের গুণ নাটকের ক্ষেত্রে, এই প্রকাশ ক্ষমতার মধ্যে, এটা আসলে স্যার কিভাবে সম্ভব হতে পারে? নাটক প্রাথমিক হচ্ছে একটা টেক্সট, লেখক লিখছেন। কে লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ারের কথা আপনি বলেছেন। উইলিয়াম শেক্সপিয়ার অ্যাভন নদীর তীর থেকে লন্ডন এসেছিলেন বাক্স পেট্রা বহনকারী হিসেবে। যখন গ্লোব থিয়েটার দেখলো যে তার থিয়েটার করার মতো নাটক নাই, তখন উইলিয়াম শেক্সপিয়ার নিজে নিজে রাত্রিবেলা নাটক লিখতে বসেছেন। 37টা নাটক লিখেছেন এবং প্রত্যেকটা নাটক তিনি লিখেছেন দলের জন্যে। তিনি দেখেছেন দলে কিভাবে অভিনয় করে, দলে অভিনেত্রী কিভাবে অভিনয় করেন, ঠিক কীভাবে চলেন, কিভাবে তিনি পোশাক পরেন, সবটা দেখেছেন। এবং তিনি যখন নাটক লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে জোড়াসাঁকো থিয়েটার, তিনি লিখছেন, তিনি অভিনয় করছেন, তিনি মঞ্চ নির্মাতা, তিনি সঙ্গীত পরিচালক, অর্থাৎ তিনি অভিনেতা, সব তিনি জানেন। অর্থাৎ নাট্যকার একাত্ম হয়ে যাচ্ছে না, আমি আসছি, সব জানেন। অর্থাৎ এই লেখক যখন নাটক লিখছেন, তখন সেই নাটক তিনি জানেন কতটুকু বললে দর্শক গ্রহণ করবে, কতটুকু বললে দর্শক গ্রহণ করবে না। কিন্তু যিনি নাটকের সাথে নাই, যিনি শুধু লেখক, যেমন ডিএল রায়, শাহজাহান লিখেছেন, অনেক সংলাপ আছে বেশ লম্বা লম্বা, পাঠক বোর হয়ে যাবে, তখন এটাকে কাটতে হয়, প্রডিউসারকে কাটতে হয়, প্রযোজককে কেটে ছোট করতে হয়। এই জায়গাটা খুব তাৎপর্যপূর্ণ। নাটক সাময়িক শিল্প। আব্দুল্লাহ আল মামুন কিংবা মামুনুর রশিদ যখন নাটক লিখবেন, মামুনুর রশিদ একজন বড় অভিনেতা, আব্দুল্লাহ আল মামুন একজন বড় অভিনেতা, মমতাজুদ্দিন আহমদ একজন বড় অভিনেতা। তারা যখন নাটক লেখেন তখন বোঝেন যে কতটুকু পাঠক গ্রহণ করবে, দর্শক গ্রহণ করবে, কতটুকু সংলাপ লম্বা করা যায়, কতটুকু কাটতে হবে তারা জানেন, কারণ তারা নিজে অভিনেতা, মঞ্চ নির্দেশক, পরিচালক, নির্দেশক। কিন্তু যে এইটার মঞ্চের সাথে সরাসরি যার সম্পর্ক নাই, তার পক্ষে খুব কঠিন। কাজে মঞ্চের সাথে সরাসরি যিনি আছেন, তার নাটকই দীর্ঘস্থায়ী হয়, কালোত্তীর্ণ হয় এবং শতাব্দীর পর শতাব্দী, উইলিয়াম শেক্সপিয়ারের বেলায় যেমন বলেছেন শতাব্দীর পর শতাব্দী চলে, যেমন সফোক্লিসের নাটক। সফোক্লিস অলিম্পাস পাহাড়ের নিচে প্রতি শীতকালে নাট্য উৎসবে নাটক নিয়ে আসতেন এবং তিনি জানেন কতটুকু পরিধি রাখতে হয়, সংলাপ কতটা লম্বা করা যায়, কতটা ছোট করা যায় এবং সংলাপে কোন ভাষা ব্যবহার করতে হয়। ধন্যবাদ স্যার আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নাটক সম্পর্কে জানলাম। নাটকের বিভিন্ন যে বিষয়গুলো আছে তা আজকে আলোচিত হলো। আপনারা এই পাঠটি ভালো করে বুঝবেন এবং পড়বেন। যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়, পার্শ্ববর্তী টিউটোরিয়াল সেন্টারে গিয়ে টিউটরের কাছ থেকে জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরেও কোনো বিষয় জানতে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা ভাষা 1 সাহিত্য বইয়ের ইউনিট 1 পাঠ 7 থেকে আলোচনা করব। ইউনিট 1 পাঠ 7-এ আছে প্রবন্ধ। বন্ধুরা, আজকের আলোচনায় আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ভাষা ও সাহিত্য গবেষক প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আমরা সাহিত্যের যে আঙ্গিকগুলো দেখি, সেখানে আমরা দেখি যে কোনোটিকে আমরা উপন্যাস বলি, কোনোটিকে আমরা গল্প বলি, কোনোটাকে আমরা নাটক বলি বা কোনোটাকে আমরা কবিতা বলি। সাহিত্যের এই যে বিভিন্ন শাখা বললাম, এর মধ্যে সব থেকে কম যে আলোচিত বিষয় আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে প্রবন্ধের বিষয়টি। তো হতে পারে যে অনেকেই হয়তো সাহিত্য বলতে কবিতা, নাটক, উপন্যাস এবং গল্পকেই মনে করে। তবে সাহিত্যের এই আঙ্গিকের মধ্যে প্রবন্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই বিবেচিত। আজকে এই যে আলোচিত না হওয়া, সেটি কেন হয় না, সেটি আমরা স্যারের কাছ থেকে প্রথমেই জেনে নেব যে স্যার, এই যে সাহিত্য বলতেই আমরা কবিতার কথা মনে পড়ে, কবিতা গ্রন্থের কথা বলি, আমরা উপন্যাস বলি, আমরা ছোট গল্প বলি, আমরা নাটক বলি, কিন্তু সচরাচর প্রবন্ধ বলি না। ভালো, আপনি ভালো। কেন এটি কেন আসলে হয়? ব্যাপারটি এই যে মানুষ কখন সাহিত্য পাঠ করবে? অধিকাংশ মানুষের বেলায় সময়টাকে উপভোগ করার জন্য, সময়টাকে কাটানোর জন্যে। আমি ট্রেনে যাচ্ছি, 5-6 ঘন্টা বসে থাকতে হবে, একটা উপন্যাস সাথে নিয়ে নিলাম, হুমায়ুন আহমদকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আরেকজন উপন্যাসের আমি পড়ছি, গল্পটা সময়টা কাটছি। কিংবা ঘুম আসছে না, আমি একটা গল্প পড়ছি। এখন প্রবন্ধ হচ্ছে মননশীলতার জায়গা। প্রবন্ধের সময় পাঠককে সচেতন থাকতে হয়। শুয়ে শুয়ে কিংবা সোফায় হেলান দিয়ে প্রবন্ধ পড়া যায় না। প্রবন্ধ পড়তে হলে মেরুদণ্ড সোজা করে পড়তে হয়। এখন আমি তখন সাহিত্য পাঠ করছি, কিন্তু ওই মেরুদণ্ড সোজা করে পড়ার জন্য নয়, আমি পাঠ করছি গল্প সময়টাকে কাটানোর জন্য। ফলে গল্প আমাকে টানছে। স্যার, এখানে মেরুদণ্ড যে সোজা, এটা বোধ করি সচেতনতা, মানে এমনি মেরুদণ্ড না, এটা সচেতন, অর্থাৎ আমি সতর্ক হয়ে পাঠ করছি। আর উপন্যাস এমন, ধরা যাক যে আমি 3 পৃষ্ঠা পাঠ করার পরে আমি একটু উঠলাম, বাইরে গেলাম, 5 ঘন্টা পরে এসে বাকি 10 পৃষ্ঠা পড়তে পারি, অসুবিধা নেই। আবার পৃষ্ঠাটা ভাঁজ করে কিংবা একটা মার্কার রেখে আমি হয়তো আবার 3 দিন পরে পড়তে পারি। কিন্তু প্রবন্ধ এইভাবে পড়া যায় না, ওটা একবারেই পড়তে হয়, না হলে উপলব্ধি করা যায় না, হৃদয়ঙ্গম করা যায় না, কিংবা ভেতরে অনুপ্রবেশ করা যায় না। এই কারণে প্রবন্ধ পাঠের প্রতি মানুষের যতটা না আকর্ষণ, তার চাইতে ঢের বেশি আকর্ষণ একটি উপন্যাস, একটি গল্প কিংবা নাটক কিংবা কবিতা পাঠের প্রতি। আমরা স্যার একটা বিষয় জানি যে প্রবন্ধ বলতে, প্রবন্ধ শব্দের আবিধানিক যে অর্থ, সেটি হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। আমরা যদি ভারতীয় অলঙ্কার শাস্ত্রে দেখি যে একটি বিষয় আছে, সেটি হচ্ছে ওই টিকা। টিকা অর্থে কোনো গ্রন্থের, টিকা অর্থে সন্দর্ভ শব্দটি ব্যবহৃত। আবার সন্দর্ভ হলো যে সম্যক রূপে বন্ধন। এখন যেমন থিসিসের বাংলা সন্দর্ভ, অভিসন্দর্ভ আমরা বলি। আবার আমরা যদি স্যার দেখি যে বাংলাদেশের বাংলা সাহিত্যের বড় বড় যেরকম প্রথম দিকের বোদ্ধা, যেরকম রামমোহন রায়, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, তারা তাদের বিভিন্ন বিতর্কমূলক বা ব্যাখ্যামূলক বিশ্লেষণধর্মী রচনা, তাকে তারা সেখানে প্রস্তাব নামে অভিহিত করেছে। 19 শতকের 70 দশকের পর থেকে আমরা যেটা দেখি যে প্রবন্ধ শব্দটির প্রচলন দেখে, অর্থাৎ আমরা একই প্রবন্ধ কোথাও আমরা টিকা পাচ্ছি, আমরা কোথাও সন্দর্ভ, আবার থিসিসের ক্ষেত্রে কখনো কখনো আমরা এখন অভিসন্দর্ভ ব্যবহার করছি, আবার প্রস্তাব আমরা দেখছি, এবং প্রবন্ধ একটা নিবন্ধ
নিবন্ধ নিবন্ধ কিন্তু ওই যে টিকা অর্থে নিবন্ধ শব্দটি ব্যবহৃত হয়। ব্যবহৃত হতো, যেটি হচ্ছে কোন গ্রন্থের টিকা অর্থে নিবন্ধ। এই যে পর্যায়গুলো, এটি আসলে কেন? আসলে সময়ের সাথে সাথে ভাষা পাল্টে যায়। একটা সময় ছিল যখন বিদ্যাসাগর লিখছেন যে বিধবা বিবাহ চালু হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, অর্থাৎ প্রবন্ধ অর্থে তিনি ব্যবহার করছেন। নিবন্ধ অর্থ আছে যেটি একটা সময় সন্দর্ভ অর্থ হতো। যেমন এক সময় ভারতবর্ষে নাটক বলা হতো না, বলতো দৃশ্যকাব্য। ওটাকে যেহেতু দেখা হয় যেন দৃশ্যকাব্য, কাব্য এবং দৃশ্যকাব্য। প্রাচীন ভারতে কিন্তু নাটক শব্দটা ছিল না, দৃশ্যকাব্য ছিল। কাজেই আবার গানের ক্ষেত্রেও গানের যে অন্তরা সঞ্চারী এগুলোকেও প্রবন্ধ বলা হতো এক সময় প্রবন্ধ বলা হতো। কাজেই এই অর্থাৎ ওটা তো প্রকৃষ্ট রূপে বন্ধন, অন্তরা কিংবা সঞ্চারী সেটা তো প্রকৃষ্ট রূপে বন্ধন, প্রকৃষ্ট রূপে বন্ধনকেই প্রবন্ধ। কিন্তু একালে এসে প্রবন্ধ শব্দ একেবারেই নির্ধারিত হয়ে গেল। প্রবন্ধ শব্দটা এখন আমরা যেটাকে আমরা ইংরেজিতে এসে বলছি, তারই প্রতিশব্দ হিসেবে বাংলায় আমরা প্রবন্ধ ব্যবহার করছি। এটি হয় অনেক সময়। অনেক সময় শব্দের অর্থ পাল্টে যায়, ব্যাপকভাবে পাল্টে যায়। ধর্মঘট শব্দ প্রাচীন ভারতে ছিল যে হিন্দু রিচুয়ালস থেকে এসেছে, যে এই ধর্মের ঘটটাকে সাক্ষী রেখে আমি বলছি যে এই যুবকের সাথে এই যুবতীর বিয়ে হয়েছে, এখন থেকে তোমরা সবাই জানবে এ হচ্ছে পরস্পর স্বামী স্ত্রী, এরা একসাথে থাকবে। ধর্মের ঘটকে সাক্ষী রেখে বলছি। কিন্তু আজকে ধর্মঘট মানে কি? আজকে ধর্মঘট মানে গাড়ির চাকা চলবে না, আজকে ধর্মঘট দোকানপাট খুলবে না, এবং খারাপ দিক হচ্ছে পেট্রোল বোমাও ছুড়ে মারা হবে। কোথায় ধর্মঘট কি ছিল আর আজকে ধর্মঘট শব্দের অর্থ কোথায় পাল্টে গেছে? এইভাবে হয়েছে। দৃশ্যকাব্য এখন আর কেউ বলি না, নাটক বলি। এখন আর কেউ সন্দর্ভ বলি না, প্রবন্ধ বলি। আবার থিসিসের বাংলা কিন্তু আমরা সন্দর্ভ না, তার আগে একটা উপসর্গ অভিসন্দর্ভ ব্যবহার করছি। অর্থাৎ আমরা যেটি বুঝলাম সেটি হলো যে ভাষা তো পরিবর্তনশীল। অবশ্যই যে ভাষা পরিবর্তন হয় না মৃত ভাষা। অর্থাৎ এই যে সামাজিক কারণে, কালগত কারণে এই যে পরিবর্তন ধারা, একই শব্দ আমরা যদি স্যার বলতে পারি আজ থেকে 50 বছর আগে মাউস শব্দটি আমরা ইঁদুর ছাড়া কিছু বলতাম না, কিন্তু এখন মাউস বললে কম্পিউটারের যে একটি, কিংবা আপনার জেনারেশনে না হতে পারে, কিন্তু আমার জেনারেশনের যারা, তাদের কাছে নেট বলতে রুই মাছ কাতল মাছ ধরার জাল মনে হয়। কিন্তু একালের 15 বছরের এক কিশোরের কাছে যদি নেট বলি, শুধু ইন্টারনেট ছাড়া আর কিছু বুঝবে না। অর্থাৎ স্যার আমরা যেটা বলতে পারি যে এই যে কোথাও নিবন্ধ, কোথাও প্রস্তাব, কোথাও টিকা, এই পর্যায়গুলো কিন্তু এসছে বিভিন্ন কালের ধারাবাহিকতায়। বিভিন্ন অবশ্যই। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে স্যার আমরা জানি যে বিষয় প্রবন্ধ কিন্তু মৌলিক প্রবন্ধ থাকে, মৌলিকত থাকবে। প্রবন্ধ লিখলে কিন্তু প্রবন্ধ না, প্রবন্ধের অনেক শ্রেণী বিভাগ আছে। আমরা এই ক্ষেত্রে দেখি যে প্রধান যে দুটো, একটা হলো যে বস্তুগত বিষয় নিয়ে লেখা প্রবন্ধ আছে, যেটিকে আমরা তন্ময় প্রবন্ধ বলি। আবার ভাবগত যে একটি প্রবন্ধ, যেটিকে আমরা মনময় বলি। কিন্তু স্যার বস্তু, সাধারণ অর্থে বস্তু এক জিনিস, আর ভাব বস্তু কিন্তু আলাদা। অবশ্যই, ঠিক না স্যার? অবশ্যই। তো এক্ষেত্রে স্যার এই যে প্রবন্ধের শ্রেণীকরণ, এখানে যে তন্ময় প্রবন্ধ যেটা বস্তুনিষ্ঠ প্রবন্ধ, এই প্রবন্ধটা বিষয় স্যার আপনি একটু বলবেন। বিষয়টা এমন যে তন্ময় প্রবন্ধ এবং মন্ময় প্রবন্ধ বিষয়টা শিক্ষার্থীদের বোঝার জন্য বলি। যখন লেখক নিজের ভাবনাটিকে স্বাধীনভাবে ব্যক্ত করেন, মনোময় কথা প্রকাশ করেন, তখন সেটি হয়ে যায় মন্ময় বা নিজের মতন। আর তন্ময় মানে তার মতন। তন্ময় প্রবন্ধের মধ্যে কোনো একটি বস্তুগত বিষয়, কোনো একটি সামাজিক বিষয়, কোনো একটি অর্থনৈতিক বিষয়, কোনো একটি সাহিত্যের কোনো বিষয়, এটি যখন ব্যাখ্যাত হয় তখন সেটি হয়ে যায় মন্ময় প্রবন্ধ। অর্থাৎ তন্ময় প্রবন্ধ লেখকের একেবারেই ব্যক্তিগত উপলব্ধির জায়গা, সৃষ্টিশীলতার। স্যার আমরা যে যদি বলি যে, আপনি যদি উদাহরণ দিয়ে যদি স্যার আপনি বলি, আমরা যদি বলতে পারি কি এরকম যে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন সভ্যতার সংকট, তিনি শেষ বয়সে এসে লিখছেন যে ইংরেজদের সম্পর্কে তার যে 80 বছর বয়সে তিনি লিখলেন যে ইংরেজদের
সম্পর্কে তার যে ধারণা তিনি ব্যক্ত করেছেন। আবার অন্যদিকে আমরা যদি দেখি বাঙ্গালা সাহিত্য, যেটি বঙ্কিমচন্দ্র লিখছেন, তার লেখা আর এই লেখার মধ্যে পার্থক্য আছে। তাহলে কি রবীন্দ্রনাথের এই লেখাটা কি স্যার যে মন্ময় আমরা বলতে পারি, কিংবা শ্রাবণ সন্ধ্যা, এটা হচ্ছে সন্ধ্যা মন্ময় প্রবন্ধ। আর বঙ্কিমের যে বাংলা ভাষা কিংবা মোতাহের হোসেন চৌধুরীর যে সংস্কৃতি কথা, এগুলো হচ্ছে তন্ময় প্রবন্ধ। হ্যাঁ, তন্ময় প্রবন্ধ। তন্ময়ের আবিধানিক অর্থ হচ্ছে তার মতন, আর মন্ময় মানে আমার মতন, নিজের মতন, এই পার্থক্য। অর্থাৎ কেন, যেখানে নিজের ব্যক্তিগত উপলব্ধির জায়গাটি ব্যক্ত হয়, একেবারে মনোময় কথা, যেটি শ্রাবণ সন্ধ্যার মধ্যে আমরা ব্যাপকভাবে পাবো। আবার ওই অন্যের নানা রকম, যেটি সভ্যতার সংকটের কথা বললেন, কিংবা ধরা যাক কাজী মোতাহের হোসেন চৌধুরীর যদি আমি বলি সংস্কৃতির কথা, এগুলো হচ্ছে এবং স্যার তন্ময় প্রবন্ধ। আমরা তো প্রবন্ধের ক্ষেত্রে, এখনকার প্রবন্ধের ক্ষেত্রে আমরা যেটা দেখি অধিকাংশ ক্ষেত্রে, যে প্রবন্ধ বলতে যে বিভিন্ন মত, বিভিন্ন বই, রেফারেন্স বই, যেগুলো আমরা সহায়ক বই যেটা আমরা বলি, সহায়ক গ্রন্থাবলী বলি, সেগুলো নিয়ে যে পড়ে সেখান থেকে একটা মতামত, তারা কি বলেছেন প্রাসঙ্গিকভাবে নিয়ে, যিনি বলেন ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক, যাই হোক, যে একটা পর্যায়ে যায়, তাকে আমরা একটা প্রবন্ধ বলি, গবেষণা প্রবন্ধ বলি। তাহলে এই যে গবেষণামূলক প্রবন্ধ, এটা কি বস্তুগত প্রবন্ধের দিকে যাবে নাকি ভাবগত দিকে যাবে? অবশ্যই বস্তুগত, অবশ্যই বস্তু, অর্থাৎ তন্ময়। অর্থাৎ আমরা যেটা দেখছি স্যার, যেটি লেখকের একটা দৃষ্টিভঙ্গি থাকে, যে দৃষ্টিভঙ্গি তার নিজের মতো করে বিশ্লেষণ ক্ষমতা দিয়ে যেটি তিনি বর্ণনা করেন, তিনি একটি বিষয়কে দাঁড় করান, সেটি হচ্ছে ভাবগত বা মন্ময়। আর অন্যদিকে যে বিভিন্ন লেখকের যে গ্রন্থাবলী, তাদের মতামত, এগুলো যে বিশ্লেষণ করে, সেটি সোজা কথা শিক্ষার্থীদের উঠতে, এটি হলো বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ। স্যার, আরেকটা বিষয় আমরা যদি দেখি, যে বিশেষ করে 19 শতকের প্রথম দিকে ইংরেজরা যখন ভারতবর্ষে আসেন, তখন 1800 খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠিত করে ফোর্ট উইলিয়াম কলেজ, এবং এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও তারা কিছু গড়েছিল। এটা মূল উদ্দেশ্যই ছিল যে ইংরেজদের বাংলা শেখানো, যারা চাকরি করবে, ইংরেজ কর্মচারীদের, বাংলা শেখানোর এটা উদ্দেশ্য। কিন্তু তখন আমরা দেখি যে উইলিয়াম কেরি, বাংলা বিভাগ খোলা হয়েছে স্যার কিন্তু 1801 সালে, কোনো গ্রন্থ ছিল না সেজন্য। তো তিনি যখন এই যে বাংলা বই লেখানো শুরু করলেন, তখন থেকেই তো প্রবন্ধ বা গদ্য ভাষার আমরা প্রচলন বাংলায় অন্তত দেখি। তাহলে কি স্যার, তবে ইতিহাসের খাতিরে একথা বলতে হবে যে উইলিয়াম কেরি কিংবা ফোর্ট উইলিয়াম কলেজ কেন্দ্রিক যে বাংলা গদ্যের সূত্রপাত ঘটেছিল, একথা স্মরণে রেখেই বলবো, তার আগেও কিন্তু বাংলা গদ্য ছিল। প্রফেসর আনিসুজ্জামানের গবেষণা আমরা দেখেছি যে 17-18 সালেও বাংলা গদ্য আমাদের দেশে ছিল, কিন্তু সেটা ছিল কাজের গদ্য, নানা চিঠিপত্রের মধ্যে ব্যক্ত ছিল, কিন্তু গদ্য ছিল। কিন্তু যাকে বলবো সাহিত্যিক গদ্য, তার সূত্রপাত ঘটেছে ফোর্ট উইলিয়াম। তাহলে স্যার আমরা লক্ষ্য করছি যে কোনোভাবেই হোক বাংলা গদ্য রচনার ক্ষেত্রে, অর্থাৎ বাংলা প্রবন্ধ রচনার ক্ষেত্রে ইংরেজদের একটা ভূমিকা কিন্তু আছে। এই বিষয়টা স্যার আপনি আমাদের একটু বুঝিয়ে। অবশ্যই ওইটা ঐতিহাসিক সত্য যে ইংরেজদের একটা বড় ভূমিকা আছে। ফোর্ট উইলিয়াম কলেজের কথা আপনি বলেছেন। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1801 সালে সেখানে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাংলা ভাষার প্রথম গদ্য পুস্তকের রচয়িতা একজন ইংরেজ, উইলিয়াম ক্যারি। ইতিহাসমালা 1801 সালে বেরিয়েছে। কাজেই এই যেই এটা ঐতিহাসিক অবদানের কথা আমরা মানব। শুধু এই ক্ষেত্রেই নয়, আমরা যদি সেটি যথার্থ উপন্যাস হয়েছে বলবো না, কিন্তু সূত্রপাতটা ঘটেছিল 1852 সালে হ্যানা ক্যাথারিন মোলেন্সের ফুলমণি ও করুণার বিবরণ দিয়ে, সেখানেও কিন্তু আছে। কিংবা আমরা যদি 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীকালে যার নাম হয়েছিল প্রেসিডেন্সি কলেজ, এখন তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তার প্রাচীন নাম ছিল হিন্দু কলেজ, 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানেও কিন্তু লুই ভিভিয়ান ডেরোজিও, তিনি কিন্তু একজন ইংরেজ, তিনিও কিন্তু বাংলা
গদ্য ভাষা বিকাশে, বাংলা সাহিত্য সংস্কৃতি বিকাশে অসামান্য বড় ভূমিকা পালন করেছেন। কাজেই ইউরোপীয়রা বেশ কয়েকজন মানুষ আমাদের দেশে বাংলা গদ্য সাহিত্য বিকাশে, বাংলা ভাষা বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং ডিরোজিওর তো সমাধি কলকাতা শহরেই। হ্যাঁ, তিনি বলছেন যে এইখানে আমি বড় হয়েছি, এইখানেই আমি, এবং খুব অল্প বয়সে তিনি মারা গেছেন। 1809 সালে জন্ম, 1831 সালে মারা গেছেন, অল্প বয়সে মারা গেছেন, কিন্তু অসামান্য তার প্রভাব, এইটি আমাদের মনে রাখবো। এবং উইলিয়াম কেরিকে বিশেষভাবে আমরা স্মরণে রাখবো, কারণ উইলিয়াম কেরি কিন্তু নিজে লিখেছেন তা নয়, নিজে দুটো গদ্য পুস্তক লিখেছেন, কথামালা এবং ইতিহাস তিনি লিখিয়েছেন, অন্যদের দিয়ে লিখিয়েছেন, অন্যদের, এবং বাংলা বিভাগের তিনি প্রধান ছিলেন। 1801 সালে তিনি কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেছেন। 1801 থেকে 1815 সাল, এই মাত্র 14 বছরের মধ্যে তিনি প্রায় 15টো বই অন্যদের দিয়ে লিখিয়ে নিয়েছেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম বসু, এইরকম মতো লেখকদের নিয়ে তিনি লিখিয়ে নিয়েছেন বই, এবং সেই সমস্ত বই বাংলা গদ্যের ভিত্তি তৈরি করেছে। আমরা যদি স্যার বাংলাদেশের গদ্যের দিকে, প্রবন্ধের দিকে তাকাই, বাংলাদেশের, সেটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটি 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এই পরিমণ্ডলে বাঙালি মুসলমানদের মুক্ত বুদ্ধি চর্চার একটি দুয়ার খুলে দেয় এই পরিমণ্ডল অবশ্যই। এবং সেখানে একটি পত্রিকা, লিখা পত্রিকা, শিখা পত্রিকা যে ছিল, শিখা পত্রিকা, এই শিখা পত্রিকার মাধ্যমেই কিন্তু প্রথম মুক্ত বুদ্ধি চর্চার একটি বিষয় আমরা দেখি। এক্ষেত্রে আমরা কাজী মোতাহার হোসেনের নাম বলতে পারি, মোতাহার হোসেন চৌধুরীর নাম আমরা বলতে পারি, তারপরে মোহাম্মদ শহীদুল্লাহর নাম বলতে পারি, আবুল ফজলের নাম বলতে পারি। তো এই একটা তো স্যার কলকাতা কেন্দ্রিক যে প্রবন্ধ, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালি মুসলমানদের যে মুক্তবুদ্ধি চর্চার যে প্রবন্ধ, এই বাংলাদেশের প্রবন্ধের গতি প্রকৃতি, অর্থাৎ শিখা পত্রিকার এবং বর্তমান কালের এর যে সমন্বয়, এই ধারাটা, এই বিষয়ে স্যার আপনি আমাদেরকে একটু বলুন। খুব বড় জায়গা, খুব সংক্ষেপে যদি বলি তাহলে এই যে 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি সংস্থা তৈরি হলো, মুসলিম সাহিত্য সমাজ। এই মুসলিম সাহিত্য সমাজের যারা নেতৃস্থানীয় ছিলেন, তাদের মধ্যে কাজী মোতাহার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী, আবুল ফজল, কাজী আনোয়ারুল কাদির, আব্দুল কাদির, এরা প্রধান ছিলেন। এবং এদের নেতৃত্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি দল তৈরি হলো, যারা সত্য যেখানে আড়ষ্ট, জ্ঞান সেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব, এই লোগো নিয়ে তারা পত্রিকা প্রকাশ করলেন, শিখা পত্রিকা। 5 বছর বেরিয়েছে শিখা পত্রিকা, এবং এই 5টি সংখ্যার মধ্য দিয়ে তারা এই অঞ্চলে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে মননশীলতার চর্চা, যাকে আমরা প্রবন্ধ চর্চা বলবো, তার সূত্রপাত করেছিলেন। পরবর্তীকালে অনেক দিন অতিক্রান্ত হয়েছে, প্রায় 90 বছর অতিক্রান্ত হয়েছে, সেই 1927 থেকে আজকে 2017, ঠিক 90 বছর অতিক্রান্ত হয়েছে। এই 90 বছরে বাংলাদেশ কেন্দ্রিক, অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা তথা বাংলাদেশ কেন্দ্রিক যে প্রবন্ধ সাহিত্য, সেটি নানাভাবে বিকশিত হয়েছে। অনেক লেখক এসেছেন, নতুন লেখক এসেছেন। আমরা আহমদ শরীফের কথা বলতে পারবো, আমরা আবুল ফাজলের কথা, আব্দুল হকের মতন লেখক এসেছেন, আলাউদ্দিন আল আজাদ, অনেক লেখক এসেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলেছেন, কাজী আনোয়ারুল কাদির, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, বহু লেখক এসেছেন। পরবর্তীকালে এদের সাধনায় বাংলাদেশে প্রবন্ধ সাহিত্যের ভিত্তি শুধু নয়, প্রবন্ধ সাহিত্যে তারা বিকাশ ঘটিয়েছেন। আজকের দিনেও নবীন লেখকেরা বাংলা প্রবন্ধ সাহিত্যকে নানাভাবে এগিয়ে নিচ্ছেন, এবং বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় আমাদের যে সৃষ্টিশীলতার জায়গা, তার ছাপ রাখতে তারা সমর্থ হয়েছেন। একটা কথা মনে রাখবো আমরা, যে বাংলা সাহিত্য একই ভাষায় কথা বলা হয়, কলকাতা এবং ঢাকা কেন্দ্রিকতা যদি বলি, কিন্তু ভৌগোলিক কারণে, রাষ্ট্রীয় কারণে এই দুই অঞ্চলে একই ভাষায় কথা হলেও দুই ভাষার মধ্যে, দুই জায়গার মধ্যে, সাহিত্যের মধ্যে একটা পার্থক্যের জায়গা আছে। আমরা যদি স্যার দেখি যে এই যে আমাদের বাংলাদেশে যে দুটি গুরুত্বপূর্ণ আহংকারিক যে অবস্থা, যে আমরা যদি বলি যে এই পৃথিবীব্যাপী আর কোথাও হয়নি, যে ভাষা নিয়ে যেরকম 1952 সালের আমাদের যে আহংকারিক দিন সেটি, এবং আমার 1971 সালের মহান বিজয়, এগুলো নিয়েও কিন্তু স্যার প্রবন্ধ রচিত হয়েছে। অবশ্যই আপনি যথার্থই বলেছেন
যে বাঙালি হিসেবে আমাদের দুটো অহংকারের জায়গা আছে, একটা 1952 সালের ভাষা আন্দোলন, একটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। আমাদের সংস্কৃতির অন্তর্ভুবনে ভাষা আন্দোলনের মতো প্রভাব সঞ্চারী কোনো অনুষঙ্গ নেই। সঙ্গত কারণেই প্রবন্ধ সাহিত্য ক্ষেত্রে তার প্রভাব পড়েছে। এবং এইটা কি আমরা তাহলে এই পৃথক একটি শ্রেণীকরণ কি করা যায় না, যে সৃষ্টিশীল তো এটা সৃষ্টিশীল বটে, এবং আপনি যদি বলতে পারেন তাহলে বলতে পারেন যে ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রবন্ধ বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক প্রবন্ধ, যেটি অন্য যারা অঞ্চলে ভাষা নিয়ে বাংলা নিয়ে তাদের ক্ষেত্রে আমাদেরই। এবং এই ভাষা আন্দোলনের কারণে, মুক্তিযুদ্ধের কারণে আমাদের সাহিত্যের অন্যান্য শাখা যেমন বিকশিত হয়েছে, একই সঙ্গে প্রবন্ধ সাহিত্য লাভ করেছে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতক্ষণ প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, এই পাঠটি আপনারা ভালো করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে পার্শ্ববর্তী টিউটোরিয়াল সেন্টারে গিয়ে টিউটরের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন। এরপরেও কোনো বিষয় জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএবিএসএস প্রোগ্রামের সমাজতত্ত্ব বিষয়ের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের দ্বিতীয় সেমেস্টারের সমাজবিজ্ঞান পরিচিতি এই পাঠ্য বইটির ইউনিট 10-এর পাঠ 2 নিয়ে আলোচনা করব। এই পাঠটিতে আলোচনা করা হয়েছে জনসংখ্যা তত্ত্ব, আর এজন্যই আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. নুরনবী স্যারকে। ধন্যবাদ। আজকে একটু আগে শুনেছেন যে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জনসংখ্যা তত্ত্ব, এবং এই জনসংখ্যা তত্ত্ব আলোচনায় আমরা দুটি তত্ত্ব নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ম্যালথাসের তত্ত্ব, আর একটি হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব। আপনারা নিশ্চয়ই আপনাদের পাঠ্যপুস্তক সামনে মেলে ধরেছেন। দেখা যাক সেই পাঠ্যপুস্তকের পড়ার সাথে আলোচনার কতটুকু সঙ্গতি রাখা যায় এবং আপনাদেরকে বোঝানো যায়। আমরা জানি যে জনসংখ্যা যখন প্রথম এর প্রবৃদ্ধির গতি প্রকৃতি ছিল খুবই মন্থর, কারণ লোকসংখ্যাই ছিল কম এবং প্রকৃতির সাথে যুদ্ধ করতে গিয়ে মানুষ জন্মেছে যা, তার চেয়ে সেই তুলনায় মরেছে অনেক বেশি। সেই জন্য কখনো দেখা গিয়েছে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি, আবার কখনো জন্মহার অল্প কিছু হলেও মৃত্যুহারের চেয়ে বেশি। দীর্ঘদিন ধরে জনসংখ্যার আকার ছিল খুব কম, কিন্তু বিশেষ করে শিল্প বিপ্লব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি আমরা জনসংখ্যা প্রবৃদ্ধির গতিটি লক্ষ্য করি, তাহলে দেখব যে তীব্র গতিতে জনসংখ্যার আকারটি বেড়ে যাচ্ছে। এবং আমরা এই গত বছর 2011-র 31শে অক্টোবরে এই পৃথিবীতে 700 কোটি মানুষের অবস্থান এস্টিমেট করতে পেরেছি বা নির্ণয় করতে পেরেছি। সেই জন্য জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং জনসংখ্যার সাথে উন্নয়নের যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গগুলোর সাথে একটা সংশ্লিষ্টতা দেখা এবং এর সাথে একটা তাত্ত্বিক কাঠামোর বন্ধন তৈরি করা খুবই প্রয়োজন। জনসংখ্যার বিষয়টিকে একটি তাত্ত্বিক কাঠামোর মধ্যে আনবার জন্য সর্বপ্রথম যিনি উদ্যোগ নেন তার নাম হলো থমাস রবার্ট ম্যালথাস, যিনি 1798 খ্রিস্টাব্দে একটি বই লেখেন ছদ্মনামে। তার একটু ছোট্ট পরিচয় তুলে ধরি যে তিনি 1766 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং লেখাপড়া করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তারপরে তিনি ইস্ট ইন্ডিয়ান কলেজে অধ্যাপনা করেছেন অর্থনীতি এবং ঐতিহাসিক দর্শনে
এরপরে যে বিষয়টি আমরা আসব যে তার মূল প্রতিপাদ্যটি কি ছিল, তিনি বললেন যে প্রধান দুটি বিষয় এখানে লক্ষণীয় এবং সে বিষয়টি হচ্ছে খাদ্য উৎপাদনের সাথে জনসংখ্যার পুনরুৎপাদনের যে সম্পর্ক, এর মধ্যে একটা খুব বড় ধরনের অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতির মধ্যে দেখা গেল যে মানুষ পুনরুৎপাদনের ক্ষমতা অনেক বেশি এবং সেটি বৃদ্ধি হয় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদনের যে বিষয় সেটির হারটি হলো গাণিতিক হারে। অর্থটি কি? অর্থটি হচ্ছে যে যদি এবছর একটি সন্তান বা একটি মানুষ জন্ম নেয়, তা ডাবল হতে গেলে দ্বিগুণ হবে, 2 হবে, তার ডাবল হবে 4, তার ডাবল হবে 8, তার ডাবল হবে 16, এভাবে জ্যামিতিক হারে সেটি বৃদ্ধি পায়। আর ফসল উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি 1 মণ খাদ্য উৎপাদন হয় এখন, সেটি দ্বিগুণ হবে 2 মণে, এবং দ্বিগুণ হবে না, সেটি আরও সেই সমপরিমাণ হারেই বাড়বে, 3 মণ হবে, 4 মণ হবে। এভাবে দেখা যাচ্ছে যে মানুষ 25 বছরে দ্বিগুণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা মানুষের পুনরুৎপাদন ক্ষমতার মধ্যে রয়েছে। এবং এটি এত প্রবল যে এটিকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে জরাজীর্ণতা, জনসংখ্যাধিক্যের কারণে জরাজীর্ণতা এবং বিভিন্ন রকম অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা তৈরি হতে পারে। উনি বলছেন যে একটি জনসংখ্যা 25 বছরে দ্বিগুণ হয় এবং খাদ্য উৎপাদন হয় একই হারে, তাহলে 2 শতাব্দীতে দেখা যাচ্ছে যে জনসংখ্যা যদি খাদ্য উৎপাদন হয় 9 গুণ, জনসংখ্যা হয়ে যাচ্ছে 256 গুণ, অর্থাৎ 256:1 এই অনুপাতে সম্পর্কটা তৈরি হয়। এবং এর ফলে যে প্রধান সমস্যাটি তৈরি হচ্ছে সামাজিক অর্থনৈতিক অবস্থার মধ্যে, সেটি হচ্ছে দারিদ্র্য। এবং এই দারিদ্র্য যে নীতিমালা, দারিদ্র বিষয়ক নীতিমালা তখনকার ইংল্যান্ডের সরকার যেটি নিতে যাচ্ছিলেন, সেটির বিরুদ্ধেই তার অবস্থান ছিল। এবং সেই অবস্থান নিতে গিয়েই তিনি বলেছেন যে যদি আমরা দারিদ্র্যকে বা দরিদ্র মানুষগুলোকে রিলিফ দিয়ে সহযোগিতা করি, তাহলে এই মানুষের মাত্রা আরও বাড়তে থাকবে, এবং যদি আমরা এটাকে বন্ধ করে দিই তাহলে দেখা যাবে যে এদের গ্রোথটা কমবে। তাহলে এই গ্রোথ কিভাবে কমে, মানুষকে কিভাবে প্রবৃদ্ধির হারটি কমানো যেতে পারে? তার প্রথম যে প্রাকৃতিক নিরোধের কথা তিনি বলেছেন, সেটাকে আমরা ইংরেজিতে বলি পজিটিভ চেক, যে যুদ্ধ, মহামারী এবং এ জাতীয় প্লেগ এবং যত রকম অসুস্থতা রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে, এগুলো মানুষকে প্রাকৃতিক নিরোধের মধ্যে দিয়ে সংখ্যা কমিয়ে নিতে সাহায্য করে। আবার আরেকটি বলছেন যে যদি প্রাকৃতিক নিরোধ যদি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব না হয়, তাহলে আমাদের একটি প্রিভেন্টিভ প্রতিরোধমূলক নিরোধের কথা তিনি বলছেন, যেটি সামাজিক এবং যেটি মানুষের চিন্তা চেতনার মধ্য দিয়ে তৈরি হয়। তার প্রধান অবলম্বনের কথা তিনি বলছেন যে আমরা বিয়ের বয়সটা বাড়িয়ে দেব, অর্থাৎ মোরাল রেস্ট্রেইন, মানে নৈতিক একটা নিয়ন্ত্রণ নিজের মধ্যে আনতে হবে। এবং যদি আমি বিয়ের বয়সটাকে বাড়িয়ে দিই, বিয়ে দেরিতে নেই, তাহলে সন্তান সংখ্যা কম হবে। সন্তান সংখ্যা কম হলে জনসংখ্যার যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিটা প্রতিরোধ করা সম্ভব হবে এবং আমরা একটা ব্যালেন্সড পপুলেশন পাব। এখন এখানে প্রশ্ন হলো যে আমি শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জনসংখ্যা প্রবৃদ্ধির হার খুব বেশি বেড়ে গেছে। যেই বিষয়টি আমরা যদি একটি চিত্রের মধ্যে দেখতে চাই, তাহলে এই বোর্ডে একটি চিত্র রয়েছে, আমরা যদি সেদিকে দৃষ্টি নিবদ্ধ করি তাহলে দেখব যে এখানে 2টি রেখা রয়েছে। একটি রেখা দরিদ্র সমাজের জন্য, অর্থাৎ আমরা যেগুলোকে লেস ডেভেলপ কান্ট্রিজ বলি বা অনুন্নত দেশ বলি, সেটার জন্য একটি রেখা যার রং লাল। আর আরেকটি রেখা রয়েছে রিচ সোসাইটি, যাদেরকে আমরা ডেভেলপ কান্ট্রিজ বলি বা উন্নত দেশ বলি, তাদের রেখা। সেখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যা প্রবৃদ্ধির গতিটি কিন্তু খুব মন্থর, একটু করে বাড়ছে, খুব বেশি নয়। কিন্তু দরিদ্র দেশে এই শিল্প বিপ্লবের পর থেকে ধাঁধা করে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আমি যে সংখ্যাটি বলেছি যে 2011 সালের 31শে অক্টোবর এই পৃথিবীতে 700 কোটি মানুষ হয়েছে। এই 700 কোটি মানুষের মধ্যে 98% মানুষ জন্ম নিয়েছে অনুন্নত দেশগুলোতে। তাহলে এই অনুন্নত দেশের জনসংখ্যার প্রবৃদ্ধির হারটি অনেক বেশি। সেইখানেই ম্যালথাসের যে তত্ত্ব, সেই ম্যালথাসের তত্ত্বটি একটা
প্রায়োগিকতা পায়। কিন্তু প্রশ্ন হলো যে যখন এই ম্যালথাসের তত্ত্বটি উনি দিলেন, দেওয়ার পরে বেশ সমালোচনা হলো, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা হলো। প্রধান যে সমালোচনাটি হলো সেটি হচ্ছে যে ম্যালথাস যেই সময় তার তত্ত্বটি প্রদান করেছেন ঠিক সেই সময়ই কিন্তু আপনার শিল্প বিপ্লবের গোড়াপত্তন হয়েছিল। কিন্তু তিনি শিল্প বিপ্লবের ফলে যে অর্থনৈতিক উন্নয়ন, যে শিল্পায়ন, যে নগরায়ন, যে আধুনিকায়ন হবে সেটা ঠিক তিনি দূরদৃষ্টি দিয়ে বোধহয় বুঝতে পারেননি বলে তিনি যে আশঙ্কাটি করেছিলেন সেই আশঙ্কাটি কিন্তু ধোপে টেকেনি। অর্থাৎ উৎপাদনের মাত্রা বেড়ে গিয়েছে, চিকিৎসা উৎকর্ষ সাধন করেছে, মানুষের জীবন ধারণের মান বেড়ে গিয়েছে, ফলে মানুষ কিন্তু যেই দুর্দশার কথা তিনি ইঙ্গিত করেছিলেন সেই দুর্দশার মধ্যে দিয়ে খুব একটা যেতে হয়নি। এবং মানুষের যে অর্থনৈতিক উন্নয়ন এবং জীবন ধারণের মান বাড়বার ফলে মানুষের চেতনার মধ্যে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটিও তাকে সহায়তা করেছে এই জনসংখ্যার বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য। আরেকটি সমালোচনা তার বিরুদ্ধে যেটি হচ্ছে যে তিনি যে ভূমির যে উৎকর্ষ ক্ষমতার যে সীমাবদ্ধতার কথা তিনি বলেছেন সেই সীমাবদ্ধতাটা কিন্তু পরবর্তীতে থাকেনি। কারণ এই বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন বা কৃষির উৎপাদন বাড়িয়েছি কয়েক গুণে বেশি। আমরা নতুন বীজ উদ্ভাবন করেছি, আমরা আধুনিক সার এবং এটার প্রয়োগের ব্যবস্থা উদ্ভাবন করেছি, সেচ কার্যের ব্যবস্থা উদ্ভাবন করেছি। এই কৃষির আধুনিকায়নের ফলে উৎপাদন এর ক্ষমতা কিন্তু ভূমির অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ তিনি যেটি বলেছিলেন এক মন করে জমবে তা নয়, এখন এক থেকে অনেক মন যুক্ত হচ্ছে প্রতিটি পর্যায়ে গিয়ে। সেই জন্যে সেটি আরেকটি সমালোচনা। আর তৃতীয় সমালোচনাটি হচ্ছে নৈতিক, কারণ তিনি মানুষের যৌন ক্ষমতা এবং মানুষের এই যৌন আচরণের উপরে এত বেশি জোর দিয়েছিলেন যে সামাজিক এবং ধর্মীয় যে নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছেন যে না, এটা এতটা অনৈতিক ভাবে বিষয়টাকে আলোচনা করবার কিছু নাই, কারণ কতগুলো জিনিস হচ্ছে যে সেগুলো সম্পূর্ণভাবে মানে প্রাইভেট বা ব্যক্তিগতভাবে থাকে। আমরা ম্যালথাসের তত্ত্বের যে সমালোচনাগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো ঠিকই আছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এর আগে পর্যন্ত জনসংখ্যা বিষয়ে কোনো তাত্ত্বিক কাঠামো কেউ তৈরি করেন নাই। সেই জন্যে সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই জনসংখ্যার তত্ত্বটি। আর যেটি হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে এই গ্রাফের মধ্যে যে অনুন্নত দেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হারের কথা বলেছি, সেই অনুন্নত দেশগুলোর কাঠামোর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে না, সেটির একটি প্রায়োগিকতা রয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু অনুন্নত দেশে দেখা গেছে যে অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও আমার জনসংখ্যার গতি প্রকৃতি কমানো সম্ভব। এখন আমরা যদি আরেকটি তত্ত্বের দিকে তাকাই যেটি বিশেষ করে ম্যালথাস পরবর্তী সময়ে তৈরি হয়েছে এবং বিজ্ঞান প্রযুক্তির বিকাশ এবং আমার শিল্প বিপ্লবের সম্পন্ন এবং এর সাথে আমরা যে রেনেসার কথা বলি সেই রেনেসার সময়ের পর যে উন্নতি হয়েছে সেই উন্নতির ফলে জনসংখ্যার গতি প্রকৃতির মধ্যে যে পরিবর্তনটি ঘটেছে সেই পরিবর্তন বিশেষ করে ইউরোপের মধ্যে যে পরিবর্তনটি সেই ঐতিহাসিক অভিজ্ঞতাটির আলোকে আরেকটি তত্ত্ব তৈরি হয়েছে যেটিকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব বলে অভিহিত করেছি। এই তত্ত্বটি 1909 সালে আমাদের প্রথম ল্যান্ড্রি বলে একজন পণ্ডিত তিনি তিনটে স্তরের কথা বলেছিলেন। অর্থনৈতিক উন্নয়নের সাথে আমাদের জনসংখ্যা এবং অন্যান্য বিষয়গুলোর একটি সম্পর্ক রয়েছে, ফার্টিলিটি কম বেশির সম্পর্ক রয়েছে, মর্টালিটি কম বেশির সম্পর্ক রয়েছে এবং জনসংখ্যার স্থিতিশীলতার একটি সম্পর্ক রয়েছে। কিন্তু মূলত এই ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বটি যিনি মানে প্রথম একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসলেন তিনি হলেন ওয়ারেন থমসন 1929 সালে। এই 29 সালে এসে তিনি বললেন যে জনসংখ্যার মূল তিনটে স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরটা হচ্ছে যেখানে জন্মহার এবং মৃত্যুহার দুটোই খুব উঁচু এবং ব্যালেন্সটা কম, অর্থাৎ পপুলেশন গ্রোথ রেটটা কম। 1945-এ এসে নোটস্টেইন বলে আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং জনসংখ্যা সম্পর্কিত বিশেষজ্ঞ তিনি বললেন যে না, আমাদের এই বিষয়টি তিনটি স্তরে হয়েছে এবং এর সাথে অর্থনৈতিক উন্নয়নের
বিশেষ করে শিল্প বিপ্লবের ফলে যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হলো, এই ইকোনমিক ডেভেলপমেন্টটা হওয়ার ফলেই এটা হয়েছে। আমরা দেখি যে কি তিনি বলতে চাচ্ছেন। এখানে আমাদের একটি চিত্র রয়েছে এই গ্রাফের মধ্যে। আমি প্রথমে বলেছি যে জন্মহার, এই হলো মৃত্যুহার। মৃত্যুহারের রেখাটি লাল রঙের এবং জন্মহারের রেখাটি নীল রঙের। সেখানে আমরা দেখছি যে শুরুতে আমি বলেছি যে জন্ম মৃত্যু হার অনেক হাই রয়েছে, কিন্তু তাদের মধ্যে যে কখনো মৃত্যুহার জন্মহারের চেয়ে কম থাকাতে কিছুটা ব্যালেন্স হয়েছে, আবার মৃত্যুহার কখনো বেড়ে গিয়েছে জন্মহারের চেয়ে। অর্থাৎ তখন নেগেটিভ পজিটিভ গ্রোথের একটা ব্যালেন্স ইমব্যালেন্স চলছিল। স্টেজ 2তে এসে যখন দেখা গেল এই চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনধারণের মানের উন্নয়ন, খাদ্য পুষ্টি ইত্যাদির ইনটেকটা বেড়ে গেল, সেইখানে এসে মানুষ বাঁচতে শুরু করলো অনেক দিন। এবং চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধন হওয়ার ফলে মর্টালিটি রেট যেটাকে আমরা বলি মৃত্যুহার, সেটা খুব তীব্র গতিতে নামতে শুরু করলো, যেটা আমরা এই লাল রেখা দিয়ে বুঝতে পারছি খুব তীব্র গতিতে নামলো। কিন্তু জন্মহারটি কিন্তু তখনও স্থির রয়ে গেছে, জন্মহার তখনও কমেনি। কিন্তু ধীরে ধীরে যখন এই মৃত্যুহারটি এমন একটি জায়গায় এসে দাঁড়ালো যে মানুষের মধ্যে একটি আস্থা স্থাপন হলো যে না, এখন বোধহয় বেশি সন্তান মারা যাবে না, যে জন্যে আমি এখন কম সন্তান নিতে পারি। পাশাপাশি শিক্ষা এবং মানুষের আধুনিক চিন্তা ভাবনার ফলে আস্তে আস্তে ফার্টিলিটিটাও কমতে থাকলো। মজা হলো যে এই মাঝখানে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিকে আমরা ন্যাচারাল ইনক্রিজ বলছি, কেউ বলছি এক্সপ্লোশন। আমরা পপুলেশন এক্সপ্লোশন বা জনসংখ্যার বিস্ফোরণ বলে যে কথাটি বলি, সেটি এই জায়গাটাই ঘটেছে স্টেজ 2 থেকে 3তে আসবার সময়। স্টেজ 3তে কি হচ্ছে? স্টেজ 3তে এসে আবার জন্মহার এবং মৃত্যুহার নিচে নেমে গেল, কিন্তু দুটো রেট লো। তারপরে স্টেজ 4-এ এসে বলা হচ্ছে যে আমার এখানে অনেক সময় মৃত্যুহারটা জন্মহারের নিচে নেমে যাচ্ছে এবং মানুষের পুনরুৎপাদনের ক্ষমতা মানুষ নিজে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন উপায়ে। সেটা কন্ট্রাসেপটিভ ব্যবহারের ফলে, মানে জনসংখ্যা নিরোধ পদ্ধতি ব্যবহারের ফলে, কেউ না বিয়ে করে, কেউ দেরিতে বিয়ে করে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটা ঘটছে। কিন্তু মজাটি হলো যে অনেক দেশেই দেখা গেল একটা নেগেটিভ গ্রোথ এসছে। এই নেগেটিভ গ্রোথটা আসবার ফলে আমার এই যে দেখুন মর্টালিটি এবং ফার্টিলিটির আবার সেই ফ্লাকচুয়েশনটা শুরু হয়েছে, যেটা শুরুতে ছিল হাই রেটে আর শেষে এসে এখন লো রেটে এই ফ্লাকচুয়েশনটা শুরু হয়েছে। ইউরোপ আমেরিকা আমরা অনেক দেশ জানি, সেখানে ফার্টিলিটি রেট নেগেটিভ। আমাদের এখানেও কিন্তু ফার্টিলিটি অনেকটা কমে গেছে। আমরা মনে করি না করি একদিন আমাদের এখানেও কিন্তু সেরকম নেগেটিভ গ্রোথের দিকে যাবে। তো যাই হোক, যে বিষয়টি এখানে উদ্দেশ্য করে বলা যে এই যে জনসংখ্যার একটা ট্রানজিশন হচ্ছে, একটা মানে পরিক্রমণ ঘটছে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, এর মধ্যে অনেকগুলো উপাদান কাজ করছে। একটি অর্থনৈতিক উন্নয়ন, একটি শিক্ষা, একটি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং এর ব্যবহার ইত্যাদি ইত্যাদি। আমার এই জনসংখ্যা সংক্রমণ বলছি বাংলায়, কিন্তু আমি এই বাংলাটি ভালো পছন্দ করি না। সংক্রমণ বলছি, কিন্তু আমি ডেমোগ্রাফিক ট্রানজিশন শব্দটি ব্যবহার করলেই মনে করব যে সঠিকভাবে করা হয়েছে। সেই ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বের মূল কথাটি হচ্ছে যে ইউরোপে যেভাবে হয়েছে সারা পৃথিবীতে সেইভাবে এটির একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে সব দেশগুলো যাবে। কিন্তু আমরা বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা দেখছি, তাতে দেখছি যে না, সেই একই সাথে সব দেশগুলো সেই নীতিটা ফলো করছে না। কারণটা হলো যে অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও Dear viewers and learners of the School of Business, Bangladesh Open University, you are most welcome to this discussion on permutation and combination. This topic is related to the Business Mathematics course of our regular MBA program. Also, the students of our Commonwealth Executive MBA program and BBA program will be benefited by learning this particular concept.
In this discussion, I am going to focus on the topics like the concepts of permutation and combination, the nature of permutation and combinations, circular permutations, permutation and combination with restrictions. Instead of discussing on the fundamental mathematical principles of permutation and combination, in this discussion I am going to focus more on the application of the concept of permutation and combination. However, before going to explain the concept of permutation and combination, you should know the concept of factorial. Let me explain the term factorial. In mathematics, the factorial of a positive integer n is the product of all positive integers less than or equal to n. The notation is n exclamatory sign is pronounced n factorial. The notation n factorial was introduced by Christian Kramp in the year 1808. Now, for example, 5 factorial means 5 into 4 into 3 into 2 into 1 into 0 factorial, which will be equal to 120 because 0 factorial means 1. So, 4 into 3 into 2 into 1 into 0 factorial means 4 factorial, and we can write 5 factorial is equal to 5 into 4 factorial, or we can write 5 factorial is equal to 5 into 4 into 3 factorial because 3 into 2 into 1 into 0 factorial is equal to 3 factorial. You get the idea about factorial. Now, with the help of this concept, we can discuss about permutation and combination. I know that the terms permutation and combination is very new to many of the students. Permutations refer to different arrangements of n different things by taking r things at a time, where the number of different arrangements is denoted by npr, and npr is equal to n factorial divided by n minus r factorial. On the other hand, combination refers to different set of groups which can be formed out of n things taking r at a time without repeating an element, where the number of different arrangements is denoted by NCR, and NCR is equal to n factorial divided by r factorial into n minus r factorial. With the definition, do you think it is clear to you what is the meaning of permutation and combination? Now we can explain permutation and combination with the help of one example. Let's see. Suppose there are 3 items x, y and z. Now we are looking for the arrangements by taking 2 items, where we can take x and y to make one arrangement, and then we can take x and z for another arrangement, and finally we can take y and z for the third arrangement. Now look at this one. If we simply change their position, we can find another arrangement here, which will be y, x. Similarly, for x and z, we will find zx, and for y and z, we will find zy. So here we find 6 different arrangements. Now, by using the formula of permutation, we can see that our n is equal to 3, we have 3 items, and we are taking 2 for each arrangement, so r is equal to 2. So putting the value of n and r, we can solve the problem. So 3 factorial is equal to 3 into 2 into 1 factorial, and the result will be 6. But if we want to form different groups, then what will happen? Just look at these 2 groups, xz and zx. Actually, these are same group. So by changing position, we got different arrangement, but these are not different groups. So for making groups, we will get only 3. So the 3 groups will be xy, xz and yz. We can also use the formula of combination here. So we can find that n and r is equal to 3 and 2. So by putting the value here, we find the number of combination, which will be 3.
you get the idea about permutation and combination. But do you think you can differentiate these two terms, permutation and combination? Many of you may face the problem to decide in a particular situation whether you should use permutation or combination. Just look at the comparison here. In permutation, we calculate the number of all possible arrangements where repetition is allowed. Whereas in combination, we calculate the number of all possible set of groups where repetition is not allowed. So, by rearranging same items in case of permutation, we get new arrangement. But in combination, by rearranging the same items, we cannot get new groups. In taking decision whether you should apply permutation or combination to solve any particular business problem, you have to consider one important point. That is, by changing the position whether you are getting a new arrangement or not. If you get a new arrangement, then you can use permutation. Otherwise, by changing the position of the items, if you get the same group, then you have to use the combination. I think if we can explain this thing with the help of any example, it will be clear to you. Let us consider a couple of examples here. For example, a company wants to use only 5 vowels A, E, I, O and U to prepare codes for its products by taking 2 vowels at a time. Now the question is, in how many ways 5 different vowels can be arranged by taking 2 vowels at a time? In this particular case, if we take A and E, here codes can be like AE or EA. That means rearranging same items gives new code. So we have to use the formula of permutation here. So in the formula, now we can put the value of N and R. N is equal to 5, R is equal to 2. So by using the formula, here we get the result, and that will be 20. So 20 different codes of 2 vowels can be formed. In the last example, you get the idea about the use of permutation. Now we are going to discuss about another example where you have to use the concept of combination. Let's see. For example, a company wants to send 3 executives to a training program out of its total 5 executives: John, Bob, Julie, Bill, and Ronnie. Now the question is, in how many ways 3 executives can be sent from 5 executives? We can take a group of John, Bob and Julie, for example. So it may be one type of group. Now by rearranging their position, the group will be the same. We are not getting any new group. So we have to use combination. And here by using the formula of combination, we find N is equal to 5, there are 5 executives, and R is equal to 3, the group of 3. And putting the value in the formula, we can solve the number of ways we can form the group, and it will be 10. So 10 different groups of 3 executives can be formed out of these 5 executives. So far you have got the basic idea about permutation. In our example, we find that all elements are different. But if you find that some of the elements are common, then what will be the formula for permutation and combination? We can see another example here. Here we consider permutation of things not all different. So the number of permutation of n things in which k1 elements are of one kind, k2 elements are of a second kind, k3 elements are of a third kind, and all the rest are different, then we can use the formula of NPR, which will be n factorial divided by k1 factorial, k2 factorial, and k3 factorial. I think one example can explain this thing in a better way. Here, for example, suppose a company wants to take all letters from the word independence to form codes for its products. Now the question is, how many different codes can be prepared? Here in the word independence, there are
4 is, and there are 3 n's, and there are 2 d's, and all other letters are different. That means one I, one P, and one C. Now, in the formula, we can put the values. Here, n is equal to 12, and k1 is equal to 4, k2 is equal to 3, and k3 is equal to 2. So, by using the formula, we can calculate the number, and it will be 16,63,200, which is calculated by breaking the factorial in this way. And you find that in the denominator, highest one is 4 factorial, so we break 12 factorials up to 4 factorials. Maybe you are astonished to see the result here. What a huge number of codes can be formed by using 12 letters where 6 are different. You will also be astonished to see the number of ways in the following example. Suppose there are 8 men who are to be appointed as general manager at 8 branches of a supermarket chain. Now the question is, in how many ways can the 8 men be assigned to the 8 branches? Here we can use the formula of permutation, and by putting the value here, n is equal to 8 and r is equal to 8, it will be 8 factorial divided by 8 minus 8 factorial. So the result will be 8 factorial or 40,320. Now I am going to focus on another type of permutation, that is called circular permutation. That means if we have to arrange items in a circular position, then what will be the way to solve that particular problem? We can consider another example here. In circular permutation, the number of distinct permutation of n objects taken n at a time on a circle is n minus 1 factorial. In considering the circular arrangement, 2 permutations are considered the same if one is obtained from the other by turning it over. So, in that case, there will be half n minus 1 factorial ways of arranging the objects. Simply by looking at the definition, it is difficult to understand. Do you think you understand it very clearly? We can take a very beautiful example to explain the circular permutation, and you can see on the screen. For example, there are 6 executives, John, Bob, Julie, Bill, Ronnie, and Mary, and if they sit around a table, then they can sit in a way like this, where look at the sequence: John, Bob, Julie, Bill, Ronnie, and Mary. The same sequence here: John, Bob, Julie, Bill, Ronnie, and Mary. Generally, there are n minus 1 ways to arrange n objects in circular arrangements. But if 2 executives change their places to the opposite one, then what will happen? By changing their position, still we find that the position is John, Bob, Julie, Bill, Ronnie, Mary. The same sequence is there. So, 2 permutations are considered the same if one is obtained from the other by turning it over. In this case, there will be 1/2 n minus 1 factorial ways. So, it will be 1/2 6 minus 1 factorial. That means 1/2 multiplied by 5 factorial. There are 60 ways. Sometimes we have to use some restrictions while applying the concept of permutation. Let's use the same example where we are putting some restrictions, like when some male and female executives are sitting around a table, 2 male executives or 2 female executives cannot sit together. Just look at the example here. Considering the same example of 6 executives here, if they want to sit around a table, here is the question: in how many ways can 3 male and 3 female executives sit at a round table so that no 2 male executives are together? Now, at first, 3 female executives can take their seats. So,
there are 3 minus 1 ways. That means 3 female executives can occupy 3 alternative chairs in 3 minus 1 factorial is equal to 2 factorial or 2 ways. Now, in another 3 seats, 3 other male executives can take their seats, and the other 3 seats can be occupied by 3 male executives in 3 factorial or 6 ways. So, in total, there are 2 into 6 is equal to 12 ways. So far, I have explained many examples with the help of permutation. Now, we can focus again to use the concept of combination. Let us take the next example here, where we are going to use the concept of combination with restrictions. In this example of combination with restriction, suppose there are 4 unskilled workers and 6 skilled workers. Now the question is, in how many ways a group of 6 workers can be formed that contains exactly 2 unskilled workers? Now, out of 4 unskilled workers, we can take any 2 workers, and this can be done in 4C 2 ways, that means in 6 ways. And out of 6 skilled workers, we can find another 4 skilled workers in 6C4, that means 6 factorial by 4 factorial into 6 minus 4 factorial, and by breaking it down, we can find there are 15 ways. Now, here we formed a group of 6. So, the total ways will be 6 into 15 is equal to 90 ways. In this example, we have same 4 unskilled workers and 6 skilled workers. Now, the question is, in how many ways a group of 6 workers can be formed that contains at least 2 unskilled workers? Look at the restriction here. We should have at least 2 unskilled workers. This can be done in 3 ways. In the first case, we can take 2 unskilled workers and 4 skilled workers. In the second case, we can take 3 unskilled workers and 3 skilled workers. And in the third case, we can take 4 unskilled workers and 2 skilled workers. In all 3 cases, there are at least 2 unskilled workers. Now, in the first case, we can take 2 unskilled workers from 4 in 4C 2 ways, and we can take another 4 skilled workers from 6 in 6C 4 ways. So, you know how to break the combination, so it will be 6 into 15 is equal to 90 ways. In the second case, we can take 3 unskilled workers from 4 in 4C 3 ways, and 3 skilled workers from 6 in 6C 3 ways. Then again, we can break the combination here. It will be 4 into 20 is equal to 80 ways. In the third case, we can take 4 unskilled workers from 4 unskilled workers in 4C 4 ways, and then the remaining 2 skilled workers can be taken from 6 skilled workers. It can be done in 6C 2 ways. Again, we are breaking combination here, and we will find 1 into 15, that will be 15 ways. So, in total, you can calculate the number, that will be 90 plus 80 plus 15, and it will be 185 ways. Dear learners, can you recall what you have learned in this program? At first, we have discussed about factorial. Then, with the help of the concept of factorial, we have discussed about permutation and combination with different examples. In our examples, we use the concept of permutation where all things are different and where all things are not different. Then we use the concept of circular permutation, and we solve some problems here. Afterwards, we have discussed about permutation and combination with few restrictions. So, I think the discussion of this program will help you to learn the topic while you are reading your course materials. But in mathematics, be careful. You have to practice a lot for better understanding. All the best to you, and thank you.
স্কুল অব বিজনেসের ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হিসাব বিজ্ঞান নীতি কোর্সের উপর আজকের আলোচনায় আমরা জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ জাবেদা, খতিয়ান ও রেওয়ামিল সম্বন্ধে সাধারণ আলোচনা করব। আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠানের সাথে কোনো একটি লেনদেন করেন, যেমন ধরুন যদি একটি কলম বা একটি বই পারচেস করেন, সেক্ষেত্রে এই লেনদেনটি একটি মেমোতে লিখে আপনাকে দেওয়া হয়, যার একটি কার্বন কপি প্রতিষ্ঠানটি সংরক্ষণ করে। এরকম একটি ব্যবসা প্রতিষ্ঠানে যতগুলি লেনদেন হয় তা বিভিন্ন মেমো, ডেবিট বা ক্রেডিট ভাউচার, দলিল ইত্যাদি সোর্স ডকুমেন্ট বা উৎস দলিলে লিখে রাখা হয়, যার একটি কপি প্রতিষ্ঠান সংরক্ষণ করে। স্বাভাবিকভাবে এই যে লেনদেনগুলি বিভিন্ন সোর্স ডকুমেন্ট বা উৎস দলিলে লিখে রাখা হচ্ছে তা বিক্ষিপ্ত অবস্থায় থাকে, যা একত্রিত করে একটি হিসাবের বইতে অর্থাৎ হিসাবের যে প্রাথমিক বইতে ধারাবাহিকভাবে এবং তারিখ অনুসারে লিখে রাখা হয়, সেটাই হচ্ছে জার্নাল বা জাবেদা। একটি লেনদেনকে উৎস দলিল থেকে কিভাবে জাবেদা লেখা হবে তার জন্য যে জিনিসটি আপনার জানা প্রয়োজন তা হচ্ছে এই লেনদেনটি কোন কোন হিসাবকে প্রভাবিত করছে, অর্থাৎ এর ফলে প্রতিষ্ঠানের কোন কোন হিসাবের মধ্যে কি ধরনের পরিবর্তন হচ্ছে। যেমন ব্যবসায় কি নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা এরকম কোনো সম্পত্তি কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, কিংবা মজুরি, পরিবহন বা বেতন এই জাতীয় কোনো খরচ কি বৃদ্ধি পেয়েছে। আবার বিক্রয় করে যে রাজস্ব পাওয়া যায় সেই রাজস্ব কি বৃদ্ধি পেয়েছে। যখন একটি লেনদেন থেকে এই প্রভাবগুলি আপনি চিহ্নিত করতে পারবেন, এরপরে আপনার যে জিনিসটি প্রয়োজন অর্থাৎ জাবেদায় লেখার জন্য আপনার যে ধারণাটি প্রয়োজন তা স্ক্রিনে লক্ষ্য করুন। জাবেদা ও খতিয়ানের ক্ষেত্রে লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পেলে তা হবে ডেবিট এবং সম্পত্তি হ্রাস পেলে সম্পত্তি হিসাব হবে ক্রেডিট। প্রতিষ্ঠানে যদি দায় বৃদ্ধি পায় তাহলে দায় হিসাবটি হবে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে দায় হিসাব হবে ডেবিট। লেনদেনের ফলে প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেলে খরচ হিসাবটি হবে ডেবিট এবং খরচ হ্রাস পেলে খরচ হিসাবটি হবে ক্রেডিট। প্রতিষ্ঠানের রাজস্ব লেনদেনের ফলে বৃদ্ধি পেলে রাজস্ব হিসাবটি হবে ক্রেডিট এবং হ্রাস পেলে রাজস্ব হিসাবটি হবে ডেবিট। আসুন তাহলে এই ধারণার সাহায্যে আমরা একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলি কিভাবে জাবেদা লেখা হয় তা বোর্ডে দেখি। এখানে একটি জাবেদার ছক দেখানো হয়েছে, যেখানে ধারাবাহিকভাবে বিভিন্ন লেনদেন লিপিবদ্ধ করে রাখা হয়েছে। 1997 সালে জানুয়ারি মাসের 1 তারিখে যে লেনদেনটি এখানে লিপিবদ্ধ করা হয়েছে তা দেখুন, যে নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা মূলধন হিসাবে ব্যবসায় আনা হয়েছে। যেহেতু নগদ অর্থ ব্যবসায়িক সম্পত্তি এবং ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, জন্য নগদান হিসাব হচ্ছে ডেবিট। আবার আসবাবপত্র এটিও একটি ব্যবসায় সম্পত্তি, এই 20,000 টাকার আসবাবপত্র সম্পত্তি ব্যবসায় বৃদ্ধি পাওয়ায় আসবাবপত্র হিসাবকেও ডেবিট করা হয়েছে। এবং ব্যবসায় যে মূলধনটি আনা হয়েছে এই মূলধনটি কিন্তু ব্যবসায়ের একটি দায়, অর্থাৎ মালিকের কাছে মূলধন ব্যবসার একটি দায়, যা বৃদ্ধি পাওয়ায় দায় বৃদ্ধি পাওয়ায় মূলধন হিসাবকে এখানে ক্রেডিট 50 এবং 20,000 মোট 70,000 টাকা ক্রেডিট করা হয়েছে। জানুয়ারি মাসের 2 তারিখে যে লেনদেনটি হয়েছে তা লক্ষ্য করুন। এক্ষেত্রে
নগদ টাকায় আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকার আসবাবপত্র, এবং আসবাবপত্র যেহেতু প্রতিষ্ঠানের একটি সম্পত্তি এবং আসবাবপত্র বৃদ্ধি পাওয়ায় সম্পত্তি হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ এই জন্য আসবাবপত্রকে আমরা এখানে ডেবিট করেছি 10,000 টাকা, এবং নগদ টাকায় ক্রয় করায় নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে অর্থাৎ সম্পত্তি হ্রাস পেয়েছে, সেই নগদান হিসাবে এই জন্য এখানে ক্রেডিট করা হয়েছে 10,000 টাকা। জানুয়ারি মাসের 3 তারিখে যে লেনদেনটি হয়েছে তা লক্ষ্য করুন। এক্ষেত্রে ধারে 15,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এই ক্রয়ের ফলে আপনার অর্থ চলে গেছে, অর্থাৎ 15,000 টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে। যদি আমরা এটাকে খরচ হিসাবে দেখাই তাহলে আমরা দেখাচ্ছি যে খরচ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ক্রয় হিসাবকে ডেবিট, বা ক্রয়ের জন্য যে পণ্য আমরা পেয়েছি সেই পণ্যটি প্রতিষ্ঠানের কি সম্পত্তি বৃদ্ধি পেয়ে যে জন্য ক্রয় হিসাবকে আমরা ডেবিট করেছি। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়। আবার যেহেতু ধারে ক্রয় করা হয়েছে এই জন্য পাওনাদার সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই টাকা আমাকে পরিশোধ করতে হবে, যে টাকাটি পরিশোধ করতে হবে এই জন্য দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়, এই জন্য বিবিধ পাওনাদার হিসাবকে আমরা এখানে ক্রেডিট করেছি 15,000 টাকা। জানুয়ারি মাসের 4 তারিখে যে লেনদেনটি হয়েছে এক্ষেত্রে মোট 18,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, যার মধ্যে নগদে 8,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে এবং ধারে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। নগদ অর্থ দিয়ে আমরা যখন পণ্যটি বিক্রয় করছি, নগদ অর্থ পেয়েছি, অর্থাৎ সম্পত্তি প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে 8,000 টাকা। এবং যখনই আমরা ধারে বিক্রয় করেছি অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাবো, এটি প্রতিষ্ঠানের একটি সম্পত্তি বৃদ্ধি পেলে তার ডেবিট হয়, এই জন্য বিবিধ দেনাদার হিসাব ডেবিট করেছি 10,000 টাকা। এবং এই বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানের রাজস্ব বৃদ্ধি পেয়েছে, রাজস্ব বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয় আপনারা জানেন। সুতরাং এখানে এই বিক্রয় হিসাবকে করা হয়েছে ক্রেডিট, মোট 8,000 এবং 10,000 18,000 টাকা। নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রথম লেনদেনের ক্ষেত্রে আমি বলেছি যে মূলধন প্রতিষ্ঠানের একটি দায়। এক্ষেত্রে বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী আপনার জানা প্রয়োজন যেটি যে একটি প্রতিষ্ঠানের মালিকের থেকে প্রতিষ্ঠানের পৃথক সত্তা আছে। প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানে যে মূলধন সরবরাহ করেন, এই মূলধনের পরিমাণ অর্থ মালিকের কাছে প্রতিষ্ঠানের একটি দায় হিসাবে বিবেচিত হয়, যাকে ইন্টারনাল লায়াবিলিটি বলা হয়। পরবর্তীতে জানুয়ারি মাসের 3 তারিখ এবং 4 তারিখে যে দুটি লেনদেন আমরা লিখেছি এখানে ছিল ক্রয় এবং বিক্রয়ের। এক্ষেত্রে মনে রাখবেন যে একটি প্রতিষ্ঠান যে পণ্যটি নিয়ে ব্যবসা করছে সেই পণ্যটি যখন ক্রয় করা হয় তখন ক্রয় হিসাবকে ডেবিট, এবং সেই পণ্যটি যখন বিক্রয় করা হয় তখন বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়। যেমন নিউ মার্কেটে একটি বইয়ের দোকানে যখন বই ক্রয় করা হবে তখন বই হিসাবকে ডেবিট না করে ক্রয় হিসাবকে ডেবিট করা হয়। আবার বই যখন বিক্রয় করা হবে তখন বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হবে, বই হিসাবকে নয়। কিন্তু এই বইয়ের দোকানে যদি কোনো আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে আমরা কিন্তু ক্রয় হিসাবকে ডেবিট করি না, তখন আমরা সেই ফার্নিচার অ্যাকাউন্ট বা আসবাবপত্র হিসাবকে ডেবিট করি। আবার ফার্নিচার ক্রয় বিক্রয় করছে এমন একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন ফার্নিচার বিক্রয় করা হবে বা ক্রয় করা হবে তখন ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাবটা ডেবিট এবং ক্রেডিট হবে। সেক্ষেত্রে কিন্তু আসবাবপত্র বা ফার্নিচার হিসাবকে আমরা ডেবিট বা ক্রেডিট করব না। এরপরে আসুন আরও দুটি আমরা জাবেদা বোর্ডে দেখি। বোর্ডে লক্ষ্য করুন 3 তারিখে আমরা যে ধারে ক্রয় করেছিলাম 15,000 টাকার পণ্য, এক্ষেত্রে যখন আমরা 5 তারিখে সেই পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করব, এক্ষেত্রে প্রতিষ্ঠানের দায় কিন্তু হ্রাস পাচ্ছে। ফলে দায় হ্রাস পেলে আমরা সেই দায় হিসাবকে ডেবিট করি, সুতরাং বিবিধ পাওনাদার হিসাব ডেবিট করেছি 10,000 টাকা পরিশোধ করার জন্য। এবং নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে এর ফলে সম্পত্তি হ্রাস পাচ্ছে, সম্পত্তি হ্রাস পেলে আমরা ক্রেডিট করি, অর্থাৎ নগদান হিসাবকে আমরা ক্রেডিট করেছি 10,000 টাকা। জানুয়ারি মাসের 7 তারিখে লেনদেনটি লক্ষ্য করুন। এক্ষেত্রে 5,000 টাকা মজুরি প্রদান করা হয়েছে। মজুরি প্রদান করা অর্থাৎ মজুরি একটি প্রতিষ্ঠানের খরচ যখন বৃদ্ধি পাবে তখন খরচ হিসাবকে আমরা করি ডেবিট, সুতরাং মজুরি হিসাব হচ্ছে ডেবিট 5,000 টাকা। এবং এক্ষেত্রেও নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে অর্থাৎ সম্পত্তি হ্রাস পাচ্ছে, এই জন্য নগদান হিসাবকে করা হয়েছে ক্রেডিট 5,000 টাকা। একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন এমন প্রচুর লেনদেন সংঘটিত হয়। এই জাবেদা বই থেকে শুধু লেনদেনের এন্ট্রি থেকে যদি আপনি বলতে চান যে প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পত্তি আছে বা দায় আছে বা প্রতিষ্ঠানে মোট খরচ কত হলো বা রাজস্ব কত হলো তা জানা বেশ কষ্টকর। কিছুক্ষণ আগে আমরা যে 7টি লেনদেন জাবেদায় এন্ট্রি করে দেখালাম সেখান থেকেও যদি আমরা বলতে চাই যে প্রতিষ্ঠানে মোট সম্পত্তি কত, নগদ অর্থ কত, পাওনাদার কত টাকা পাবে বা দেনাদার থেকে কত টাকা পাওয়া যাবে, তার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে
প্রত্যেক প্রকার সম্পত্তি, দায়, খরচ ও আয়ের জন্য এক একটি পৃথক হিসাব তৈরি করা। যে বইতে প্রত্যেক প্রকার সম্পত্তি, দায়, খরচ এবং রাজস্বের জন্য হিসাবগুলি সংরক্ষণ করা হয়, পৃথক হিসাবগুলি সংরক্ষণ করা হয়, সেটি হচ্ছে লেজার বা খতিয়ান। আসুন তাহলে আমরা বোর্ডে দেখি কিভাবে জাবেদা থেকে লেনদেনগুলিকে খতিয়ানে স্থানান্তর করা হয়। প্রথম জাবেদায় লক্ষ্য করুন, নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে, আসবাবপত্র হিসাবকে ডেবিট করা হয়েছে এবং মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এজন্য যখন আমরা নগদান হিসাবের জন্য পৃথক একটি হিসাব তৈরি করব, তখন নগদান হিসাবে ডেবিট দিকে বসবে, যেহেতু নগদান হিসাবকে এখানে ডেবিট করা হয়েছে এজন্য নগদান হিসাবে ডেবিট দিকে বসবে টু মূলধন হিসাব নামে 50,000 টাকা। এবং আসবাবপত্র হিসাবে, যেহেতু আসবাবপত্র হিসাবে এখানে ডেবিট করা হয়েছে এজন্য আসবাবপত্র হিসাবেও ডেবিট দিকে বসবে 20,000 টাকা। যে নামে বসবে ঠিক দেখবেন উল্টো নামটাই বসবে, অর্থাৎ টু মূলধন হিসাবে বসবে 20,000 টাকা। আবার মূলধন হিসাবকে এখানে ক্রেডিট করা হয়েছে, এজন্য মূলধন হিসাব যখন আমরা একটি পৃথক হিসাব তৈরি করব খতিয়ানে, তখন মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে। যে দুটি কারণে মূলধন এসেছে, যে দুটি মাধ্যমে 70,000 টাকা, সেটি হচ্ছে নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব। ঠিক অপোজিট, জার্নালে আমরা যে অপোজিটে যে নাম দুটি দিয়েছি সেই নামে আসবে, বাই নগদান হিসাব 50,000 টাকা এবং বাই আসবাবপত্র হিসাব 20,000 টাকা। দ্বিতীয় লেনদেনের ক্ষেত্রে আসবাবপত্র হিসাবকে ডেবিট করা হয়েছে এবং নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে। সুতরাং আসবাবপত্র হিসাবের ডেবিট দিকে যাবে এবং লেখা হবে এখানে টু নগদান হিসাব হিসাবে মোট 10,000 টাকা। এবং যেহেতু নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে, সুতরাং লেজারে নগদান হিসাবে ক্রেডিট দিকে আমরা বসাবো এবং লেখা হবে এখানে বাই আসবাবপত্র হিসাব, যেহেতু আসবাবপত্রের কারণে আমাদের নগদ টাকা চলে গেছে 10,000 টাকা। তৃতীয় লেনদেনে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে এবং বিবিধ পাওনাদার হিসাবকে ক্রেডিট করা হয়েছে। লেজারে আমরা ক্রয় হিসাবের এজন্য ডেবিট দিকে বসাবো ঠিক অপোজিট নামে, অর্থাৎ টু বিবিধ পাওনাদার হিসাবে 15,000 টাকা। আবার বিবিধ পাওনাদার হিসাব যখন আমরা দেখাবো, তখন বিবিধ পাওনাদার হিসাবে ক্রেডিট দিকে বসাবো, কারণ লেনদেনে এটি জাবেদার আমরা যখন এন্ট্রি দিয়েছিলাম তখন বিবিধ পাওনাদার হিসাবকে ক্রেডিট করা হয়েছিল 15,000 টাকা। এবং লিখবো তখন বাই ক্রয় হিসাব, কারণ ক্রয়ের কারণে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। চতুর্থ লেনদেনে যখন আমরা বিক্রয় করেছি, অর্থাৎ নগদে এবং ধারে মোট 18,000 টাকা বিক্রয় করেছি, তখন নগদান হিসাবকে আমরা ডেবিট করেছি 8,000 টাকা। সুতরাং নগদান হিসাবের ক্ষেত্রে যখন লেজারে আমরা নগদান হিসাবকে আমরা ডেবিট দিকে দেখাবো, কী নামে দেখাবো, এখানে দেখেন যে অপোজিটে যে বিক্রয় হিসাবটি আছে টু বিক্রয় হিসাব বাবদ 8,000 টাকা দেখাবো। এবং এক্ষেত্রে বিবিধ দেনাদার হিসাবকেও ডেবিট করা হয়েছে 10,000 টাকা। এই বিবিধ দেনাদার হিসাবের জন্য আমরা তখন তার ডেবিট দিকে দেখাবো ঠিক অপোজিট নামটায়, অর্থাৎ বিক্রয় হিসাব দ্বারা টু বিক্রয় হিসাব 10,000। এই লেনদেনটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এক্ষেত্রে একই সাথে দুইটি ডেবিট আছে এবং একটি ক্রেডিট আছে। ফলে যখন আমরা বিক্রয় হিসাবে দেখাবো, তখন বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে বসাবো, যেহেতু লেনদেনটি জাবেদায় বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে এই জন্য ক্রেডিট দিকে বসাবো, কিন্তু দেখাবো নগদান হিসাব নামে এবং বিবিধ দেনাদার হিসাব নামে, অর্থাৎ বাই নগদান হিসাব 8,000 টাকা এবং বাই বিবিধ দেনাদার হিসাব 10,000 টাকা। পঞ্চম লেনদেনে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে। যেহেতু বিবিধ পাওনাদার হিসাব ডেবিট করা হয়েছে, এই জন্য লেজারে পাওনাদার হিসাবে ডেবিট দিকে বসবে টু নগদান হিসাব নামে 10,000 টাকা এবং নগদান হিসাবে ক্রেডিট দিকে বসবে, যেহেতু জাবেদায় নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই জন্য নগদান হিসাবে ক্রেডিট পার্শ্বে বসবে বাই বিবিধ পাওনাদার হিসাব নামে 10,000 টাকা। এবং সর্বশেষ যে লেনদেনটি মজুরি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে, সেক্ষেত্রে মজুরি হিসাবে ডেবিট দিকে টু নগদান হিসাব নামে 5,000 টাকা বসবে এবং নগদান হিসাবের ক্রেডিট দিকে, যেহেতু জাবেদায় নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে এই জন্য ক্রেডিট দিকে বাই মজুরি হিসাব নামে 5,000 টাকা বসবে। জার্নাল বই থেকে যখন লেজারে বিভিন্ন হিসাবে আমরা পোস্টিং দিচ্ছি, তখন প্রতিটি হিসাবে যে ডেবিট এবং ক্রেডিট দিকে টাকার পরিমাণ বসানো হচ্ছে তা সমান হচ্ছে না, অর্থাৎ প্রতিটি হিসাবে ডেবিট বা ক্রেডিট দিকে যে কোনো একদিকে হয়তো বেশি থাকবে, যার ফলে একটি ব্যালেন্স সৃষ্টি হবে। আমরা প্রতিটি হিসাবে মোট ডেবিট টাকার পরিমাণ ও ক্রেডিট টাকার পরিমাণ যোগ করে দেখব কোন দিকে ব্যালেন্স আছে। যেমন যদি আপনি নগদান বইটি লক্ষ্য করেন, সেখানে দেখবেন
মোট ডেবিট দিকে মোট টাকা পাওয়া গেছে 58,000 টাকা, কিন্তু খরচ হয়েছে মোট 25,000 টাকা। এর ফলে এখানে যে ব্যালেন্স হচ্ছে 33,000 টাকা, তা আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হিসাবে বসিয়েছি এবং পরবর্তীতে তা ডেবিট দিকে বসানো হয়েছে ব্যালেন্স বিডি নামে 33,000 টাকা। একটি হিসাবে এই ব্যালেন্স মেলানোর পর নিচে যেভাবে আমরা ব্যালেন্স বিডি নিয়ে এসেছি সেটি হচ্ছে সেই হিসাবের ব্যালেন্স। যেহেতু নগদান হিসাবে ডেবিট পাশে আমরা দেখিয়েছি ব্যালেন্স বিডি, সুতরাং নগদান হিসাবে একটি ডেবিট ব্যালেন্স পাওয়া গেল 33,000 টাকা। প্রতিটি হিসাবে এভাবে ব্যালেন্স বার করার পর আমরা দেখতে চাই যে মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান আছে কিনা। আপনি জাবেদার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিটি ডেবিটের জন্য আমরা সমপরিমাণ একটি ক্রেডিট দিয়েছি। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে যতগুলি লেনদেনই হোক না কেন মোট ডেবিট টাকার পরিমাণ অবশ্যই মোট ক্রেডিট টাকার পরিমাণের সমান হবে। অর্থাৎ জাবেদা থেকে যখন আমরা খতিয়ানে সেগুলি স্থানান্তর করছি, প্রতিটি হিসাবে যে ব্যালেন্সগুলি আমরা পাবো তার মোট ডেবিট ব্যালেন্স এবং মোট ক্রেডিট ব্যালেন্স সমান হবে। এবং যদি সমান হয় তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা আছে। তাহলে আমরা দেখি আমরা যে লেজারে যে হিসাবগুলি দেখালাম 8টি লেজারে যে ব্যালেন্স আমরা পেয়েছি তার ডেবিট এবং ক্রেডিট সমান আছে কিনা। এজন্য যে তালিকাটি প্রস্তুত করা হয় তাকেই বলা হয় রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স। আসুন আমরা সেটা দেখি। রেওয়ামিলে আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট তালিকায় প্রস্তুতকৃত রেওয়ামিলে প্রত্যেকটি হিসাবের যে ব্যালেন্স পাওয়া গেছে সেই ব্যালেন্সটি ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী দেখানো হয়েছে। মূলধন হিসাবে আমরা ক্রেডিট ব্যালেন্স পেয়েছিলাম, এই জন্য ক্রেডিট দিকে 70,000 টাকা। আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, এক্ষেত্রে আমরা ডেবিট ব্যালেন্স পেয়েছি, যে ব্যালেন্সটি ডেবিট দিকে দেখানো হয়েছে। বিক্রয় হিসাব ও পাওনাদার হিসাবে আবার ক্রেডিট ব্যালেন্স পাওয়া গেছে, তা ক্রেডিট পাশে দেখানো হয়েছে। দেনাদার হিসাব, নগদান হিসাব এবং মজুরি হিসাবেও আবার ডেবিট ব্যালেন্স পাওয়া গেছে, যা ডেবিট দিকে দেখিয়েছে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি অর্থাৎ খতিয়ানে যে ব্যালেন্সগুলি আমরা পরবর্তীতে পেয়েছিলাম সেই ব্যালেন্সগুলি এখানে বসিয়ে দেখছি যে মোট ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ হয়েছে 93,000 টাকা। অর্থাৎ রেওয়ামিলটি ডেবিট এবং ক্রেডিট দুই দিক মিলে গেছে। একটি নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুতের সময় আমরা ওই তারিখে বিভিন্ন হিসাবের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সগুলি ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী বসিয়েছি। তবে রেওয়ামিল প্রস্তুতের সময় বিভিন্ন হিসাবের ব্যালেন্স বসানোর ক্ষেত্রে আপনি যে বিষয়টি সবসময় মনে রাখবেন তা লক্ষ্য করুন। সম্পত্তি হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স হবে, দায় হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে, খরচ হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স হবে, তেমনি আয় হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে। আবার কোনো ব্যক্তির যদি কোনো হিসাব হয় তা ডেবিট বা ক্রেডিট উভয়ই ব্যালেন্স হতে পারে। কারণ ব্যক্তির থেকে যেমন আপনি টাকা পেতে পারেন, অর্থাৎ ব্যক্তি আপনার দেনাদার হতে পারে, তেমনি ব্যক্তিকে আপনি হয়তো কোনো টাকা প্রদান করবেন, সেক্ষেত্রে ব্যক্তি আপনার পাওনাদার। রেওয়ামিল মিলে গেলেই যে হিসাব সম্পূর্ণরূপে শুদ্ধ তা কিন্তু বলা যায় না, কারণ হিসাবে এমন কিছু ভুল আছে যা রেওয়ামিলে ধরা পড়ে না। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলছি যে রেওয়ামিলের কারণে হিসাব শুদ্ধ আছে, তবে যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সে সম্পর্কে আপনার বইয়ের 7ম ইউনিটে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের আলোচনায় আমরা জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল সম্বন্ধে একটি সাধারণ আলোচনা করলাম এবং কিভাবে জাবেদা থেকে খতিয়ানে এবং খতিয়ান থেকে রেওয়ামিলে স্থানান্তর করা হয় তা দেখালাম। আশা করি এই আলোচনা থেকে আপনার পাঠ গ্রহণ প্রক্রিয়াটি আরও সহজ হবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।
dear learners of BBA and MBA programs and dear viewers. How are you? Hope you are fine and ready with necessary papers and pen. If not, I request you to bring some blank pages and a pen now and keep them with you so that you can jot down the important parts of the program during broadcast. Learners, let us know what topics we will discuss today. Today we will discuss the meaning and overview of conceptual framework of accounting and the level 1 and level 2 of conceptual framework of accounting from your textbook Financial Accounting. First of all, the meaning and overview of conceptual framework of accounting. Conceptual framework consists of two words. One is conceptual, another one is framework. Conceptual means the idea or plan related, and the framework means the basic structure, constitution or boundary. So, the conceptual framework of accounting is the idea or plan of basic structure of generating and presenting accounting information to internal and external users. Conceptual framework of accounting is a coherent system of interrelated objectives and fundamentals that can lead to consistent standards and that prescribes the nature, function and limits of financial accounting and financial statements. And to ease the definition of conceptual framework of accounting, we can state that conceptual framework is like a boundary. The preparers and the users of accounting information are permitted to work within this boundary, and they are not allowed to encroach these rules and regulations. Viewers, for your better understanding, now I show you the overview of conceptual framework of accounting. You see in the screen the conceptual framework of accounting has 3 levels as per the Financial Accounting Standard Board, where the first level relates to objectives of financial reporting. That is, it explains the why. Why means the goals and purposes of accounting. And the second level relates to qualitative characteristics of accounting information and the elements of financial statements. And this level links up the first level with the third level. And the third level, that is recognition and measurement concepts, comprises the assumptions, principles and constraints of accounting. And this level describes the how, that is the implementation of accounting rationality. Learners, now I discuss the level 1 or first level of conceptual framework of accounting, which relates to objectives of financial reporting. The objective of financial reporting is to provide the investors, creditors and other users with their necessary information so that they can make their investment, credits and similar decisions. Learners, you have remembered that the level 2 of conceptual framework of accounting relates to qualitative characteristics of accounting information and the elements of financial statements. Now, I discuss the qualitative characteristics of accounting information first. Qualitative characteristics of accounting information are those that distinguish better or more useful information from the inferior or less accounting information, and the information that the organization discloses in its annual reports or in the daily news should possess some characteristics. These are primary characteristics and secondary characteristics. Now, I discuss what the primary characteristic means and what the primary characteristics of accounting information should contain. At first, relevance. Accounting information becomes relevant when it is capable of making difference in users' decision, and to be relevant, accounting information should contain the predictive value, feedback value and timeliness. Predictive value means the accounting information should be capable of making predictions about the past, present and future events. And feedback value means accounting information helps users to correct or confirm prior expectations. And timeliness means accounting information is available in time to influence the decision makers.
So, the financial statements of the organization are to be prepared and presented just after the end of the accounting period, not after several months or years. Now, another compulsory characteristic, that is reliability, and accounting information can be relied if it can be free from error and personal bias. And to be reliable, accounting information should have verifiability, representational faithfulness and neutrality. At first, verifiability. Verifiability is the ability to arrive at the same conclusion given the same information and methods by an independent evaluators or users. For example, if there is a note of using the straight line method for calculating depreciation of an organization's tangible fixed assets, the amount of depreciation will be same if anyone uses this method. So, this is verifiability. Now, the representational faithfulness. Representational faithfulness is an important characteristic of reliability in that it means the information represents what really existed or happened. For example, the gross sales of an organization is 1 crore and 59 lakh taka, but if the organization discloses it as taka 1 crore and 60 lakh, then it will not be a faithful representation. So, the information presented should be free from at least any intentional error. Now, the neutrality. Neutrality is the characteristic that it should be free from personal bias. So, the information presented does not favor one's interest over another party. Learners, so far we have discussed the primary characteristics of accounting information. Now, we will discuss the secondary characteristics of accounting information. And secondary characteristics of accounting information consist of comparability and consistency. Comparability states that accounting information becomes more useful if it lends itself to inter-comparison and inter-comparison. Inter-comparison means comparing an information of an organization of one accounting period with the same information of another period. For example, an organization sales of 2015 will be compared with the same information of 2016. Inter-comparison, on the other hand, is the comparison of one information of one organization with the same information of another organization. For example, the Dutch Bangla Bank gave bonus 6 times in the year 2016, whereas the IFIC Bank gave bonus 4 times in the same year. So, this information can be compared meaningfully. Another secondary characteristics of accounting information is consistency. Consistency states that the accounting terms, method and principles mentioned in the financial statements are to be used in a similar manner from one period to the next. Accounting methods can be changed if it can be demonstrated that the changes will be more favorable, and this information should be disclosed with the justification for nature and effect of these changes. For example, in a business organization, the accountant changes the depreciation policy from straight line method to double declining balance method as per the instruction of the management, and management provides a note to the financial statements explaining that the new method will be more justifiable than the old method, because the use of the fixed asset is higher in the early years of their expected lives. Learners, now we will discuss another part of the second level of conceptual framework of accounting, that is elements of financial statements. Elements of financial statements are normally the elements of income statement and balance sheet, and the major components or elements of these statements are revenues, expenses, gains or losses, assets, liabilities, owner's equity, etc. At first, revenues. Revenues are inflows or receipts
or increase in equity or enhancement of assets or reduction of liabilities resulting from the business activities like delivering goods, services providing, lending money, rental of property, etc. For example, the cash received or receivable from the customers for providing goods or services, either it may be in cash or on credit. Now, the expenses. Expenses are outflows or payments, or in other words, expenses are the cost of the assets consumed or the services provided in the process of earning revenues. For example, the salaries paid to the employees or the sales commission paid to the salesman, etc. And the excess of these revenues over the expenses of normal courses of actions over a period of time is called income or profit. Now, the gains. Gains are increases in equity resulting from the peripheral or other incidental transactions of an entity which are normally irregular and non-current in nature. For example, if the fast food shop sells its air conditioner for taka 75,000, the book value of which is taka 72,000, then the organization will enjoy a gain of taka 3,000, that is 75,000 minus 72,000. But if the company sells this air conditioner for taka 70,000, then it will sustain a loss for taka 2,000, that is 72,000 minus 70,000. So, loss is the decreases in owner's equity resulting from the incidental or peripheral or other any non-current or irregular transactions. Learners, you can ask, is there any difference between income and gain? The answer is yes. Though the gain is a part of income, but there is a basic difference between gain and income. Income is the difference between the revenues earned and the expenses incurred to earn the revenue over a period of time for normal courses of action. That is, income generates from the sale of goods or services, but the gain results from the sale of fixed asset. And to make you understand clearly, I can cite an example. Suppose a grocer has earned a revenue of taka 1,20,000 from the sale of his grocery items like rice, salt, oil, etc., for which he incurred an expense of taka 1 lakh. So, the additional 20,000 is the profit or income of his business. But if he sells the furniture or any other non-current assets of his business at more prices than the expenses, then his business will enjoy gain, otherwise losses. Learners, now we will discuss another element of financial statement, that is asset. Assets are resources which are acquired by the business at cost and which help to generate future benefits. It may be tangible or it may be intangible or it may be any prepayments like the land, building, accounts receivable, prepaid expense, goodwill, patent, etc. Now, we will discuss another component, that is liabilities. Liabilities are outsiders' contribution to the business or the outsiders' claim on total assets. In other words, liabilities are the amount that the firm owes to outsiders for receiving or purchasing goods or services on credit. Suppose the amount borrowed from a bank or the purchase on credit from outsiders. Now, another component, that is owner's equity. Owner's equity is the owner's claim on total assets or the owner's contribution to the business, or in other words, owner's equity is the residual interest in assets after deducting the liabilities. So, these are the major components of financial statements. Dear learners and viewers, we are almost about end of our today's presentation. Hope you have understood the meaning and the overview of conceptual framework of accounting and the level 1 and 2, and because of time constraint we cannot
discuss the level 3 of conceptual framework of accounting. No more today. Hope see you again with the discussion of the level 3 of conceptual framework of accounting. Till then, keep fine. Allah Hafiz. We'll discuss today. Today Dear students, viewers, learners, I hope you are fine and ready to listen to my lecture on principles of management subject. I welcome you to my lecture on this subject. This lecture will be helpful for the students of MBA, Commonwealth Executive MBA, PGD and BBA students of Bangladesh Open University. Before starting my lecture, I would like to mention the major topics of the subject. I am going to cover the topics of principles of management subject, such as definition of management, management, manager and organization, the relationships, historical developments of management, organizational structure and the environment, planning process, organizing and designing organizational structure, leading, motivating and controlling. These are the major contents of this subject. Let us come to the today's lecture. Today I am going to discuss the topic management and manager. Now the learning objectives of today's lecture. After this lecture, you will learn how to explain relationships of management, manager and organization, explain what a manager is, distinguish between managerial and non-managerial employees, define types of managers, identify the functions managers perform, identify the roles managers play, identify the skills managers need, define management, distinction between efficiency and effectiveness, and explain how managerial jobs are challenging and also why study management. Let us start from the first topic, the interrelationships among the management, manager and the organization. In a nutshell, management is the process of সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
প্রোগ্রামের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনায় আমি আছি শারিয়া ইসলাম এবং আমার সাথে আছে মোহাম্মদ মামুনুর রশিদ। এই পার্টির প্রথম অংশটুকু পরিচালনা করছি আমি এবং মোহাম্মদ মামুনুর রশিদ আমার পরের অংশটুকু পরিচালনা করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব কেস কন্ট্রোল স্ট্রাকচার এবং সুইচ কেস স্টেটমেন্ট সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত কন্ডিশন দেওয়ার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ স্টেটমেন্ট ইউজ করি। সাধারণত কন্ডিশন দেওয়ার জন্য ইফ স্টেটমেন্ট খুবই জনপ্রিয় একটা স্টেটমেন্ট, কিন্তু যদি একের বেশি অল্টারনেটিভ অথবা কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু কমপ্লিকেশন তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা স্পেশাল কন্ট্রোল স্টেটমেন্ট প্রোভাইড করছে, যেটা আমাদেরকে এই অল্টারনেটিভগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে সাহায্য করে। সেটাকে সাধারণত বলা হয় সুইচ। আমরা দেখি যে কিভাবে সুইচ ইউজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচের ভিতরে একটা ইন্টিজার এক্সপ্রেশন দেওয়া হয় এবং সুইচের পুরো যতগুলো স্টেটমেন্ট আছে সেগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ করে দেওয়া হয় এবং সুইচের ভিতরে বিভিন্ন রকম কেস থাকে যেগুলোকে আমরা এক একটা অল্টারনেটিভ বলছি এবং প্রত্যেকটা কেসে একটা করে নাম দেওয়া হয়। যেমন এখানে আমরা বলছি কেস কনস্ট্যান্ট এ, এখানে আমি একটা যে কোনো নাম দিতে পারবো কেসের, এবং এই কেসের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে এখানে আমরা সেগুলো লিখবো। যেমন এখানে একটা ডু দিস বলে সেমিকলন দেওয়া হয়েছে, এখানে আমার এই কেসের আন্ডারে যে স্টেটমেন্টগুলো হবে সেগুলো আমি এখানে লিখবো। এখানে একটা সিঙ্গেল স্টেটমেন্টও হতে পারে অথবা মাল্টিপল স্টেটমেন্টও হতে পারে। তারপর এইভাবে আমাদের যতগুলো কেস প্রয়োজন আমি লিখতে থাকবো। যেমন এখানে আছে কেস 2, কেস 3 এবং ডিফল্ট হচ্ছে যদি কোনো কেসটাই আমি না মিলে আমার প্রয়োজনের সাথে, সেক্ষেত্রে আমার ডিফল্ট যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। তো এটা আমরা দেখলাম হচ্ছে সুইচের সিনট্যাক্সটা আসলে কিভাবে লেখা হয়। এখন আমরা একটা প্রোগ্রামের সাহায্যে দেখি আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে সুইচ ইউজ করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা পরের প্রোগ্রামটি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেন ফাংশনের ভিতরে ইন্টিজার আই ইকুয়াল টু 2, দ্যাট মিনস আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো যার টাইপ ইন্টিজার এবং যার ভ্যালু বলা হচ্ছে 2। এবার আমি সুইচ কিওয়ার্ডটি লিখলাম, সুইচের মধ্যে আমি লিখলাম আই, দ্যাট মিনস এই সুইচের মধ্যে সে আয়ের যে ভ্যালুটা দেওয়া হচ্ছে 2 সেটাকে সে খুঁজবে। প্রথমে সুইচের মধ্যে আসলাম, তাহলে পাচ্ছি হচ্ছে কেস 1। কেস 1-এর মধ্যে লেখা আছে হচ্ছে প্রিন্টএফ আই এম ইন কেস 1, কিন্তু আমার যেহেতু আয়ের ভ্যালু 2, দ্যাট মিনস আমার প্রথম কেসের সাথে এটা ম্যাচ করছে না, তাহলে প্রথম কেসটা এক্সিকিউট হবে না। তাহলে সে পরবর্তীতে খোঁজা শুরু করবে যে সে কোথায় 2 খুঁজে পায়। তাহলে এবার আছে হচ্ছে কেস 2, কেস 2 ম্যাচ করে গেল, তাহলে আমার কেস 2 এর আন্ডারে যেই স্টেটমেন্টগুলো আছে তাহলে এখন সেটা এক্সিকিউট হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কেস 2 এর মধ্যে আছে হচ্ছে আই এম ইন কেস 2, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। যেহেতু আমার এই এক্সপ্রেশনের সাথে এখানে ম্যাচ করে গেল, তাহলে এই কেসের সাথে সাথে পরবর্তী যতগুলো কেস আছে সবগুলো এক্সিকিউট হবে। দ্যাট মিনস কেস 3 আন্ডারে আই এম ইন কেস 3 এবং ডিফল্টের আন্ডারে যে স্টেটমেন্ট আছে আই এম ইন ডিফল্ট, প্রত্যেকটা আমাদের আউটপুটে শো করবে। তাহলে এখানে একটা ড্রব্যাক আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রয়োজন ছিল হচ্ছে কেস 2, কিন্তু কেস 2 এর সাথে সাথে পরবর্তীতে যতগুলো কেস আছে সবগুলো আমার এক্সিকিউট করছে। তাহলে এখন আমরা আরেকবার দেখি যে আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ কিভাবে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথমে যে ইন্টিজার এক্সপ্রেশনটা দেওয়া হলো, যখন ওই ইন্টিজার এক্সপ্রেশনটা সুইচের মধ্যে খোঁজা শুরু করবে, তারপর যখন সেটা ম্যাচ পেয়ে যাবে তখন সেটা এবং তার পরবর্তী যতগুলো আমাদের কেস আছে সবগুলো একটা একটা করে এক্সিকিউট হবে, ইভেন ডিফল্টটাও এক্সিকিউট হবে। এবং কিন্তু যদি কোনো কেস না ম্যাচ হয় তাহলে আমার ডিফল্ট যে ভ্যালুটা দেওয়া আছে শুধুমাত্র সেটা এক্সিকিউট হবে। আর আমি যেই কেসটা চাচ্ছি যেটা আমার সাথে ম্যাচ করছে, দ্যাট মিনস ইন্টিজার এক্সপ্রেশনে যেটা দেওয়া আছে, যেমন প্রিভিয়াস প্রোগ্রামে যেটা দেওয়া ছিল আই ইকুয়াল টু 2, সেটা যদি ম্যাচ করে যায় এবং আমি যদি চাই যে আর পরবর্তী স্টেটমেন্টগুলো একটা এক্সিকিউট না হবে, সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করতে হবে। সেই কিওয়ার্ডটা হচ্ছে ব্রেক। ব্রেক কী করবে, ব্রেক যেই কেসের মধ্যে আছে সেই কেস থেকে সে বার হয়ে চলে আসবে, দ্যাট মিনস সে সুইচ থেকে বার হয়ে চলে আসবে। তাহলে এখন আমরা দেখি যে আসলে সুইচ কিভাবে কাজ করে এবং সেখানে যদি আমি ব্রেক দিই তাহলে টোটাল প্রোগ্রামটা কিভাবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন এই ছবিটার দিকে একটু লক্ষ্য করি। তাহলে এই ফ্লো চার্টে আমরা দেখছি প্রথমে স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার পর আমার যে ইন্টিজার এক্সপ্রেশনটা প্রয়োজন সেটাকে আমি এখন ম্যাচ করার চেষ্টা করছি। যদি কেস 1-এর সাথে সেটা ম্যাচ করে যায় তাহলে কেস 1-এ আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেটা এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হয়ে সে বার হয়ে চলে আসবে। কিন্তু যদি কেস 1-এর সাথে সেটা ম্যাচ না করে তাহলে সে তার পরবর্তী কেসে যাবে,
সেটা হচ্ছে কেস 2। যদি কেস 2 এর সাথে ম্যাচ করে তাহলে ওর আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেটা কাজ করবে এবং বার হয়ে চলে আসবে। এবং যদি এটাও ম্যাচ না করে তাহলে সে কেস 3-তে যাবে। একইভাবে যদি কেস 3 ম্যাচ না হয় তাহলে সে কেস 4-এ যাবে। এবং এটাও যদি ম্যাচ না হয় তাহলে এখানে ডিফল্টটা আছে সেটা কাজ করছে। আর যদি আমি এখানে আমরা নিচে দেখি যে এখানে একটা প্রোগ্রাম দিয়ে আমি আরও ইজিলি বোঝানোর চেষ্টা করছি। তাহলে কেস 1-এর ভিতর যে স্টেটমেন্ট আছে যদি কেস 1 ম্যাচ হয়ে যায় তাহলে যদি এখানে আমরা ব্রেক ইউজ করে থাকি তাহলেই সে এখান থেকে বার হয়ে চলে আসবে। কিন্তু যদি এখানে ব্রেক কিওয়ার্ডটা না দেওয়া হতো তাহলে কেসের পরবর্তী কেস 1-এর পরবর্তী যতগুলো কেস আছে ইভেন ইনক্লুডিং ডিফল্টটা শুদ্ধ এক্সিকিউট হতো। কিন্তু যেহেতু আমি এখানে ব্রেক ইউজ করেছি তাহলে যদি কেস 1-এর সাথে সেটা ম্যাচ করে যায় তাহলে সে আর পরবর্তী কেসগুলোতে না গিয়ে সরাসরি বার হয়ে এখানে চলে আসবে। এবং সুইচের বাইরে গিয়ে যদি কোনো কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট হবে। আদারওয়াইজ আর কোনো স্টেটমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রামটি ওখানেই টার্মিনেট করবে। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমাদের যে কেসটি প্রয়োজন সেটার সাথে যদি ম্যাচ করার পর পরবর্তী সাবসিকুয়েন্ট যে কেসগুলো আছে সেটাকে যদি আমরা এক্সিকিউট করতে না চাই তাহলে অবশ্যই আমরা এখানে একটা ব্রেক কিওয়ার্ড ইউজ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা জানলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে সুইচ ইউজ করা হয়, সুইচ কেন ইউজ করা হয় এবং সেটা লেখার সিনট্যাক্সটা কি। সুইচ সাধারণত আমরা ইউজ করি একটা ইফ এলস ল্যাডারটাকে কমানোর জন্য, কারণ যত বেশি কন্ডিশন থাকবে ইফ এলস তত বেশি ইউজ হবে, সেক্ষেত্রে প্রোগ্রামের কমপ্লিকেশনটা বেড়ে যায়। এই কমপ্লিকেশনটা দূর করার জন্য, ইজিলি প্রোগ্রামটাকে হ্যান্ডেল করার জন্য আমরা সাধারণত সুইচ ইউজ করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের এই পর্যায়ে আমি জনাব মোহাম্মদ মামুনুর রশিদকে পাঠের পরবর্তী অংশটুকু পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সারিয়া ইসলামকে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের পাঠটি আপনারা উপভোগ করতেছেন। আজকে আমরা সুইচ সম্পর্কে জানতেছি। সুইচ আমরা কেন ব্যবহার করতেছি? আমাদের প্রোগ্রামিংয়ের সুবিধার খাতিরে। যেমন সুইচে কি করতেছি আমরা? কেস স্টেটমেন্ট, সুইচে আমরা ক্যারেক্টার ভ্যালু ইউজ করতেছি। ইফ স্টেটমেন্টেও আমরা কন্ডিশন দিতেছি। ক্যারেক্টার সুইচ স্টেটমেন্টে আমরা কিভাবে কাজ করতেছি সেটা আমরা দেখতেছি, অলরেডি দেখে ফেলেছি। সুইচ স্টেটমেন্টে আমরা মাল্টিপুল স্টেটমেন্ট যখন ইউজ করব, সেখানে মাল্টিপুল স্টেটমেন্টে ইফ যখন আমরা ইউজ করি তখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার প্রোগ্রাম কোডটা রাখতে হয়, অর্থাৎ ব্লক আকারে রাখতে হয়। কিন্তু আমি সুইচ কেসের ভিতরে প্রোগ্রাম কোডগুলো আমার ব্লক আকারে না রাখলেও হবে। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা একটি স্লাইডের মাধ্যমে সুইচ স্টেটমেন্টটা আর একটু ভালোভাবে দেখি। মেইন ফাংশন ইউজ করলাম, এরপরে ক্যারেক্টার গ্রেড, আমরা একটি ডেটা টাইপ এখানে ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার ডাটা টাইপ, যার ভ্যারিয়েবল হিসেবে গ্রেডকে নিব আর কি। এরপরে আমরা প্রিন্টএফ এন্টার এ গ্রেড এ টু এফ, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেব এ থেকে এফ পর্যন্ত। সেই ভ্যালুটার সাথে যে ভ্যালুটা ম্যাচ করবে, যে কেসটা ম্যাচ করবে, সেই কেসের ভ্যালু স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করব। আমরা এ থেকে এফ পর্যন্ত ডেটা ইনপুট করব। সেটা যেহেতু ক্যারেক্টার টাইপ ডেটা, তাই আমরা এখানে ক্যারেক্টার হিসেবে ডাটা টাইপটা ডিক্লেয়ার করলাম। এরপর আমরা প্রিন্টএফ এন্টার এ গ্রেড এ টু এফ, আমরা এখানে মেনশন করে দিছি যাতে ইউজার এ টু এফ পর্যন্তই ইনপুট হিসেবে সিলেক্ট করতে পারে বা ইনপুট দিতে পারে। পরবর্তী লাইনে আমরা কি করতেছি? স্ক্যানএফ দিয়ে ইউজারের যে ভ্যালুটা ইনপুট করবে সেই ভ্যালুটা আমরা নিতেছি। তারপর আমরা কি করতেছি? সুইচ গ্রেড, এই যে ইউজারদের থেকে আমরা যে গ্রেডটা নিলাম সেই গ্রেডটা এখানে কম্পিউটার পড়বে। কম্পিউটার পড়ে এখন কি করবে? সে কোন কেজের সাথে ম্যাচ করতেছে, আমার যে এ বি সি ডি ই এফ পর্যন্ত যে কেসগুলো আছে এবং ডিফল্ট কেসটা আছে, কোন কেসের সাথে ম্যাচ করবে সেই কেসের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। সে ইউজার ইনপুট দিল, তার গ্রেড হচ্ছে এফ। কম্পিউটার কি করবে? কেজ এর সাথে ম্যাচ করে নাই, সো কেজ এ সে ম্যাচ না করার কারণে তারপরে কি করবে? যেহেতু ইনপুট এফ, কেস বি ম্যাচ করলো না, কেস সি, কেস ডি, কেস এফে ম্যাচ করার কারণে কেস এসের সাথে যে স্টেটমেন্টগুলো আছে, ব্রেক, প্রিন্টএফ, বেটার, ট্রাই অ্যাগেন, অর্থাৎ এফ হচ্ছে একটি ফেল গ্রেড, এর জন্য আমরা তাকে মেসেজ দিচ্ছি যে তুমি আরেকবার ট্রাই করো। এর পরবর্তীতে আছে আমাদের একটি ডিফল্টে কি রাখছি আমরা? প্রিন্টএফ ইনভ্যালিড গ্রেড। এই যে আমরা এখানে ইনপুট দেওয়ার জন্য একটা নির্দেশনাই দিয়ে দিয়েছিলাম, এন্টার এ গ্রেড এ টু এফ।
একজন ইউজার যদি A to F এর বাইরে অন্য কোনো গ্রেড ইনপুট হিসেবে কম্পিউটারে দিয়ে থাকে, অর্থাৎ GHIJ এনিথিং A to F এর বাইরে যখন দিবে তখন কি হবে, যে ডিফল্টে আসে কি হবে, printf ইনভ্যালিড গ্রেড, তার গ্রেডটা ইনভ্যালিড গ্রেড হিসেবে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম আমাদের ইনপুট যদি তার A থেকে F এর বাইরে হয় তাহলে যে আমাদের যে ডিফল্ট কেসটা হচ্ছে ইনভ্যালিড গ্রেড, এই ইনভ্যালিড গ্রেডটাই প্রিন্টএফ হিসাবে দেখাবে। এরপরে আমার সুইচ কেসের বাইরে চলে আসবে প্রোগ্রামটা বাইরে এসে প্রিন্টএফ ইউর গ্রেড ইজ, আমার সে যে কেসের সাথে যে ম্যাচটা করেছিল সেই ম্যাচ অনুযায়ী এখানে কোন গ্রেড ছিল সেইটা প্রিন্ট হবে বা ডিসপ্লে হবে। আমরা আরেকটি প্রোগ্রাম লক্ষ্য করি, তাহলে সুইচ কেস সম্পর্কে হয়তো আরেকটু ভালো ধারণা পাবো। আমরা এখানে ক্যারেক্টার ডাটা টাইপ নিচ্ছি, অপারেটর একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ফ্লটের ভিতরে ডাটা টাইপের ভিতরে আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, একটি হচ্ছে নাম্বার 1 আর একটি হচ্ছে নাম্বার 2। এরপরে আমরা দুটো নাম্বার ইউজার থেকে নিব আর কি, একটি নাম্বার ইনপুট নিব, প্রিন্টএফ এন্টার দ্য অপারেটর। এখানে আমরা কি অপারেটর ইউজ করতেছি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম লিখব যেই প্রোগ্রামে আমার প্লাস অর্থাৎ অ্যাডিশনের জন্য একটি এক্সিকিউট হবে, অথবা মাইনাসের জন্য এক্সিকিউট হতে হবে, অথবা মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমি ইউজার যে ইনপুট দিবে সেই ইনপুটের যে কেজের সাথে ম্যাচ করবে সেই ম্যাচ অনুযায়ী স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এখানে আমরা প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অপারেটর ইউজ করতেছি। কোন ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য প্রিন্টএফ এন্টার 2 অপারেন্টস, আমরা দুটো অপারেন্টসের নিলাম, অর্থাৎ দুটা ভ্যালু যে নিব, নাম্বার 1 এবং নাম্বার 2 ভ্যালু নিব, সেজন্য স্ক্যানএফ করলাম। এরপরে আমরা দিলাম সুইচ অপারেটর। এই অপারেটরটাই চেক করবে যে আমি কোন অপারেটরটা এখানে ইনপুট হিসেবে নিছি। সে কেস প্লাস হিসেবে যদি আমি নেই, তাহলে আমি যদি অপারেটরে প্লাস সিম্বল দেই তাহলে প্লাসের সাথে যে ম্যাচ করে যাবে কেসটা ম্যাচ করার কারণে প্লাস আমার নাম্বার 1 এবং নাম্বার 2 যে ভ্যালু আছে সেই নাম্বার 1 এবং নাম্বার 2 ভ্যালু অ্যাড হবে, তখন আমার প্লাস অপারেটর কাজ করবে। আবার ইউজার যদি তার অপারেটর হিসেবে সে যদি মাইনাস নেয়, তাহলে কেস মাইনাসের সাথে এটা ম্যাচ করবে, মাইনাসের সাথে ম্যাচ করার কারণে সে দুটো ভ্যালুর ভিতরে যে ডিফারেন্স অর্থাৎ সাবট্রাক্ট করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই ডিসপ্লে করবে। এবং মাল্টিপ্লিকেশন, একইভাবে যদি আমার ইউজার মাল্টিপ্লিকেশন সিম্বল ইউজ করে তাহলে মাল্টিপ্লিকেশন কেজের সাথে ম্যাচ করবে, মাল্টিপ্লিকেশন কেজ মাল্টিপ্লাই করবে এই স্টেটমেন্ট অনুযায়ী, অর্থাৎ আমার এই কেজের ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। একইভাবে যদি ইউজার তার অপারেটর হিসেবে ডিভিশন অপারেটর সিলেক্ট করে বা ডিভিশন অপারেটর নেয়, তাহলে ডিভিশন অপারেটরের সাথে কেসটা ম্যাচ করার কারণে সে দুটো ভ্যালুর যে ডিভাইড করলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা এখানে এক্সিকিউট করবে। এরপরে আমরা একটা ডিফল্ট স্টেটমেন্ট দিয়েছি, যদি এই 4টার বাইরে ইউজার কোনো ইনপুট দেয় তাহলে আমাদের ডিফল্ট যে প্রিন্টএফ আছে, ডিফল্ট প্রিন্টের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, কেস যখন ম্যাচ করতেছে সেই কেস অনুযায়ী সেই কেসের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোই এক্সিকিউট করতেছে। এই কেসের বাইরে যখন আমি অন্য কোনো কেস দিচ্ছি তখনই আমার ডিফল্ট কেসটা কাজ করবে। এই মোটামুটি আমাদের সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানা হইল। সুইচ স্টেটমেন্টের কিছু ড্রব্যাকস আছে। ড্রব্যাকসটা কি, সুইচে আমি কখনো ফ্লট এক্সপ্রেশন কখনো ইউজ করতে পারবো না, অর্থাৎ ডেটা টাইপ ফ্লট হিসেবে কখনো সুইচে ব্যবহার করা যাবে না। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং কখনো একটা এক্সপ্রেশন অর্থাৎ A+3 এটা একটা এক্সপ্রেশন, এই ধরনের কোনো এক্সপ্রেশন আমি কেজে ইউজ করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপুল কেজেস ক্যান নট বি সেম এক্সপ্রেশন, অর্থাৎ একটা এক্সপ্রেশনের ভিতরে আমি মাল্টিপুল যেমন এখানে সুইচ এখানে আমি 2টা এক্সপ্রেশন দিছি, এই ধরনের মাল্টিপুল এক্সপ্রেশন কখনো ব্যবহার করতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পাঠ থেকে আপনারা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের সুইচ স্টেটমেন্ট সম্পর্কে আরও বেশি কিছু জানার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ডিন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে 3টি আলোচনা সম্পন্ন করেছি। আজকে আমাদের চতুর্থ আলোচনা এবং শেষ আলোচনা। আজকের পাঠে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো মিন টার্ম কি এবং অ্যান্ড অর লজিক বলতে অ্যান্ড অর রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয়, সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি যে সাম অফ প্রোডাক্ট বা যেটাকে আমরা সংক্ষেপে বলি সব। সব বলতে আসলে কি বোঝায়? সাম অফ প্রোডাক্ট হচ্ছে সেই টার্মগুলো যেই টার্মগুলোকে আমরা অ্যান্ড আকারে রিপ্রেজেন্ট করি এবং এই টার্মগুলোর মাঝখানে অর অপারেশন থাকবে, তাহলে ওই অপারেশনগুলোকে আমরা বলছি হচ্ছে সাম অফ প্রোডাক্ট। আর প্রোডাক্ট অফ সাম বা পস যেটাকে আমরা বলছি সেগুলো হচ্ছে যে প্রত্যেকটা টার্মের বা প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝে যদি অর অপারেশন হয় এবং প্রত্যেকটা টার্ম শেষে যদি অ্যান্ড অপারেশন থাকে তাহলে আমরা সেই টার্মগুলোকে বলছি প্রোডাক্ট অফ সাম। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি যে প্রোডাক্ট অফ সাম কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট অফ সাম একটা রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। এখানে আমরা প্রোডাক্ট অফ সাম হিসেবে যে টার্মগুলোকে রিপ্রেজেন্ট করছি প্রত্যেকটা টার্মের মাঝখানে অর অপারেশন আছে এবং একটা টার্ম শেষে আমরা ইউজ করেছি অ্যান্ড অপারেশন। এই পুরো অংশটাকে আমরা বলছি হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এবং এই ফর্মটা স্ট্যান্ডার্ড ফর্ম না। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম আসলে কি? স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম হচ্ছে যেই টার্মে সবগুলো ভেরিয়েবল যদি উপস্থিত থাকে তাহলে এবং সবগুলো টার্মের মধ্যে সেই সবগুলো ভেরিয়েবল যদি উপস্থিত থাকে তাহলে আমরা তাকে বলি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। আমরা এখানে লক্ষ্য করি যে এইখানে 4টা ভেরিয়েবল রয়েছে, এ, বি, সি এবং ডি। কিন্তু প্রথম দুটি টার্মে যদি আপনারা লক্ষ্য করেন এখানে ডি ভেরিয়েবলটির কোনো উপস্থিতি নেই, একইভাবে এখানে সি ভেরিয়েবলটি দেখা যাচ্ছে না। তো এই যে টার্ম দুটো, এই দুটো টার্মের জন্য এই পুরো সাম অফ প্রোডাক্ট অফ সামকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারছি না। তো স্ট্যান্ডার্ড ফর্ম হতে হলে আমাকে এখানে ডি অ্যাড করতে হবে এবং এখানে সি অ্যাড করতে হবে। তো এই ডি অ্যাড করা অথবা সি অ্যাড করার জন্য আমরা নিচে যে এক্সপ্রেশনটি দেখিয়েছি এখানে আমরা সেটাকে ব্যাখ্যা করছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডি কমপ্লিমেন্ট এবং ডি, প্রথম টার্মের সাথে আমরা একটা ডি কমপ্লিমেন্ট অ্যাড করেছি এবং একটা ডি অ্যাড করেছি। আমরা যদি ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী অ্যাপ্লাই করি তাহলে আমরা এই দুটো টার্ম ডিরাইভ করতে পারি। একইভাবে আমরা পরের টার্মটিতে একটি সি কমপ্লিমেন্ট এবং সি অ্যাপ্লাই করেছি, এটাও ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা এই টার্মগুলো অ্যাপ্লাই করেছি। এখন দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা টার্মে এ, বি, সি এবং ডি উপস্থিত। এই ফর্মটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট বা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামের প্রয়োজন হচ্ছে যে সেখান থেকে আমরা মিনিমাল সার্কিট কীভাবে তৈরি করব সেই ওয়েটা যাতে আমরা ডিরাইভ করতে পারি। আপনারা এখানে লক্ষ্য করুন যে আমরা অল্টারনেটিভ ম্যাপিং মেথড ফর সিম্পলিফিকেশন অফ এক্সপ্রেশন, যদি আমরা একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে চাই তাহলে যদি যে মেথডগুলো ইউজ করি তার মধ্যে একটা মেথড হচ্ছে ম্যাপিং মেথড। এখন এই ম্যাপিং মেথড অ্যাপ্লাই করার জন্য আমার একটা এক্সপ্রেশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসাটা জরুরি। এই কারণে আমরা সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সামকে স্ট্যান্ডার্ড ফর্মে রিপ্রেজেন্ট করি। এখন আমরা একটু দেখি যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম এবং স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দুটি নামে রিপ্রেজেন্ট করা হয়। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামকে বলা হয় ম্যাক্স টার্ম এবং স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টকে বলা হয় মিন টার্ম। কেন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামকে ম্যাক্স টার্ম বলা হয় এবং কেন প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্টকে মিন টার্ম বলা হয়? কারণ হচ্ছে যে সাম অফ প্রোডাক্ট লিখতে কম স্পেস লাগে আর প্রোডাক্ট অফ সাম লিখতে বেশি স্পেস লাগে, যার কারণে একই এক্সপ্রেশনে যদি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম হয় তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে মিন টার্ম, আর যদি সাম অফ প্রোডাক্ট অফ সাম হয় তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে ম্যাক্স টার্ম। এখন এই দুটো জিনিস যে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এদের ভ্যালুর মধ্যেও কিছু পরিবর্তন হয়। যেমন আমরা যদি দেখাই যে মিন টার্ম রিপ্রেজেন্ট করা হয় 1 জন্যে এবং ম্যাক্স টার্ম রিপ্রেজেন্ট করা হয় 0 জন্যে। এইভাবে করে আমরা বাইনারিতে রিপ্রেজেন্টেশনগুলো করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখি যে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এগুলোর রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয়। এ, বি, সি 3টি ভেরিয়েবল রয়েছে। এখানে মিন টার্ম এবং ম্যাক্স টার্মগুলোর রিপ্রেজেন্টেশনগুলো দেখানো হয়েছে। এ, বি এবং সি এদের ভ্যালু 3টি হচ্ছে 0।
জিরোর জন্য মিন টার্মে আমরা রিপ্রেজেন্ট করি এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট। মাঝখানের এক্সপ্রেশনগুলো হচ্ছে অ্যান্ড। কিন্তু যদি আমরা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করি তখন আমরা এ কমপ্লিমেন্টের পরিবর্তে ইউজ করতেছি এ, একইভাবে বি এবং সি, এবং মাঝখানে আমরা ইউজ করছি অর অপারেশন। যেটা এখানে লক্ষণীয় যে আমরা ম্যাক্স টার্মে ব্যবহার করছি জিরোর পরিবর্তে জিরোর জন্য এ, এবং মিন টার্মে আমরা ব্যবহার করছি জিরোর জন্য এ কমপ্লিমেন্ট। এই জায়গাটাই হচ্ছে পার্থক্য, যে আমরা যদি কোনো ম্যাক্স টার্মে এ কে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা তার রিপ্রেজেন্টেশন যেখানে ভ্যালু 0 হবে সেখানে আমরা শুধু এ রিপ্রেজেন্ট করব, কিন্তু যেখানে ভ্যালু 1 হবে সেখানে আমরা রিপ্রেজেন্ট করব এ কমপ্লিমেন্ট। একইভাবে আমরা যদি মিন টার্ম রিপ্রেজেন্ট করতে চাই, মিন টার্মের ক্ষেত্রে জাস্ট এটার অপোজিট হবে। মিন টার্মের ক্ষেত্রে যদি আমরা এ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে যেখানে ভ্যালু 1 আছে সেখানে আমরা এ রিপ্রেজেন্ট করব, আর যেখানে ভ্যালু 0 আছে সেখানে আমরা রিপ্রেজেন্ট করব এ কমপ্লিমেন্ট। আপনারা এখানে আবার একটু লক্ষ্য করুন যে আমরা শেষ এক্সপ্রেশনটিতে 1 1 1 এর জন্য আমরা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করেছি এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, কিন্তু মিন টার্মে আমরা রিপ্রেজেন্ট করছি এ, বি এবং সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখব যে কিভাবে একটা সাম অফ প্রোডাক্টকে প্রোডাক্ট অফ সাম করা যায়, অথবা একটা প্রোডাক্ট অফ সামকে কিভাবে সাম অফ প্রোডাক্ট করা যায়। যে টার্মগুলোকে আমরা মিন টার্মে রিপ্রেজেন্ট করি সেগুলো হচ্ছে 1 এর জন্য, আর যে টার্মগুলোকে আমরা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করি সেগুলো হচ্ছে 0-র জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মিন টার্ম এবং ম্যাক্স টার্মের রিপ্রেজেন্টেশন বা কনভার্সনের কথা বলি, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট থেকে যদি প্রোডাক্ট অফ সামে কনভার্সনের কথা বলি, তাহলে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা সাম অফ প্রোডাক্টে রিপ্রেজেন্ট করি, সাম অফ প্রোডাক্টে সেই টার্মগুলো থাকবে যেখানে 1 আছে, আউটপুটে 1 পাওয়া যায়, এবং প্রোডাক্ট অফ সামে সেই টার্মগুলো থাকবে যেখানে আউটপুটে আমরা 0 পাচ্ছি। অর্থাৎ যে টার্মগুলো সাম অফ প্রোডাক্টে থাকবে সেই টার্মগুলো প্রোডাক্ট অফ সামে থাকবে না। যেমন একটি উদাহরণ দেখি, যে ক্যানোনিক্যাল সাম এবং ক্যানোনিক্যাল প্রোডাক্ট। ক্যানোনিক্যাল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টকে আমরা বলছি ক্যানোনিক্যাল সাম, এবং স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামকে আমরা বলছি ক্যানোনিক্যাল প্রোডাক্ট। এখন আপনারা একটু উদাহরণের মাধ্যমে লক্ষ্য করুন যে আমরা এখানে এ, বি, সি তিনটি ভেরিয়েবলের জন্য যে এক্সপ্রেশনটি দেখাচ্ছি, এখানে একটা সাম এক্সপ্রেশন আছে। সাম এক্সপ্রেশন দিয়ে মিন করে ক্যানোনিক্যাল সাম, এবং এখানে 0, 2, 3 এবং 5 এই এক্সপ্রেশনগুলোর পরিবর্তে আমরা রিপ্রেজেন্ট করব ক্যানোনিক্যাল সাম। কিভাবে? 0-র জন্য আমরা এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট ইউজ করছি, এবং 2 এর জন্য আমরা ইউজ করছি এ কমপ্লিমেন্ট, বি, সি। এইভাবে করে আমরা সবগুলো টার্মকে রিপ্রেজেন্ট করছি। ক্যানোনিক্যাল প্রোডাক্টে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে 1 নেই, ক্যানোনিক্যাল প্রোডাক্টে সেই 1 আসছে, এখানে 4 নেই, ক্যানোনিক্যাল প্রোডাক্টে আমরা 4কে রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ আমরা সাম অফ প্রোডাক্টে যে টার্মগুলো ছিল সেগুলো প্রোডাক্ট অফ সামে এখন আর দেখা যাচ্ছে না। তার মানে এই সাম অফ প্রোডাক্টের ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট অফ সাম হচ্ছে এই টার্মটুকু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে ট্রুথ টেবিলের মাধ্যমে এই সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সামকে রিপ্রেজেন্ট করা যায়। একটি ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ, বি, সি তিনটি ভেরিয়েবল রয়েছে এবং একটি আউটপুট এফ দেখানো হয়েছে। এখন এই এফ আউটপুটের যে টার্মগুলোতে 1 আছে, সাম অফ প্রোডাক্টে আমরা সেই টার্মগুলো রিপ্রেজেন্ট করব। যেমন এই টার্মটাতে 1 আছে, 1-এর পরিবর্তে আমরা এতে দেখতে পাচ্ছি 0, বিতে 1 এবং সিতে 1। এই টার্মটাকে যদি আমরা সাম অফ প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে টার্মটা হবে এর 0-র জন্যে এ কমপ্লিমেন্ট, বি 1-এর জন্যে বি এবং সি 1-এর জন্যে সি। একইভাবে আমরা যদি এই টার্মটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এ হচ্ছে 1, তাহলে এ, বি 0, বি কমপ্লিমেন্ট হবে, এবং সি হচ্ছে 0, তার জন্য সি কমপ্লিমেন্ট হবে। একইভাবে আমরা বাকি টার্ম দুটো রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইভাবে আমরা পুরো টার্মটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা রিপ্রেজেন্টেশনের আরেকটা ফর্ম আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মে আমরা এই যে সাম সিম্বল দিয়ে ভেরিয়েবল এ, বি, সি লিখলাম, এবং এই এক্সপ্রেশনটি 1-এর জন্য আমরা লিখছি 3, কারণ 0, 1, 1 এর ভ্যালু হচ্ছে 3। এই টার্মটির জন্য 1, 0, 0 এর ভ্যালু 4, এর জন্য এখানে আসছে 4। একইভাবে এটা 5 এবং এটা হচ্ছে 7। এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অফ সামকে ট্রুথ টেবিল থেকে তার এক্সপ্রেশনটা ডিরাইভ করা যায়।
আপনারা এখানে লক্ষ্য করছেন একটা উদাহরণের মাধ্যমে যে এখানে আমরা এ বি সি তিনটি ভেরিয়েবল নিয়েছি এবং তার আউটপুট হচ্ছে এফ। এই এফ আউটপুটের জন্য আমরা এখন এখানে কনসিডার করব শুধুমাত্র জিরোগুলোকে, 0 0 0 এবং এই জিরো। এই জিরোগুলোর জন্য আমরা পজ এক্সপ্রেশনে সেই এক্সপ্রেশনগুলো লিখব। যেমন আমরা এই জিরোর জন্য পাচ্ছি A0, B0 এবং C1। আমরা আগেই বলে এসেছি যে প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে এ যদি একটা এক্সপ্রেশন হয়, তার ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা রিপ্রেজেন্ট করব এ হিসেবে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা রিপ্রেজেন্ট করব এ কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে এই জিরোর জন্য এ যেহেতু 0 তাহলে আমরা রিপ্রেজেন্টেশনে আনবো এ, বি যেহেতু 0 তাহলে বিও রিপ্রেজেন্ট হবে এ হিসেবে, বি হিসেবে, এবং সি যেহেতু 1 সো আমরা সিকে ইউজ করব কমপ্লিমেন্ট হিসেবে। একইভাবে আমরা এই জিরোর জন্য যদি লিখি তাহলে হবে এ, বি কমপ্লিমেন্ট এবং সি। একইভাবে এটার জন্য আমরা পাচ্ছি এ, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট। এভাবে করে আমরা এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে পারি। এবং এটার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ফর্মে, ক্যানোনিক্যাল ফর্মে। ক্যানোনিক্যাল ফর্মে আমরা এখানে জাস্ট এই 0 তার ভ্যালু হচ্ছে 0 0 1 তাহলে 1, তারপরেটি হচ্ছে 2, তারপরেটি 3 এবং এটা হচ্ছে 5। এখন আমরা একটু দেখি যে কমপ্লিমেন্ট ফাংশন কিভাবে ইউজ করে আমরা একটা ভেরিয়েবলকে সিম্পলিফাই করতে পারি বা একটা এক্সপ্রেশনকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। যেমন আমরা এখানে যে টার্মটি ইউজ করেছি একটু লক্ষ্য করুন, জি ইকুয়াল টু এ বি সি। এখন এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কমপ্লিট কমপ্লিমেন্টের জন্য এ বি প্লাস সি, এই হোল কমপ্লিমেন্টটাকে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তার জন্য আমরা দুটো ভাগ করে নিলাম। বি এবং সিকে আমরা রিপ্রেজেন্ট করছি জেড হিসাবে। এখন বি এবং সি এর যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস জেড, এর জন্য আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট ইন্টু জেড কমপ্লিমেন্ট। এই এক্সপ্রেশনটির জেডের পরিবর্তে এখন যদি আমরা বি প্লাস সি রিপ্লেস করে দিই তাহলে এই বি প্লাস সি অংশটুকুর জন্য আবার যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্ট। এখন অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী আমরা এই ব্র্যাকেটগুলো রিপ্লেস করে এইভাবেও এই ফর্মেও আমরা লিখতে পারি। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে বারবার আমরা এইভাবে এরকম একটা বড় এক্সপ্রেশন থাকলে তার জন্য বারবার এরকম ডি মর্গানস ল অ্যাপ্লাই করে কমপ্লিমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হবে। তো এই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা অ্যান্ড অপারেশনগুলোকে রিপ্লেস করব অর অপারেশন দিয়ে এবং অর অপারেশনগুলোকে রিপ্লেস করব অ্যান্ড অপারেশন দিয়ে। আর যদি এ বা এ বি সি এগুলো ভেরিয়েবল নর্মাল ফর্মে থাকে তাহলে আমরা তাদেরকে কমপ্লিমেন্ট করব, আর যদি কমপ্লিমেন্টেড ফর্মে থাকে তাহলে আমরা তাদেরকে নর্মাল ফর্মে নিয়ে আসব। কমপ্লিমেন্টে আরেকটি এক্সাম্পল আমরা এখানে লক্ষ্য করি। যেমন আমরা এক্স কমপ্লিমেন্ট জেড প্লাস ওয়াই জেড। এখন এই পুরো অংশটিকে যদি হোল কমপ্লিমেন্ট করি তাহলে আমরা সরাসরি এখান থেকে এই এক্সপ্রেশনটি লিখে ফেলতে পারি। কিভাবে? এক্স কমপ্লিমেন্টের পরিবর্তে আমরা এক্স লিখব, জেডের পরিবর্তে আমরা লিখব কমপ্লিমেন্ট, মাঝখানে এক্সপ্রেশনটি ছিল অ্যান্ড, এখন সেটা হয়ে গেল অর। একইভাবে ওয়াই জেডের পরিবর্তে আমরা সরাসরি এটা লিখে দিতে পারি। তাহলে মাঝখানের যে ডি মর্গানস লটুকু দরকার ছিল সেটা আর এখানে প্রয়োজন হচ্ছে না। এখন আমরা এই টার্মটুকুকে আবার বলতে পারি প্রোডাক্ট অফ সাম, আর এই টার্মগুলো ছিল হচ্ছে সাম অফ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট অফ সাম থেকে আমরা যদি সাম অফ প্রোডাক্ট তৈরি করতে চাই তাহলে সরাসরি ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা প্রোডাক্ট অফ সাম থেকে সাম অফ প্রোডাক্ট পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি যে কিভাবে কনভার্সন করা যায় ক্যানোনিক্যাল ফর্মে। স্লাইডে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট এবং এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, এই যে তিনটি টার্ম রয়েছে এটা আমরা পাচ্ছি এই ট্রুথ টেবিল থেকে। ট্রুথ টেবিলে আপনারা যদি লক্ষ্য করেন পাবেন 0 1 1, এর জন্য আমরা লিখছি এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, এবং এই 1 1 0 এর জন্য আমরা লিখছি এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট, এবং 1 এর জন্য আমরা লিখছি এক্স ওয়াই এবং জেড। এই যে তিনটি টার্ম এটাকে আমরা বলতে পারি এই টার্মটা হচ্ছে 7, এই টার্মটা হচ্ছে 6 এবং এই টার্মটা হচ্ছে 3। এটাকে আমরা যদি ক্যানোনিক্যাল ফর্মে রিপ্রেজেন্ট করি আমরা ইউজ করছি M7, M6 এবং হচ্ছে M3। এখন M7টা আমরা এখানে লোয়ার কেসে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ সাম অফ প্রোডাক্টে আমাদের রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে লোয়ার কেসের M, আর প্রোডাক্ট অফ সামে আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ক্যাপিটাল M।
এখন যে টার্মগুলো এখানে আছে প্রোডাক্ট অফ সামে এই এক্সপ্রেশনের এই ট্রুথ টেবিলের জন্য সেই টার্মগুলো আর থাকবে না। যেমন আমাদের এখানে 0 নেই, 0টা এই প্রোডাক্ট অফ সামে চলে আসবে, 1 নেই, 1টাও প্রোডাক্ট অফ সামে আসবে। একইভাবে 2, 4, 5 এই টার্মগুলো যেহেতু সাম অফ প্রোডাক্টে নেই, তার ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট অফ সাম হচ্ছে এটা। এবং তার জন্য M0-র জন্য আমরা লিখতে পারি M0 মিনস এই 0টি, 0তে যদি আমরা প্রোডাক্ট অফ সামে এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে হবে x0, y0, z0। x0-র জন্যে আমরা লিখব x, y0-র জন্য y এবং z0-র জন্য z। একইভাবে যদি আমরা এই টার্মটি দেখি, এখানে লক্ষ্য করুন x1, y0 এবং z1। x1-এর জন্য আমরা লিখছি x কমপ্লিমেন্ট, y0-র জন্য আমরা লিখছি y এবং z1-এর জন্য আমরা লিখছি z কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের কনভার্সন। আমরা যে টার্মগুলোকে রিপ্রেজেন্ট করলাম বা যে টার্মগুলোকে রিপ্রেজেন্ট করেছি এখন পর্যন্ত, এই টার্মগুলোকে যদি আমরা সার্কিট ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? লজিক সার্কিটে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে অ্যান্ড টার্মগুলোর জন্য আমরা ইউজ করব অ্যান্ড গেট এবং অর টার্মগুলোর জন্য আমরা ইউজ করব অর গেট। আপনারা এখানে ডায়াগ্রামে লক্ষ্য করুন যে এইটা এক্সপ্রেশনে একটি অর গেট আছে এবং অর গেটের ইনপুট হিসেবে দুইটি অ্যান্ড গেট এবং একটি সিঙ্গেল ভেরিয়েবল আছে। তো যখন একটি এক্সপ্রেশনের শেষ গেটটি যদি অর গেট হয় তাহলে সেই এক্সপ্রেশনটার রিপ্রেজেন্টেশনকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন। আর যদি শেষ লজিক গেটটা যদি অ্যান্ড গেট হয় তাহলে আমরা সেটাকে বলছি প্রোডাক্ট অফ সাম রিপ্রেজেন্টেশন। অর্থাৎ প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের লাস্ট এক্সপ্রেশনটা হবে হচ্ছে একটা অর গেট এবং প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে লাস্ট এক্সপ্রেশনটা হবে হচ্ছে একটা অ্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে আর পাঠ থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং এই পাঠ সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের শিক্ষার্থীদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ ও আমার সাথে আছেন সারিয়া ইসলাম। আমরা দুজনেই স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাঠটি থেকে আলোচনা করব। আসুন শুরুতেই জেনে নেই আমরা আজকের পাঠে কোন কোন বিষয়গুলো জানব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব লুপ সম্পর্কে, হোয়াইল লুপ সম্পর্কে এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে। আসুন আমরা প্রথমেই জেনে নেই আসলে লুপটা কি। শিক্ষার্থী বন্ধুরা, একটু চিন্তা করুন, ধরুন আপনাকে একটি প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামটিতে উই লাভ বাংলাদেশ অর এনি সেন্টেন্স, একটা সেন্টেন্স আমাকে 5 বা 10 বার প্রিন্ট করতে হবে। খুবই সিম্পল। আমরা প্রথমে এভাবে সিম্পলি চিন্তা করতে পারি, আমাদের প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা 10টি স্টেটমেন্ট পরপর প্রিন্টএফে লিখে
আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করলেই উই লাভ বাংলাদেশ অর এনি স্টেটমেন্ট 10 বার প্রিন্ট হয়ে যাবে। কিন্তু সিচুয়েশনটা যদি এরকম হয় একটি স্টেটমেন্ট আমাকে 1000 বার বা 2000 বার প্রিন্ট করতে হবে, তাহলে কি আমি বারবার প্রিন্টে ফাংশন ব্যবহার করব? এটা অনেকটা টাইম কনজিউমিং। সো এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আমাদের লুপ একটি আছে। অর্থাৎ লুপ হচ্ছে একটি স্টেটমেন্ট অথবা একটা প্রোগ্রামের যে কোনো একটা পোর্শন আমরা বারবার এক্সিকিউট করতে পারি, এই হচ্ছে লুপ। এখন আমরা দেখি যে লুপের স্ট্রাকচারটা কী বা কী কী ধরনের লুপ আছে। আমরা শুরুতেই জানলাম, আজকের পাঠে আমরা লুপ সম্পর্কে জানবো কী কী লুপ আছে সেখানে। ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এবং লুপ হচ্ছে একটি স্টেটমেন্ট অথবা একটি প্রোগ্রামের একটি পোর্শন, অর্থাৎ একাধিক স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে। এখন আমরা দেখি হোয়াইল লুপ সম্পর্কে। হোয়াইল লুপ, the while statement in a specific time that code should be executed while a certain condition is true. The syntaxটা কি হচ্ছে? while, আমরা কম্পিউটারে দেখতেছি while test loop counter using condition, আমরা একটি কন্ডিশন ইউজ করে লুপ কাউন্টারটাকে টেস্ট করব। এর ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেব ডু দিস অ্যান্ড দিস। এখানে আমরা ডু দিস মানে এক একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এর পরবর্তীতে কি হবে? ইনক্রিমেন্ট লুপ কাউন্টার, যে লুপ কাউন্টারটা আমরা যে ইনিশিয়ালাইজ করব সেই লুপ কাউন্টারটা ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয়ে সে আবার চেক করবে, চেক করে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই লুপটা আবার এক্সিকিউট হবে। এটা এখানে বলা হয়েছে যে কোন কন্ডিশন ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট হ্যাজ এ ট্রু অর ফলস ভ্যালু। আমরা যে কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটা হয় তার ভ্যালু থাকবে ট্রু অর ফলস। দ্য স্টেটমেন্ট ইজ দ্য স্টেটমেন্ট টু বি রিপিটেড এক্সিকিউটেড হোয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমার যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এই হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটাকে আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখি। যেমন স্টার্ট হলো প্রোগ্রামটা, এরপরে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ করার পরে কি হচ্ছে? এটা ভ্যালুটাকে টেস্ট করতেছে। ভ্যালুটা টেস্ট করে যদি এর ভ্যালু ট্রু হয় তাহলে আমাদের যে বডি অফ দ্য লুপ, অর্থাৎ যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে আমার যে লুপ কাউন্টার আছে সেই লুপ কাউন্টারটা কী করবে? এটা ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করার পরে এটা আবার সে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশন চেক করবে, চেক করে যদি ট্রু হয় তাহলে আবার এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপ থেকে এক্সিট হয়ে সেটা স্টপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা হোয়াইল লুপের ফ্লো চার্ট। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি এক্সাম্পল দেখি হোয়াইল লুপের। যেমন এরকম একটা প্রোগ্রাম আসতে পারে, যেটা আমাদের সিচুয়েশন হতে পারে যে আমি 10 to 15 এরকম একটি নাম্বার, অর্থাৎ নাম্বারের রেঞ্জটা হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত আমি একটা লুপের মাধ্যমে এটা প্রিন্ট করব। আমরা শুরুতেই লিখতে হয় প্রোগ্রামের ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, আমরা সকলেই পরিচিত এর সাথে। এরপরে ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব। ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম। এখানে আমরা ভ্যারিয়েবল নেম কীভাবে ডিফাইন করতে হয় সেটাও জানি। এটা অ্যানি নেম হতে পারে, আমরা এখানে এ হিসেবে ডিক্লেয়ার করেছি। এ হচ্ছে একটি ভ্যারিয়েবল নেম এবং এই এ ভ্যারিয়েবলের ভিতরে আমরা 10 ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। যেহেতু আমি প্রোগ্রামটা আমরা শুরু করব 10 থেকে, এর জন্য আমি ইনিশিয়াল ভ্যালু 10 অ্যাসাইন করে নিলাম। এর পরবর্তীতে আমি হোয়াইল একটি কিওয়ার্ড, আমরা জানি যে সিতে 32টি কিওয়ার্ড আছে, হোয়াইল তার মধ্যে একটি, হোয়াইল কিওয়ার্ডটা ইউজ করলাম। এরপর আমি কন্ডিশনটা দিচ্ছি আমার কন্ডিশন কি 15 পর্যন্ত আমি প্রিন্ট করব। এখানে আমি একটি অপারেটর ইউজ করতেছি লেস দ্যান 16 মানে 15 পর্যন্ত এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করতেছি? আবার ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের ভিতরে প্রিন্টএফ ফাংশন, আমরা জানি প্রিন্টএফের ফাংশন কাজ হচ্ছে ডাটা প্রিন্ট করার জন্য। ভ্যালু অফ এই টেক্সটটা আমাদের দেখা যাবে, ডিসপ্লে করবে। এরপরে যেহেতু আমাদের যে 10, 11, 12 এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, আমরা পার্সেন্টেজ অফ ইন্টিজার টাইপ ডাটা প্রিন্ট করার জন্য আমাদের %d ইউজ করতে হয়। এবং পর্যায়ক্রমে লাইনগুলো একটা করে লাইন ব্রেক করার জন্য আমাদের 10 এর পরে 11
নিউ লাইনে যাওয়ার জন্য আমরা পার্সেন্টেজ অফ এন ব্যবহার স্ল্যাশ অফ এন ব্যবহার করি, আমরা সেটা সবাই জানি। এরপর আমি যে এর ভ্যালু প্রিন্ট হবে, যে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হবে সেই ভ্যারিয়েবলটা আমরা কমা দিয়ে লিখতেছি আর কি। এরপর আমি স্টেটমেন্টটা শেষে আমরা একটা সেমিকোলন ইউজ করতেছি। এখন কি হচ্ছে, প্রিন্টএফ আমার ফার্স্ট ভ্যালু 10, প্রিন্টএফ হোয়াইল চেক করতেছে এ লেস দ্যান 16, আমার এর ইনিশিয়াল ভ্যালু 10, সো 10 লেস দ্যান 16, তাহলে আমার ভ্যালু এ প্রিন্ট হচ্ছে 10। এর পরবর্তী স্টেটমেন্ট এসে কি হচ্ছে, এর ভ্যালু প্লাস প্লাস অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর, যেটা আমরা অপারেটরে পড়েছি। এখানে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এর ভ্যালু চেঞ্জ হয়ে কি হচ্ছে, এর ভ্যালু এখন 10-এর পরবর্তী 1 ইনক্রিমেন্ট হয়ে 10 এখন 11 হয়ে যাচ্ছে। আমরা আগেই জানি যে ভ্যারিয়েবলের ভ্যালুটা সবসময় এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালুটা এখন আগে ছিল 10, এখন এর ভ্যালু হচ্ছে 11। এখন আমার হোয়াইল লুপে আসলো, আবার হোয়াইল লুপে এসে কি হচ্ছে, এ ভ্যালু এখন 11 লেস দ্যান 16, আমার কন্ডিশন ট্রু, তাহলে কি হচ্ছে, আবার প্রিন্টএফ হচ্ছে, প্রিন্টএফ হয়ে আমার এর ভ্যালু 11 প্রিন্ট হচ্ছে। পরবর্তীতে আবার কি হচ্ছে, এর ভ্যালু আবার এখন 1 ইনক্রিমেন্ট হচ্ছে, 1 ইনক্রিমেন্ট হয়ে কি হচ্ছে, এর ভ্যালু এখন 12 হচ্ছে। ফাইন, এর ভ্যালু এখন 12, এখন হোয়াইল এ ইকুয়াল টু আমার কত, এর ভ্যালু হচ্ছে 12 16 এর চেয়ে ছোট, তাহলে কি হচ্ছে, আমার আবার 12 প্রিন্ট হচ্ছে। একইভাবে আবার 12 ইনক্রিমেন্ট হচ্ছে, এক ইনক্রিমেন্ট হচ্ছে 13, ফাইন, হোয়াইল এ ইকুয়াল টু এখন 13 লেস দ্যান 16, তাহলে আমার 13 প্রিন্ট হচ্ছে। আবার 13-এর ভ্যালু চেঞ্জ হয়ে ইনক্রিমেন্ট হচ্ছে 14ও আমাদের 16-এর চেয়ে ছোটো, তাহলে আবার 14 প্রিন্ট হচ্ছে। পরবর্তীতে আবার 14 ইনক্রিমেন্ট হয়ে 15 হচ্ছে, 15 হলে এর ভ্যালু 15 লেস দ্যান 16, তাহলে আমার 15 পর্যন্ত এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। এখন কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 16 হচ্ছে, 16 হোয়াইলে আমার কি হচ্ছে, এ এখন 16 লেস দ্যান ইকুয়াল টু 16, কন্ডিশনটা আমার ফলস হচ্ছে। সো আমার এখন লুপটার এক্সিকিউট করবে না, লুপটা তার কী হবে, সে এক্সিট হয়ে বের হয়ে যাবে। অর্থাৎ কি দেখলাম আমরা হোয়াইল লুপে, হোয়াইল লুপটা হচ্ছে একটা স্টেটমেন্ট অথবা একটা পোর্শন অফ স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হয়। কন্ডিশনটা ফলস হলেই আমাদের স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট না হয়ে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। সেটাই আমরা এই প্রোগ্রাম থেকেও লক্ষ্য করলাম যে যতক্ষণ এর ভ্যালু 10 to 15, অর্থাৎ আমার কন্ডিশন যেহেতু লেস দ্যান 16, যতক্ষণ পর্যন্ত 16-এর চেয়ে কম থাকতেছে ততক্ষণ পর্যন্ত এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। যেই এর ভ্যালু চেঞ্জ হয়ে 16 হয়ে যাচ্ছে, যেহেতু 16 ইজ নট লেস দ্যান 16 আর 16-এর ভ্যালু সমান, সেই কারণে আর আমার 16 প্রিন্ট হচ্ছে না, প্রোগ্রাম থেকে এক্সিকিউট হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের পরবর্তী অংশটুকু আপনাদের সামনে শারিয়া ইসলাম উপস্থাপন করবেন। আমি শারিয়া ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী অংশটুকু বলার জন্য। ধন্যবাদ মোহাম্মদ মামুন রশিদ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনার পার্টি এনজয় করছেন। লুপ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এখন আমরা লুপের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে ভাইল লুপটা কিভাবে কাজ করে, অলরেডি আপনারা একটু জেনেছেন। তো এই ভাইল লুপের পরবর্তী অংশটুকু আমরা এখন দেখছি। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা আরও ডিটেলসভাবে বোঝার চেষ্টা করছি। তো আমরা একটু লক্ষ্য করি এই প্রোগ্রামটির দিকে। এই প্রোগ্রামটিতে মেইন ফাংশনের ভিতরে pn কাউন্ট নামে ইন্টিজার টাইপের 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, rsI নামে আরও 2টি ফ্লোট টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এবং আমাদের এখানে লুপ কাউন্টারের ভ্যারিয়েবল হচ্ছে কাউন্ট ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমি কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমরা ভাইল লুপের ভিতরে কন্ডিশন সেট করলাম কাউন্ট ইকুয়াল টু লেস ইকুয়াল টু 3। দ্যাট মিনস কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু 3-এর সমান অথবা 3-এর চেয়ে ছোট হবে। তাহলে যেহেতু কাউন্টের ভ্যালু প্রথমে 1 আছে, তাহলে আমার কন্ডিশন ট্রু হচ্ছে। দ্যাট মিনস আমি ভাইল লুপের বডিতে ঢুকছি। ভাইল লুপের বডিতে ঢুকে ইউজারের কাছ থেকে pn এবং r এর মানটা চাওয়া হয়েছে। যখন ইউজার এটা ইনপুট দিল, স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আমি এটা রিসিভ করলাম এবং pn এবং r নামে যে 3টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেই 3টি ভ্যারিয়েবল এটাকে অ্যাসাইন করে দিলাম। এরপর এসআই ক্যালকুলেট করছি। এসআই ক্যালকুলেট একটা সিম্পল ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে pn এবং rকে গুণ করা হয়েছে এবং 100 দিয়ে সেটা ভাগ করা হয়েছে। তো ভাগ করার পর যে রেজাল্টটা আমি পেলাম সেটা এখানে এসআই আমি অ্যাসাইন করলাম এবং এই প্রিন্টএফের মাধ্যমে আমি এসআইকে আউটপুটে শো করছি।
লাস্টে আমরা আবার কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি। আমরা অলরেডি ভাইল লুপের সিনট্যাক্সে জেনেছি যে লাস্টে এসে আমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। তো কাউন্টের ভ্যালু তাহলে 1 ছিল, বেড়ে এখন 2 হলো। আমরা আবার লুপ এখানে ফেরত আসলাম, লুপে এসে দেখছি যে আমাদের 2 হলেও আমাদের কন্ডিশন ট্রু হচ্ছে। তাহলে আমরা আবার লুপের বডিতে যাব, বডি এক্সিকিউট করবে, করার পর আবার কাউন্টের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, বেড়ে এখন তাহলে 2 থেকে 3 হলো। 3 হওয়ার পরও আমরা দেখছি যে কাউন্টের ভ্যালু 3 হওয়ার পরও দেখছি যে আমাদের কন্ডিশনটা ট্রু হচ্ছে। দ্যাট মিনস আবারও আমরা ভাইল লুপের বডিতে ঢুকছি, ঢুকার পরে এই 4টা লাইন এক্সিকিউট হওয়ার পর কাউন্টের ভ্যালু 1 বেড়ে তাহলে এখন হচ্ছে 4 হলে এখন আমরা দেখছি কন্ডিশন আর ট্রু হচ্ছে না। দ্যাট মিনস এখন আর লুপে ঢুকবে না, লুপে না ঢুকে লুপের থেকে বার হয়ে চলে আসবে। তাহলে বার হয়ে কোথায় আসবে? আমরা দেখতে পাচ্ছি এখানে লুপের বডি হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত। তো আমরা এই ব্র্যাকেটের বাইরে চলে আসছি। এখানে যেহেতু আর কোনো স্টেটমেন্ট নাই সেহেতু আমার প্রোগ্রামটা এখন টার্মিনেট করবে। যদি এখানে আরও কোনো স্টেটমেন্ট থাকতো তাহলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা ভাইল লুপে আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো ভাইল লুপকে আরও ডিটেলস জানার জন্য আমরা এখানে আরও একটি এক্সাম্পল নিয়ে সাহায্যে আরও বেশি ডিটেলস জানার চেষ্টা করব। এই প্রোগ্রামটিতে আমরা যেটা করেছি 1 থেকে 30 পর্যন্ত যতগুলো বেজোড় সংখ্যা আছে সেগুলোকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। দ্যাট মিনস অড নাম্বারগুলো আমরা প্রিন্ট করব, দেয়ার রেঞ্জ হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানেও আমরা একটি ভাইল লুপের হেল্প নিয়েছি। তো আসুন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রোগ্রামটার দিকে একটু লক্ষ্য করি। মেইন ফাংশনের ভিতরে ইন্ট a = 1, তাহলে এ ভ্যারিয়েবলের ভ্যালু আমি এখানে 1 অ্যাসাইন করছি। করার পরে এখানে বলা হচ্ছে যে অড নাম্বার টিল 30 আর, দ্যাট মিনস এখন আমি হচ্ছে প্রিন্ট করব হচ্ছে 30-এর মধ্যে। এখানে একটা আউটপুটে জাস্ট একটা লাইন শো করা হলো যে অড নাম্বার টিল 30 আর, মানে এখন ওই 30-এর মধ্যে যতগুলো অড নাম্বার আসবে সেগুলোকে প্রিন্ট করব। এখন কন্ডিশন দেওয়া হচ্ছে while a less than 30, তো এর ভ্যালু আমি অলরেডি এখানে 1 অ্যাসাইন করে দিয়েছি। দ্যাট মিনস 1 is less than 30, আমার কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে আমি এর বডিতে ঢুকছি, ঢুকে আমি এর ভ্যালুটা প্রিন্ট করলাম। তো 1-এর পরে আমরা জানি আমাদের পরবর্তী অড নাম্বার হচ্ছে 3। দ্যাট মিনস আমি যদি 1-এর সাথে 2 যোগ করি তাহলে আমি 3 পাচ্ছি। তাহলে 2 করে যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে আমরা প্রত্যেকটা অড নাম্বার এখানে পেয়ে যাব। সেহেতু এখানে ইনক্রিমেন্ট হয়েছে। একটু আগে আমরা যে প্রোগ্রামগুলো দেখেছি সেখানে আমরা দেখেছি ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, কিন্তু এখানে আমি চাইলে 1-এর বেশি নাম্বার দিয়েও ইনক্রিমেন্ট করতে পারি। সেই কাজটি এখানে করা হয়েছে, এখানে 2 ইনক্রিমেন্ট করা হয়েছে। তাহলে এখানে আমরা ইনক্রিমেন্ট করছি 2, তাহলে a + 2, দ্যাট মিনস 2 করে প্লাস হবে। তাহলে 1 ভ্যালু ছিল 1, এর ভ্যালু ছিল 1, এখন বেড়ে হচ্ছে 2 যোগ করার ফলে এখন বেড়ে হচ্ছে 3। তাহলে 3 হলো। 3 হওয়ার পর আমরা আবার ভাইল লুপে যাচ্ছি, গিয়ে দেখছি এখানে কন্ডিশন বলা হচ্ছে a less than 30, দ্যাট মিনস 3 less than 30, কন্ডিশন ট্রু হচ্ছে। আবার সে ওই লাইনটা প্রিন্ট করবে। এইভাবে করে সে 2 করে বাড়াতে বাড়াতে যত 30-র নিচে পর্যন্ত যতগুলো নাম্বার পাবে সবগুলোকে সে প্রিন্ট করবে। দ্যাট মিনস আমার লাস্ট নাম্বার যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 29। আমাদের 30 একটা ইভেন নাম্বার, তাহলে লাস্ট অড নাম্বার হচ্ছে আমার 30। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রোগ্রামটির সাহায্যে আমরা ভাইল লুপ সম্পর্কে আরও বেশি ডিটেলস জানতে পারছি। এখন আমরা আসবো হচ্ছে ডু ভাইল লুপ সম্পর্কে। ডু ভাইল লুপ এবং ভাইল লুপের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ভাইল লুপে যেই কাজটা হচ্ছে আগে মিনস কন্ডিশন ট্রু হলে আমার বডি এক্সিকিউট হবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার বডির ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেটা এক্সিকিউট হবে না। ডু ভাইল লুপ এর অপোজিট, এখানে আগে বডিটা এক্সিকিউট হবে তারপর কন্ডিশন চেক করে দেখবে যে কন্ডিশনটা ট্রু কিনা। দ্যাট মিনস মিনিমাম একবার আমার বডিটা এক্সিকিউট হচ্ছে, আর তারপরে আমি যদি কন্ডিশন ফলস হয় পরবর্তীতে আর সেটা এক্সিকিউট হবে না। তাহলে আমরা দেখি এখন যে ডু ভাইল লুপের সিনট্যাক্সটা কীরকম। এখানে আমরা দেখছি ডু ভাইল লুপের সিনট্যাক্সটা অনেকটা এরকম। ডু এর ভিতরে, ডু এর বডির ভিতরে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, যেমন এখানে বলা হচ্ছে দিস অ্যান্ড দিস, দ্যাট মিনস এখানে আমাদের কিছু স্টেটমেন্ট থাকবে। ডু এর যখন বডিটা কমপ্লিট হবে তখন আমার হচ্ছে এখানে ভাইল বলা হচ্ছে দিস ইজ কন্ডিশন, দ্যাট দিস কন্ডিশন ইজ ট্রু, দ্যাট মিনস ভাইলের কন্ডিশনটা আমরা এখানে লিখব। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা আবার এখানে যাব, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমরা আবার আর যাব না। তাহলে আমাদের কি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম একবার এই কন্ডিশন এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হওয়ার পরে আমি এখানে কন্ডিশনটা চেক করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু ডু ভাইল লুপের ফ্লো চার্টের দিকে লক্ষ্য করি। ডু ভাইল লুপের ফ্লো চার্ট অনেকটা এরকম। প্রথমে স্টার্ট হওয়ার পরে ইনিশিয়াল ভ্যালু দেওয়া হচ্ছে, তারপর বডি অফ দ্য লুপ কাজ করবে, বডি অফ দ্য লুপের পরে ইনক্রিমেন্ট হচ্ছে। হওয়ার পর যদি আমি টেস্ট করে দেখব যে আমার কন্ডিশনটা ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে এখান থেকে আমি আবার বডি অফ দ্য লুপে ঢুকবো, আর যদি ফলস হয় তাহলে ওখানেই আমাদের লুপটা থেমে যাচ্ছে। তাহলে ভাইল লুপ আর ডু ভাইল লুপের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে
ভাইল লুপে আমরা আগে কন্ডিশন চেক করে পরে কাজ করি, আর ডু ভাইল লুপে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে আমরা কাজ করব তারপর কন্ডিশন চেক করব। তাহলে আমরা এখন একটা ডু ভাইল লুপের এক্সাম্পল দেখি যাতে আমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়। এখানে আমরা ডু ভাইল লুপের একটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে i ইকুয়াল টু 0, দ্যাট মিনস i এর ভ্যালু ইনিশিয়ালি 0 দেওয়া হয়েছে। তারপর বলছে ডু প্রিন্টএফ এর ভিতরে লিখেছি উই লাভ বাংলাদেশ, দ্যাট মিনস আমার লাইনটা একবার প্রিন্ট হচ্ছে, উই লাভ বাংলাদেশ লাইনটা আমার আউটপুটে শো হচ্ছে। এরপরে আমরা করেছি কি i এর ভ্যালু 1 বাড়ানো হয়েছে, তাহলে i এর ভ্যালু প্রথমে ছিল 0, তারপর 1 বেড়ে হলো তাহলে 1, 0 প্লাস 1 1 হলো। এরপর আমরা কন্ডিশন চেক করে দেখছি 1 ইজ লেস দেন 10, তাহলে আমার কন্ডিশন যেহেতু ট্রু হচ্ছে তাহলে আমি আবার ওই লুপের বডিতে ঢুকছি, ঢুকে আমি উই লাভ বাংলাদেশ আবার প্রিন্ট করছি। এভাবে তাহলে আমার কত পর্যন্ত প্রিন্ট হবে? 9 পর্যন্ত। যেহেতু এখানে লেস দেন 10 বলা হচ্ছে, দ্যাট মিনস 9 লেস দেন 10 যখন আসবে তখন আমার কন্ডিশন ট্রু হচ্ছে, তখন আমি আবার এই লুপের বডিতে ঢুকে উই লাভ বাংলাদেশ প্রিন্ট করব। যেহেতু এখানে আমি দেখছি i এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং কন্ডিশনে বলা হচ্ছে i লেস দেন 10, দ্যাট মিনস 0 to 9 এইবার 10 বার আমার উই লাভ বাংলাদেশ প্রিন্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু ডু ভাইল লুপে একবার এক্সট্রা কন্ডিশন চেক করার আগে একবার আমার স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, তাহলে এখানে আমার যেখানে দেখা যাচ্ছে 10 বার হওয়ার কথা সেখানে আমার 11 বার উই লাভ বাংলাদেশটা প্রিন্ট আউট হচ্ছে, দ্যাট মিনস আমার আউটপুটে উই লাভ বাংলাদেশ 10 বার দেখছি। তো ডু ভাইল লুপে এটা একটা ড্রব্যাক যে আমার এখানে যেহেতু কন্ডিশনটা পরবর্তীতে ফলস হয়ে গেলেও তার আগে একবার এক্সিকিউট হয়ে যাচ্ছে, এটা একটা ডু ভাইল লুপের ড্রব্যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে তাহলে আমাদের ভাইল লুপ এবং ডু ভাইল লুপ সম্পর্কে জানতে পারলাম। তো আমরা এখন জানবো হচ্ছে ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে। ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানার আগে আমরা বলি, যদি কখনো এমন কন্ডিশন তৈরি হয় যে আমরা লুপের ভিতরে কাজ করা অবস্থায় আমার লুপ থেকে বার হয়ে আসার প্রয়োজন হয়, তখন আমরা কি করব? দ্যাট মিনস লুপের ভিতরে যদি আমার 10টা লাইন থাকে বা 10টা স্টেটমেন্ট থাকে, 5টা স্টেটমেন্ট এক্সিকিউট করার পর আমি আর বাকি 5টা এক্সিকিউট করতে চাচ্ছি না, আমার এমন কন্ডিশন তৈরি হয়েছে যে আমি এখন লুপ থেকে বার হয়ে চলে আসবো, লুপটাকে এখন আমার থামাই দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আমি কি করব? তখন একটা কিওয়ার্ড আছে ব্রেক, ব্রেক কিওয়ার্ডটা আমরা ইউজ করব। ব্রেক কিওয়ার্ডটা তাহলে কি করে? ব্রেক কিওয়ার্ডটা হচ্ছে আমার লুপটাকে ওখানেই থামাই দেয়, থামাই দিয়ে আমি ওই লুপ থেকে বার হয়ে চলে আসে। তাহলে ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে আমি লুপের যে এক্সিকিউশন চলছিল সেটাকে থামাই দিয়ে লুপ থেকে বার হয়ে আসতে পারবো। তাহলে এখন আমরা দেখি যে ব্রেক কিওয়ার্ডটা আসলে কিভাবে কাজ করে, একটা এক্সাম্পলের সাহায্যে দেখলে আমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে যেটা বলা হয়েছে যে আমি একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটাকে আমি ডিটারমাইন করব। তো আমরা জানি প্রাইম নাম্বার হলো সেই নাম্বারগুলো যেই নাম্বারগুলো শুধুমাত্র 1 এবং সেই নাম্বার দ্বারাই কমপ্লিটলি ভাগ করা পসিবল হয়, আর যেই নাম্বারগুলো ভাগ করা পসিবল হবে না সেগুলো প্রাইম নাম্বার না। যেমন হচ্ছে 3 একটা প্রাইম নাম্বার, 3কে আমি শুধুমাত্র 1 এবং 3 দ্বারাই ভাগ করা যাবে, আর কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে না, তাহলে এই নাম্বারগুলোকে আমি প্রাইম নাম্বার বলছি। এবং আমরা জানি সর্বনিম্ন প্রাইম নাম্বার হচ্ছে 2, এক প্রাইম নাম্বার না, একটা আইডিয়াল নাম্বার। আমাদের লোয়েস্ট যে প্রাইম নাম্বারটা সেটা হচ্ছে আমাদের 2। তাহলে আমি একটা নাম্বার প্রাইম নাকি ডিটারমাইন করার জন্য আমরা কি করতে পারি? এখানে লজিকটা কি হতে পারে? লজিকটা হতে পারে, সাপোজ আমি চেক করে দেখতে চাচ্ছি যে 5 একটা প্রাইম নাম্বার কিনা, তাহলে আমি 2 থেকে এটা ভাগ করা শুরু করব, 5 পর্যন্ত ভাগ করব। কিন্তু 5 পর্যন্ত ভাগ করার প্রয়োজন নাই, কারণ 5 দিয়ে ভাগ করলে 5কে এটা অবশ্যই ভাগশেষ 0 আসবে, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে 2 থেকে ভাগ করা শুরু করব, 5-এর 1 কম পর্যন্ত আমি ভাগ করে চেক করব। দ্যাট মিনস নাম্বারটা যদি n হয় তাহলে আমি 2 থেকে ভাগ করা শুরু করব, n-1 পর্যন্ত আমি ভাগ করে দেখব যে কোনোটাতেই যদি ভাগশেষ 0 চলে আসে তাহলে আমি বলতে পারবো সেই নাম্বারটা প্রাইম না, আর যদি কোনোটাতেই ভাগশেষ 0 না আসে তাহলে আমার বলতে পারবো এই নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি যে প্রাইম নাম্বার ক্যালকুলেশনের জন্য প্রোগ্রামটিতে কি করা হয়েছে। তাহলে আমরা প্রোগ্রামটিতে একটু লক্ষ্য করি। এখানে মেইন ফাংশনের ভিতরে ইন্ট নাম আই এই দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, এবং এখন ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার ইনপুট চাচ্ছি। ইউজার একটা নাম্বার ইনপুট দিলে সেটা নাম ভ্যারিয়েবলের মধ্যে আমি নাম ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। তারপর আমি আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করছি হচ্ছে 2 দিয়ে। এখানে এই প্রোগ্রামটিতে আমরা একটা ভাইল লুপের সাহায্যে প্রোগ্রামটা করেছি। যেহেতু আমি 2 থেকে চেক করা শুরু করব সেহেতু আমি আয়ের ভ্যালু এখানে 2 দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে ভাইল আই লেস ইকুয়াল টু নাম মাইনাস 1, যেহেতু আমরা বললাম নাম্বারটা যেটা নিচ্ছি তার 1 কম পর্যন্ত আমি ভাগ দিয়ে চেক করে দেখব, সেহেতু এখান থেকে নাম্বারটা থেকে 1 মাইনাস করা হয়েছে।
তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে আই কোন পর্যন্ত যাবে, আই হচ্ছে নাম্বারটার 1 কম পর্যন্ত যাবে। তাহলে আমি যদি এখানে ইউজার যদি নাম্বারটা 5 নিয়ে থাকে তাহলে এখানে কোন পর্যন্ত যাবে, তাহলে 5 - 1 দ্যাট মিনস সে 4 পর্যন্ত চেক করবে, 2 থেকে 4 পর্যন্ত ভাগ করে দেখবে। তাহলে যেহেতু এখানে আই এর ভ্যালু 2, তাহলে 2 ইজ লেস দেন 4, লেস ইকুয়াল টু 4, তাহলে আমার কন্ডিশন ট্রু হচ্ছে। এখন আমি ভাইলের বডিতে ঢুকছি, ভাইলের বডিতে ঢুকে আমি এখানে আরেকটা কন্ডিশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইফ নাম্বার মডুলাস আই ইকুয়াল টু 0। আমরা অলরেডি এই অপারেটরটার সাথে পরিচিত, এটা হচ্ছে একটা মডুলাস অপারেটর, যেটা কি করে সেটা হচ্ছে আমাকে রিমাইন্ডারটা ব্যাক করে। তাহলে এখানে আমার নাম্বারটা আছে হচ্ছে 5 আর আয়ের ভ্যালু এখন 2, তাহলে যদি 5কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ 0 আসে? না, ভাগশেষ 0 আসে না, তখন আমার ভাগশেষ থাকছে হচ্ছে 1। তাহলে আমার এই কন্ডিশনটা ট্রু হলো না। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হলো না সেহেতু আমি এর বডিতে আর ঢুকবো না। তখন কোথায় চলে আসবে? তখন এখানে এসে আমার হচ্ছে আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট এখন হলো 3 দিয়ে, যদি 3ও আমার কন্ডিশন ফুলফিল করছে তাহলে আমি আবার ঢুকছি, ঢুকার পর এখানে আবার আমি 5কে 3 দিয়ে ভাগ করব, 5কে যদি 3 দিয়ে ভাগ করি এখনও আমার ভাগশেষ 0 আসছে না, তাহলে আবার ইফের বডিতে ঢুকবে না, আবার বেড়ে হয়ে গেল 4 হচ্ছে, তাহলে 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ 0 আসছে না, মানে আমার একটা রিমাইন্ডার থেকে যাচ্ছে, যার ফলে ইফের বডিতে সে আর ঢুকছে না। তারপরে আয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট করে 5 হয়ে গেল। এখন আমি দেখছি যে যেহেতু 5 হয়ে গেছে সেহেতু আমার ভাইলের এখানে কন্ডিশনটা ট্রু হচ্ছে না, 5 4-এর চেয়ে ছোটো না, 4-এর সমানও না, তাহলে সে এখন আর ভাইলের বডিতেই ঢুকবে না, ভাইল থেকে বার হয়ে চলে আসলো। বার হয়ে এসে কি দেখলো, এখন আয়ের ভ্যালু বেড়ে 5 হয়েছে, এই নাম্বারটা আমি ইনপুট নিয়েছিলাম সেটাও ছিল 5, তাহলে এই দুইটা ইকুয়াল হয়ে গেল, তাহলে সেখানে প্রিন্ট করলো হচ্ছে প্রাইম নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রাইম নাম্বার পেয়ে গিয়েছি, কিন্তু আমরা ব্রেক যে কিওয়ার্ডটা আমাদের কাজ সেটা সম্পর্কে আমরা এখনো আসি না এখানে। তাহলে আমরা এখন আরেকটা নাম্বার নিয়ে আমরা প্রোগ্রামটা আবার একটু লক্ষ্য করি। সাপোজ এখানে ইউজার ইনপুট প্রাইম নাম্বার না, একটা নন প্রাইম নাম্বার নিয়েছিল। সাপোজ এখানে সে ইনপুট নিয়েছিল 4, যদি 4 হয় তাহলে আমার এখানে আমি কত পর্যন্ত চেক করব, তাহলে আমি নাম্বার -1 দ্যাট মিনস 3 পর্যন্ত চেক করব। তাহলে আমি দেখি এখন প্রোগ্রামটি আমরা আবার লক্ষ্য করি, আয়ের ভ্যালু 2 আছে, তাহলে আই 2 নাম্বার -1, 4 - 1 মানে 3, তাহলে আমার এখানে কন্ডিশন ট্রু হচ্ছে। Dear learners, welcome you all to our program of Bangladesh Open University. Today we will discuss from Bachelor of Business Studies program. So please take your Business English course book. Today our topic is Lesson 17 and the title is Transformation of Sentences. আজ আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর মহিতুল আলম। Thank you, Ridita. Welcome, sir. For introducing me to this group of learners of Open University. Now, dear learners, today, as Ridita has said, our topic is on transformation of sentence. Now, let us try to understand what this word transformation means. Transformation in Bangla means poriborton. Ek obostha theke arek obosthay poriborton. But the meaning of the sentence should remain the same. Let me take the cow for an example. You see, the cow stands, the cow grazes, the cow sits, and the cow also lies down. So the position is changing, but the cow remains the cow. It doesn't become a horse. ঠিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা এরকম বুঝবো যে স্ট্রাকচারগুলো বদলাবে কিন্তু মিনিং বদলাবে না, ঠিক আছে? তা আমরা দেখি এটা কিভাবে কাজ করে। সাধারণত আমরা সেন্টেন্স কয় প্রকার আমরা জানি, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি আছে, তারপরে সেন্টেন্সের আবার 3টা ভাগ আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আছে, আবার ডিগ্রিতে বললে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আছে, আবার ভয়েস যখন চেঞ্জ করি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা স্ট্রাকচার উই ক্যান চেঞ্জ। Let us begin with affirmative sentences and how they can be transformed into negative sentences. আমরা affirmative সাধারণত কি করি,
যে একটা স্টেটমেন্ট দিই যেটা নাকি নিশ্চিত। যেমন আমরা বলতে পারি অনলি রহিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এটা আমি একটা স্টেটমেন্ট দিলাম যেখানে আমি একটা ট্রুথকে কনফার্ম করলাম যে রহিম মাত্র ওখানে ছিল। তো এটাকে যদি আমি নেগেটিভে নিয়ে যাই তখন কি হবে? তখন দেখছি অনলির জায়গায় আমি নান বাট ব্যবহার করতে পারি, যেমন নান বাট রহিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ঠিক যদি বলি অনলি রিতা ক্যান ডু ইট, তখন আমরা বলবো নান বাট রিতা ক্যান ডু ইট। এটা আরও অনেক বলার কায়দা আছে, তবে সিম্পলের মধ্যে এগুলি ঠিক আছে। আচ্ছা, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটা মাস্ট এসছে। মাস্টকে আমরা দুইভাবে বলতে পারি। মাস্টকে যদি আমরা ট্রান্সফর্ম করতে চাই, মাস্ট ইজ এ মডাল ভার্ব হুইচ মিনস 100% ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দ্য থিং। যখন টিচার বলে যে ইউ মাস্ট ডু দিস হোমওয়ার্ক, তার মানে সেখানে কোনো স্কিপ নাই, এটা করতেই হবে। কিন্তু টিচার যদি বলে যে ইউ শুড ডু দ্য হোমওয়ার্ক, সেটা আপনি না করেও পারবেন। কিন্তু মাস্ট বলার ইংরেজির অর্থ হলো যে ইট হ্যাজ টু বি ডান 100%। তো সেটাকে যখন আমি ট্রান্সফর্ম করব নেগেটিভে, তখন কি কাজ করব দেখি। আমি বলেছি ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, অর্থাৎ পিতামাতাকে আপনারা অবশ্যই মান্য করবেন। সেখানে আমরা মাস্টের জায়গায় আনতে পারি ক্যান্ট বাট। ইউ ক্যান্ট বাট ওবে ইউর প্যারেন্টস। ক্যান নট বাটকে ক্যান্ট বাট বললাম। এখানে দেখেন, আমরা যদি অ্যালজেব্রা হিসেবে চিন্তা করি, এখানে একটা থিওরি আমরা দাঁড় করাতে পারি। ক্যান নট ইজ এ নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস ইন অ্যালজেব্রা। বাট ইজ অলসো এ নেগেটিভ কনজাংশন, দ্যাট ইজ মাইনাস। তাহলে অ্যালজেব্রায় কি হয়? মাইনাস মাইনাস প্লাস। এখানে ক্যান নট বাট বলা মানে হচ্ছে পজিটিভ, অর্থাৎ ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। সেটাকে আমরা নেগেটিভে বলবো ইউ ক্যান্ট বাট ওবে ইউর প্যারেন্টস। ওকে, আবার ক্যান্ট বাটের আরেকটা এক্সপ্রেশন হচ্ছে হেল্প। হেল্প দিয়ে আমরা করতে পারি, কিন্তু তখন আইএনজি যোগ হবে। যেমন আমি বলতে পারি ইউ ক্যান্ট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস, মানে মা বাবাকে মান্য না করে আমরা পারি না। তাহলে ইউ ক্যান্ট বাট ওবে ইউর প্যারেন্টস, সেখানে ওবে হচ্ছে OBEY, কিন্তু যখন হেল্প দিচ্ছি ইউ ক্যান্ট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস, OBEYING। তাহলে এটা আমরা জানলাম যে when can't but is used, then the verb comes in simple present form, but when help is used, then the verb comes in ing form. আচ্ছা, এভরিওয়ান যদি থাকে তখন কি করি? এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিওয়ানের জায়গায় যখন নেগেটিভে আনবো তখন এখানে বলতে হবে নোবডি। সো দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এটাকে যদি আমরা আরেকটু ক্লজ বাড়াতে চাই, দেয়ার ইজ নোবডি বাট হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, সেটা আমরা বলতে পারি। কিন্তু হু ডাজ নট এটা আমরা অমিট করলাম, ফেলে দিলাম। তখন সেন্টেন্স দাঁড়াচ্ছে দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। আচ্ছা, দ্য ম্যান ইজ অনেস্ট, এটা খুব সিম্পল। এটাকে নেগেটিভ করতে গেলে অনেস্টের যে অ্যান্টোনিমটা আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনেস্ট? ডিসঅনেস্ট। এরকম ইংরেজিতে অনেকগুলো অ্যাডজেক্টিভস আছে যেগুলির অ্যান্টোনিমস ডি দিয়ে হয়, যেমন ডিসঅনেস্ট দিয়ে হয়, আরও আছে এরকম। সো দ্য ম্যান ইজ অনেস্ট, আমরা বলতে পারি দ্য ম্যান ইজ নট ডিসঅনেস্ট। এখানে আবার অ্যালজেব্রার ফর্মুলাটা কাজ করেছে। নট ইজ মাইনাস, ডিসঅনেস্ট ইজ অলসো মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তার মানে হচ্ছে দ্য ম্যান ইজ অনেস্ট। এখন অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভে যাই। ইন্টারোগেটিভ ইজ আস্কিং এ কোয়েশ্চেন। হাউ ডু ইউ আস্ক এ কোয়েশ্চেন? যেমন ধরেন অ্যাসার্টিভে যদি হয় হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তখন আমরা যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে যাই তখন বলবো ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, কোয়েশ্চেনে যখন গেলাম ইজ আগে এসে যাচ্ছে আর নট পার্টিকুলারটা এসে যাচ্ছে। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা স্পোকেন ইংলিশে চলে, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। কিন্তু রিটেন ফর্মে আমরা দুটো করতে পারি, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অথবা বলতে পারি ইজ হি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। স্পোকেনে কিন্তু অলওয়েজ ইজেন্ট হি, বাট রিটেনে উই ক্যান ফলো বোথ দ্য স্ট্রাকচার্স। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অর ইজ হি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। যদি ইজেন্ট কন্ট্রাক্টেড ফর্ম আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু সাবজেক্টটা ইজ এবং নটের মাঝখানে নিয়ে আসতে হবে। যেমন দে আর প্লেয়িং ফুটবল, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি আর্ট দে প্লেয়িং ফুটবল অর আর দে নট প্লেয়িং ফুটবল, এভাবে আমরা নটের ইউজটা দেখলাম।
হি ইজ নট এ গুড বয়, ইজ হি এ গুড বয়? তাহলে এখানে করছে কি, যখন ইন্টারোগেটিভে আনছি তখন অ্যাসার্টিভে যদি পজিটিভ থাকে সেখানে নট নিয়ে আসছি, আবার অ্যাসার্টিভে যদি নট থাকে সেটাকে ড্রপ করে দিচ্ছি। আবার দেখেন প্রথমে বলেছি হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে এখানে কোনো নট নাই, এটা একটা পজিটিভ সেন্টেন্স। সেটাকে আমি যদি ইন্টারোগেটিভ নিয়ে যাচ্ছি আমি নট নিয়ে আসছি, ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। সিমিলারলি অ্যাসার্টিভে যদি নট থাকে ইন্টারোগেটিভে নটটা বাদ পড়ে যাচ্ছে। ইজ হি নট এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, সেখানে আমরা বলছি ইজ হি এ গুড বয়। ইজন্ট হি এ গুড বয় বললে এটা নেগেটিভ, এটা হবে না। একটা আছে ম্যান ইজ মর্টাল, এটা সবাই জানেন আপনারা, তাহলে এটাকে বলতে হবে কি ইজ এনি ম্যান মর্টাল অথবা ইজন্ট ম্যান মর্টাল, আমরা দুটি এখানে আমরা ব্যবহার করতে পারি, ম্যান ইজ মর্টাল। আর এটাকে আমরা আবার নেগেটিভে নিয়ে গেলে কি করতাম, নো ম্যান ইজ ইমর্টাল, নো দিয়ে নেগেটিভ, ইমর্টালে নেগেটিভ, নো ম্যান ইজ ইমর্টাল, দ্যাট ইজ দ্য নেগেটিভ ফর্ম। তাহলে ম্যান ইজ মর্টাল, কোয়েশ্চেন হচ্ছে ইজ এনি ম্যান মর্টাল অর ইজন্ট ম্যান মর্টাল, অথবা নেগেটিভে হচ্ছে নো ম্যান ইজ ইমর্টাল। তাহলে মর্টালের অ্যান্টোনিম হচ্ছে ইমর্টাল। আচ্ছা, এভরিবডি লাভ হিজ মাদারল্যান্ড, এভরিবডি আমরা এখানে কি করতে হবে, এখানে হু প্রনাউনটা নিয়ে আসতে পারি, হু ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড। আর আমরা আরেকটু যদি বলতে চাই, ইজন্ট দেয়ার এনিবডি হু ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড, এমন কি কেউ আছে যে নিজের দেশকে ভালোবাসে না, ওইভাবে আনতে পারি। তবে নর্মালি এভরিবডির জায়গায় আমরা হু দিতে পারি, হু ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড। আচ্ছা, এভরিবডি লাভ হিজ মাদারল্যান্ড, এখানে খেয়াল করতে হবে যে এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান এগুলোর সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার প্রনাউন, সেজন্য এগুলির সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, নান ক্যান ডু দিস, এটা হবে কি হবে, নানের জায়গায় হু দিয়ে দিলাম, হু ক্যান ডু দিস। আর আমরা আর একটু বাড়াই বলতে পারি হু এলস ক্যান ডু দিস, আর কে করতে পারে এই কাজটা। তাহলে আমরা ইন্টারোগেটিভ ঠিক করলাম, আমরা নেগেটিভও ঠিক করলাম, এবার আসছে এক্সক্লেমেটরি। আজকাল আপনারা ইউ সি অন ফেসবুক দ্য ওয়ার্ড WOW, wow, wow actually is an exclamatory word like hurrah. আগে আমরা খুব ইউজ করতাম হুররা, আজকাল হুররা হ্যাজ বিন রিপ্লেসড বাই ওয়াও, এভরিবডি রাইটস ওয়াও, WOW. It doesn't have a meaning, but it is an expression of exclamation that we are very much happy, we are very much surprised. তখন আমরা ওয়াও বলি, কিন্তু শকড হলে ওয়াও বলা যাবে না। যদি কেউ শকড হয়, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, ইউ ক্যানট সে ওয়াও। কিন্তু ইফ ইট ইজ এ পজিটিভ অ্যাচিভমেন্ট, ইউর ফ্রেন্ড উইনিং এ প্রাইজ or Mushfiqur hitting a century, you can say wow, he has hit a century again. ওই অর্থে আমরা ওয়াও ব্যবহার করি। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো যখন আমরা আনি, যেমন ধরেন অ্যাসার্টিভে বলতে পারি দ্য বার্ড ইজ ভেরি নাইস, এক্সক্লেমেটরিতে এটা হয়ে যাবে হাউ নাইস দ্য বার্ড ইজ, অর্থাৎ এক্সক্লেমেটরি ওয়ার্ডসগুলো আগে এসে যাবে, হাউ নাইস দ্য বার্ড ইজ। যেমন what a fool he is, এটা অ্যাসার্টিভ হচ্ছে he is a great fool, what a fool he is. ওকে, যদি প্লুরালে থাকে they are very good players, how good the players are, তখন আর হবে। যদি পাস্ট টেন্সে যায় he was a very good player, what an excellent player he was. আর আমরা যদি বলতে পারি ম্যারাডোনা, ম্যারাডোনা was an excellent player, what an excellent player Maradona was. তাহলে হুররা দিতে পারি, আবার ওয়াও দিতে পারি। যেমন ইট ইজ এ হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, এখানে একটা সেন্টেন্স এসছে হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটাকে অ্যাসার্টিভে বলছে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট প্লেজার। এভাবে আমরা ইংলিশ বলতে পারি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করি। তাহলে দেখা যাচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি ইফ উই কম্পেয়ার ইট উইথ এ হর্স রানিং, ঠিক আছে, একটা ঘোড়া দৌড়াচ্ছে, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে চিন্তা করি, ঘোড়াটা যখন হাঁটছে তখন সেটা অ্যাসার্টিভে এসে যাচ্ছে। অর্থাৎ এক্সক্লেমেটরিতে ডিগ্রি অফ এক্সাইটমেন্ট ইজ মাচ হায়ার দ্যান ইট ইজ ইন এ পজিটিভ সেন্টেন্স অর ইন এন অ্যাসার্টিভ সেন্টেন্স।
সো দ্য হর্স ওয়াক্স, এখানে হুররা টুরা বলার কোনো উপায় নেই, বাট হুররা দ্য হর্স ইজ লেট আস সে গ্যালোপিং, তখন হুররা বলতে পারবো। তাহলে দেখা যাচ্ছে হুররা, ওয়াও, এই এক্সক্লেমেটরি ওয়ার্ডসগুলো সবসময় আনন্দ আতিশয্যকে প্রকাশ করছে। অ্যান্ড রিমেম্বার দ্য পাংচুয়েশন মার্ক ইজ অলওয়েজ দ্য এক্সক্লেমেটরি মার্ক, অর্থাৎ বাংলা দাড়ির নিচে একটা ডট দিলে ওটা এক্সক্লেমেটরি মার্ক হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন মার্ক দিই না, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এক্সক্লেমেটরি সাইনটা দিই না। এগুলি পাংচুয়েশনাল সেন্সও কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। আরেকটা হচ্ছে যদি উইশ দিয়ে আমরা সেন্টেন্স বলি তাহলে আমরা কি করতে পারি। উইশ ইজ এ রাদার ডিফিকাল্ট ওয়ার্ড টু ইউজ, কিন্তু উইশ সাবজেক্টিভ মুডকে নিয়ে আসে। এখানে যেটা এক্সাম্পল দিয়েছে সেটা খুব সিম্পল দিয়েছে, যেমন এক্সক্লেমেটরিতে বলছে ইফ আই ওয়্যার এ পোয়েট, এটাকে যদি আমি এক্সক্লেমেটরিতে নিয়ে যাই, না, এক্সক্লেমেটরিতে বলছে ইফ আই ওয়্যার এ পোয়েট, আর এটাকে অ্যাসার্টিভে আনলে আই উইশ আই ওয়্যার এ পোয়েট। এখানে আমাদের একটা জিনিস জানার দরকার, উইশ ইজ অলওয়েজ ফলোড বাই দ্য ভার্ব ইন দ্য সিম্পল পাস্ট ফর্ম or the verb in the past perfect form, which is never followed by the verb in the simple present form. Okay, আমি বলতে পারবো না যে I wish I write a book, আমাকে বলতে হবে I wish I wrote a book. Okay, or যদি past tense বলতে হয় I wish I had written a book. তাহলে wish এর পরে simple past আসবে যখন আমরা present tense কে ইন্ডিকেট করব। যেমন ধরেন আজকে আমার একটা বই লেখার ইচ্ছা আছে, আমি সেটাও বলতে হবে I wish I wrote a book today. কিন্তু গতকাল আমার একটা বই লেখার ইচ্ছা ছিল, এটা পাস্ট টেন্সে, তখন আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, আই উইশ আই হ্যাড রিটেন আ বুক ইয়েস্টারডে। তাহলে উইশের পরে কখনো সিম্পল প্রেজেন্ট ফর্ম আমরা আনবো না, এবং সেটা যখন আমরা এক্সক্লেমেটরিতে নিয়ে যাব তখন ইফ আই ওয়্যার এ পোয়েট, এখানে আই এর পরে ওয়ের আসবে, দের পরে ওয়ের আসবে, হির পরে ওয়ের আসবে। এটাকে বলা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টিভ মুডে গেলে টু বি ভার্বটা সবসময় ওয়ের হবে। যেমন আই উইশ হি ওয়্যার এ পোয়েট, আই উইশ মাই সান ওয়্যার এ পোয়েট, মাই সান ওয়াজ এ পোয়েট হবে না অলওয়েজ। আগে শিখেছিলাম কিভাবে এক্সক্লেমেটরিতে থেকে অ্যাসার্টিভ আসতে পারি, এখন যাচ্ছি কিভাবে অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লেমেটরিতে যেতে পারি। অলমোস্ট দ্য সেম রুল, খালি হাউটা এদিকে চেঞ্জ করতে হবে। যেমন ধরেন দ্য কুকু সিংস ভেরি সুইটলি, দ্য কুকু সিংস ভেরি সুইটলি, খুব কমন সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো এটাকে, হাউ সুইটলি দ্য কুকু সিংস, খুব সোজা। অর্থাৎ সুইটলি এই অ্যাডভার্বটাকে আমরা হাউ এর সঙ্গে লাগিয়ে দিলাম। তাহলে একটা সোজা পদ্ধতি আমরা শিখলাম। যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কথা বলতে চাই তাহলে হাউ বা হোয়াটের সঙ্গে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে লাগিয়ে দিয়ে তারপর সেন্টেন্স অ্যাজ ইট ইজ রেখে দিলে হবে, সাবজেক্ট ভার্ব নিয়মে রেখে দিলে হবে। যেমন মাই সিস্টার সিংস ভেরি ওয়েল, তাহলে হাউ গ্রেটলি মাই সিস্টার সিংস, এটা ইংরেজিটা হবে। আর এটাকে যদি আমি ইন্টারোগেটিভে নিয়ে যাই দেন হাউ গ্রেটলি ডাজ মাই সিস্টার সিং, এটাও কিন্তু দাঁড়াবে কথা। তাহলে দেখা যাচ্ছে কি এক্সক্লেমেটরিকে যদি আমি ইচ্ছা করি তাহলে আমি এটাকে ইন্টারোগেটিভেও নিয়ে যেতে পারবো। অর্থাৎ এই ট্রান্সফরমেশনগুলো খুব ফ্লুইড, শুধু যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা যেন অর্থ চেঞ্জ হয়ে না যায়। এখন এই ট্রান্সফরমেশন থেকে শেষ করে আমরা ডিগ্রিতে যাই। হোয়াট ইজ এ ডিগ্রি? আমরা জানি বিএ ডিগ্রি, এমএ ডিগ্রি, কিন্তু গ্রামারের ডিগ্রি হচ্ছে ইটস এ রিলেটিভ ওয়ার্ড which introduces comparison between one thing and another thing or between one thing and many other things. তো ডিগ্রির মধ্যে ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে কাজ করে, ঠিক আছে? আমরা এই আগের লেকচারে ডিগ্রির কথা বলেছিলাম, যেমন অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, স্মল কম্পারেটিভ ডিগ্রি, স্মলার, সুপারলেটিভ ডিগ্রি, স্মলেস্ট, ঠিক সে টল, টলার, টলেস্ট, এগুলি আমরা বলেছি, গুড, বেটার, বেস্ট, এই ধরনেরগুলি করেছি। তো সেই আলোচনাটা এখানে এসেছে। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে ব্যবহৃত হয়, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে আনতে হয় সেটা আরেকটু ঝালাই করে নিই, ঠিক আছে? এটা আপনারা দেখেন যে পজিটিভে যদি নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন হয়,
তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে মেটাল ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার, সরি আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। এটা হচ্ছে কম্পারেটিভ। এটাকে যদি সুপারলেটিভে নিয়ে যায়, অর্থাৎ শ্রেষ্ঠত্বে নিয়ে যায়, তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। আবার দেখছি একটা, ধরেন রেবেকা, পজিটিভ, রেবেকা ইজ এ গুড গার্ল। ওকে, আচ্ছা, যদি বলি যে রেবেকার মতো আর কোনো ছাত্রী নাই, নো গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ রেবেকা, এটা আমরা পজিটিভ আনলাম। এটাকে যদি কম্প্যারিজন আনি, তাহলে রেবেকা ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। আর রেবেকা যদি সবার মধ্যে ভালো হয়, রেবেকা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আগের মতোই, মানে সুপারলেটিভে মোর ইউজ করা যাবে না, ইয়ার ইউজ করা যাবে না, এটা আমরা জানলাম। আচ্ছা, এবারে এটা নিই, পজিটিভে যদি নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা হয়, এটা কম্প্যারিজন হবে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। আর সুপারলেটিভে হবে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ক্লিয়ার? এই শি ওয়ার্কস ভেরি ফাস্ট, এখানে ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, যেহেতু এটা ওয়ার্কসকে কোয়ালিফাই করছে, তাহলে আমরা বলবো শি ওয়ার্কস ফাস্টার দেন রেবেকা। তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে ফাস্ট থেকে অ্যাডভার্বের ইয়ার পেলাম। রেবেকা ওয়ার্কস দ্য ফাস্টেস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি ফাস্ট এসে গেল। অর্থাৎ অ্যাডজেক্টিভসের যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আছে, অ্যাডভার্বেরও আছে। কিন্তু খেয়াল করতে হবে অ্যাডজেক্টিভস অলওয়েজ কোয়ালিফাই নাউন্স অ্যান্ড প্রনাউন্স, আর অ্যাডভার্বস অলওয়েজ কোয়ালিফাই ভার্বস। ভার্বস আরও অ্যাডভার্বসকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করে। সেন্টেন্সের ব্যাপারে আমরা কিছু শিখছি। সিম্পল সেন্টেন্স আসছে, আর কম্পাউন্ড সেন্টেন্স আসছে, কমপ্লেক্স সেন্টেন্স আসছে। আগের লেকচারে কিছুটা আমরা বলেছি। সিম্পল সেন্টেন্স ইন ইংলিশ অ্যাকচুয়ালি ইজ নট দ্যাট সিম্পল। সিম্পল সেন্টেন্সের কন্ডিশন হচ্ছে দেয়ার মাস্ট বি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব ইন এ সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দেয়ার শুড বি টু সাবঅর্ডিনেট ক্লজেস, two main clauses, they will be connected with and but, এটা হচ্ছে compound sentence। আর complex sentence হচ্ছে there will be two clauses, one will be the main clause and the other one will be the subordinate clause। এটা আমরা বোঝানোর জন্য বাংলাদেশকে ব্যবহার করি। বাংলাদেশ is an independent country, so the independent clause in a complex sentence is equivalent to Bangladesh. Dhaka is not an independent country, Dhaka is one of the cities of Bangladesh, তাহলে এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইভাবে বুঝালে আমরা বুঝতে পারবো। এখন আমি বলেছি যে সিম্পল সেন্টেন্সটা কিন্তু খুব সিম্পল নয়। যেমন ধরেন দরজাটা বন্ধ করে রেবেকা বাইরে আসলো, ক্লোজিং দ্য ডোর রেবেকা ওয়েন্ট আউট অফ দ্য হাউস। তার মানে কে দরজাটা বন্ধ করেছে? রেবেকা বন্ধ করেছে। ক্লোজিং দ্য ডোর, এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই এবং ভার্ব নাই, এটা কিন্তু আর ক্লজ হিসেবে মূল্য পাবে না। ক্লজ হিসেবে যেহেতু মূল্য পাবে না, রেবেকা ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এটাই হচ্ছে একমাত্র ক্লজ। তাহলে একমাত্র ক্লজ যখন থাকে, এটা একটা সিম্পল সেন্টেন্স হবে। কিন্তু সিম্পল সেন্টেন্স অনেক সময় বুঝতে কঠিন হয়। যেমন ধরেন কিলিং দ্য র্যাট, রহিম স্মেলড অডারাস, মানে ইঁদুরটা মারার পরে রহিমের গায়ে গন্ধ আসতে লাগলো। কিলিং দ্য র্যাট, কে ইঁদুরটা মেরেছে? রহিম মেরেছে। তাহলে সিম্পল সেন্টেন্সে যেটা খেয়াল করতে হবে, দ্য মেইন ক্লজ শুড অলওয়েজ বিগিন উইথ দ্য সাবজেক্ট ইটসেলফ। মানে কিলিং দ্য র্যাট, দেয়ার ওয়াজ এ স্মেল অন রুবেলস বডি, এটা ভুল ইংরেজি হবে। কিলিং দ্য র্যাট, রুবেল ক্যারিড দ্য স্মেল, ব্যাড স্মেল অন হিজ বডি। এভাবে আমাদের এই সিম্পল সেন্টেন্স লেখাটা শিখতে হবে। আবার বলছি, সিম্পল সেন্টেন্স ডাজ নট হ্যাভ এনি subordinate clause and it has to begin with the subject itself. Compound sentence হচ্ছে and এবং but থাকতে হবে, দুটোই কিন্তু ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট, দুটোই বাংলাদেশ হতে হবে। যেমন করিম wanted to save money and he went unfed, অর্থাৎ করিম টাকা বাঁচাতে চেয়েছিল, সেজন্য সে কিছু খায় নাই। তাহলে এখানে he went unfed, এটা একটা ক্লজ, যেহেতু হি আছে, ওয়েন্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা ক্লজ। আবার করিম ওয়ান্টেড টু সেভ মানি, করিম সাবজেক্ট, ওয়ান্টেড ভার্ব, এটা একটা ক্লজ। দুটোকে আমরা অ্যান্ড দিয়ে লাগালাম।
অ্যান্ড দিয়ে লাগালা, অ্যান্ড মানে হচ্ছে দুটো ইকুয়াল স্ট্যাটাস। কিন্তু যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যায় তাহলে কি হবে, হ্যাভিং ওয়ান্টেড টু সেভ মানি করিম ওয়েন্ট আনফেড, মানে কে সেভ করতে চেয়েছে, করিম সেভ করতে চেয়েছে। এই জন্য হ্যাভিং ওয়ান্টেড টু সেভ মানি এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে পারি। আবার কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে কাজ করে দেখেন, অ্যাজ ইট ওয়াজ রেইনিং দেয়ার ওয়াজ নো ম্যাচ টুডে। অ্যাজ ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দেয়ার ওয়াজ নো রেইন টুডে এটা হচ্ছে মেইন ক্লজ। এই দুটো ক্লজকে লিঙ্ক করছে কিন্তু অ্যাজ। So as therefore is an adverbial word that connects between the subordinate clause and the main clause. As এর মতো বহু শব্দ আছে, as, therefore, while, when, but কে আমরা এই পর্যায়ে আনতে পারি, but যদিও একটা compound conjunction, অর্থাৎ all the adverbs they actually work as connectors between the main clause and the subordinate clause in a complex sentence. তাহলে সেন্টেন্সের তিনটা রূপ পেলাম, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দেখতে যত ডেফিনেশন যত সহজ কিন্তু দেখতে তত সহজ নয়। কম্পাউন্ড সেন্টেন্সটা মোটামুটি ইজি, অ্যান্ড থাকে, অ্যান্ড আমরা সবাই বারবার ব্যবহার করি সেজন্য। আর কমপ্লেক্স সেন্টেন্সের কন্ডিশন হলো ওখানে একটা ক্লজ থাকতে হবে যেটা বিকজ, ফর, অ্যাজ, হোয়ার অ্যাজ, এইভাবে দেয়ার বাই, দেয়ার ফর এগুলো দিয়ে শুরু হতে হবে এবং তারপরে সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলি, যদি কমপ্লেক্স সেন্টেন্স মেইন ক্লজ দিয়ে শুরু হয় তাহলে কোনো কমা লাগবে না, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স যদি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু একটা কমা লাগবে। যেমন অ্যাজ দেয়ার ওয়াজ রেইন, কমা লাগবে, দেয়ার ওয়াজ নো ম্যাচ টুডে। আমি যদি এটাকে ঘুরে লিখি দেয়ার ওয়াজ নো ম্যাচ টুডে অ্যাজ দেয়ার ওয়াজ রেইন, তখন কিন্তু আর কমা লাগবে না। তাহলে পাংচুয়েশনের ক্ষেত্রে আমরা কি শিখলাম, যদি if the main clause starts the complex sentence, we don't need any comma to put in the middle of the sentence. But if the subordinate clause begins the sentence, we need a comma. Thank you very much. I think we have sort of carried this class up to this point we have covered. So with this, we end today's topic on transformation of sentences. And dear viewers, I hope you have enjoyed this lecture and will be able to carry this knowledge further to improve your English. Thank you very much, sir. You're welcome. Dear learners, if you face any problem regarding this topic, you can talk to your tutor of your tutorial center. You can also write to us. Our address is Dean Open School, Bangladesh Open University, Ghazipur 1705. Hope to see you again. Till then, stay fine and take care. And thank you very much for being with us. Dear learners, I am Ridita Tasmin. Welcome you all to the program of Bangladesh Open University. Today we will discuss from Bachelor of Business Studies program. Our topic is Lesson 3 and the title is Production of a New Things. Sounds interesting, right? Yes. Today our topic is very interesting. So learners, please take your Business English course book. But before we start reading, we have to know the objectives. At the end of the lesson, you will be able to read and answer questions based on different sections, identify and use linkers, then identify words which refer to our natural resources, and finally, you will be able to describe a process of manufacturing. So our title was Production of a New Thing. We generally sell off our old newspapers, bottles, cans, or other used materials. These used materials can be converted into a new thing.
This is called recycling. Learners, are you with me? Now I will start reading the passage. Our first section is recycling rubbish not only helps save money, it also helps the environment. We lessen the pollution that is created by burning rubbish and we save valuable resources. Western countries waste a great deal of Earth's resources. In Bangladesh, a lot of trees are felled every week just for printing of different newspapers. Recycling used paper would easily save these trees. Many countries encourage recycling and new technology allows more waste to be reused. Most of the world's rubbish can be reused: paper, metals, glass, and even some plastics. Now, if we summarize this passage, we will find that the things we use, it can be converted into new thing and we can also reuse it again. And it saves the environment. And technology also allows waste to be reused. এখন আমরা এখান থেকে কিছু ট্রু ফলস বের করব। আমাদের কোশ্চেনে আছে recycling is reusing the waste. What do you think? Is it true or false? The statement is recycling is reusing the waste. Yes, we know from the text that it's true. So, let's go to the next section. In the next section, we find that plastic is one of the most difficult substances to recycle because it comes in so many varieties. Some plastic bottles, for example, consist of 6 layers of different types of plastic, each designed to give the bottles certain qualities: shape, strength, flexibility. And as yet, there is no simple way to be turned an old plastic bottle into a new one. Plastic scrap can only be turned into a product of lower quality. A plastic might be cleaned, cut into very, very tiny pieces and used to stuff seat cushions. A mixture of plastic waste can be recycled into plastic timber and used to make durable fencing. But a lot of plastic waste still has to be thrown away. Metals are different. Any car on the road today will consist in part of earlier cars that have been scrapped and recycled into new steel and other metals. The more valuable the metal like gold and silver, the more it pays to recycle it. Aluminium is worth recycling because extracting it from bauxite consumes a huge amount of electricity. So dear learners, আমরা এখান থেকে অনেক নতুন নতুন কিছু ইনফরমেশন জানলাম. So we know that plastic is very difficult to recycle and the other metals like expensive metals, silver, gold, these are very expensive metals and the more expensive the metal is, the more expensive the process of recycling. So, if we try to find out some statements which are true or false, let's see. Plastic can be recycled and converted into a new plastic mug. What do you think? We know that plastic can be converted into another plastic material. So, we can say that it's true. Dear learners, let's move on to the next section. Glass is also worth recovering. The most sensible method is to use glass bottles as often as possible. In countries which still use milk bottles,
The average bottle makes about 30 trips to and from the dairy. Broken glass, known as cullet, can also be recycled, and many Western countries have bottle banks into which used bottles can be thrown. Usually there are payments. Bottle banks depend on people's goodwill. The success of bottle bank varies widely from country to country. The Swiss and Dutch recover 50% of their glass, while in Britain only 12% is recovered. In Bangladesh, of course, we sell our bottles, which are then reused. Glass is best separated by color. Since cullet of mixed colors can be used only to make green glass. Broken glass can be remelted in furnace, and then it can easily be shaped into new bottles and other objects. Half the world's waste consists of paper. Many countries import waste paper rather than new pulp for their paper mills. The waste is pulped, cleaned and bleached to remove most of the ink and dirt before it is turned into new paper in the same way as good pulp or rags. Japan now makes half its paper by recycling. It is true that in Bangladesh we generally avoid waste. However, as we enter the 21st century, we are beginning to imitate some of the wasteful habits of Western countries. This is something that all of us need to think about. So, from this section, we will find some true and false statements. Suppose, if I draw the example, the Swiss and the Dutch make half their paper by recycling. I think you know the answer, it's false. Then cullet cannot be recycled. This is also false. Green glass can be made from broken glass of different colors. You know it's true. And a major portion of the world's waste consists of paper. This is also true. Now, if we discuss overall questions from this section, we can say what are the advantages of recycling. We know from section 1, 2 and 3 that recycling saves our environment, it saves our money, it also saves our resources, valuable resources. And when you go shopping, would you like the shopkeeper to use paper or polythene to pack the things you buy? Give reasons for your answers. Understood? Whenever you go for shopping, what do you prefer? Paper or polythene? I think you will prefer paper because paper can be recycled, but polythene cannot be recycled. Dear learners, now it's time to learn grammar, and we will learn how to identify and use link words. আমরা কিছু এক্সাম্পল ড্র করব এবং দুটো সেন্টেন্সের মাধ্যমে কিভাবে এবং দুটো সেন্টেন্সের মধ্যে কিভাবে লিঙ্ক ওয়ার্ড ইউজ করতে হয় সেটা আমরা দেখব। It is true that in Bangladesh we generally avoid waste. However, as we enter the 21st century, we are beginning to imitate some of the wasteful habits of the Western countries. এখানে আমরা দুটো আলাদা আলাদা সেন্টেন্স দেখছি এবং এটাকে কানেক্ট করলো বা লিঙ্ক করলো হচ্ছে however ওয়ার্ডটি। Next, a mixture of plastic waste can be recycled into plastic timber and used to make durable fencing. এটি একটি সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স হচ্ছে a lot of plastic waste still has to be thrown away. Now we will use but
to connect these two sentences. A mixture of plastic waste can be recycled into plastic timber and used to make durable fencing, but a lot of plastic waste still has to be thrown away. In these sentences, second sentence is always contrasting. In these two examples, we find that the word but or however, these two words are introducing the second sentence. অর্থাৎ প্রথম সেন্টেন্সের পর আমরা but বা however ইউজ করে সেকেন্ড সেন্টেন্সটির কন্ট্রাস্ট যে আইডিয়া আছে সেটাকে লিঙ্ক করলাম। But is generally used in informal context. We can also use still or yet instead of but. For example, the teacher was angry, but he did not punish the student. We can also use the teacher was angry, still he did not punish the student. We can also use the teacher was angry, yet he did not punish the student. এতক্ষণ আমরা কিভাবে লিঙ্ক ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করব এবং কিভাবে সেগুলোকে সেন্টেন্সে ইউজ করব সেটা জানলাম। নাও ইটস টাইম টু ইনক্রিজ আওয়ার ওয়ার্ড পাওয়ার। কেন ওয়ার্ড পাওয়ার বলা হচ্ছে? বিকজ ইফ উই ক্যান এনরিচ আওয়ার ভোকাবুলারি we can make new sentences. So, here we see score out words which do not constitute our natural resources. এখানে কিছু ওয়ার্ডস দেয়া আছে আমাদের ন্যাচারাল রিসোর্সের সঙ্গে যেগুলো আলাদা রকমের মনে হয় সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। সাপোজ এয়ার, ওয়াটার, আর্থ, প্লাস্টিক, ট্রেস, পেপার, বটলস, গোল্ড। Let's try. Here, plastic, paper, bottles. These are not natural resources. So, we can identify these words. Now, match the describing words with the noun they describe. We have two columns. In the first column, we have describing words, and in the second column, we have nouns. So, we have to relate it. Suppose plastic bottle, it is done for you. Now you try with me. Valuable, valuable resources. Then colored, colored glass. Western countries, plastic bottles. Precious metals. So this is the way you can match. Dear learners, we are almost at the end of our program. Now, we will learn how to describe a process. The waste is pulped, cleaned and bleached to remove most of the ink and dirt before it is turned into new paper in the same way as wood, pulp or rags. So, we find here a description. It describes the process of manufacturing paper using waste substances. The process involves 4 stages. To make the process more explicit, we can use time marker such as first, second, next, finally. So, these are the time markers. If we use these time markers here, we can say like this. First, the waste is pulped. Next, it is cleaned, and after that, it is bleached. Finally, it is turned into new paper. So, here is a task for you. If I say, now you can use time markers and describe a process. Now, we will describe a process of writing and sending letters. Suppose if I give you some clues, you can use time markers. Write a letter, put the letter in the envelope, get it weighed, buy stamps, drop the letter into the letter box. So,
here we will see how to use time markers. First, write a letter. Next, put the letter in the envelope, and after that get it wet. Then buy stamps. Finally, drop the letter into the letter box. So, this is the way you can describe a process. So, that was our today's lesson. আমরা কি কি শিখলাম আজকে? At the end of the lesson, we know how to read and answer questions from different sections. Then we could identify the link words, and then we knew some new words, and finally we could describe a process of manufacturing. Dear learners, I hope you can understand the lesson very well, but if you have any problem, you can contact the tutor of your tutorial center. You can also write to us. Our address is Dean Open School, Bangladesh Open University, Gazipur 1705. Hope to see you again. Till then, stay fine and take care. সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল কর্তৃক পরিচালিত বিবিএস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বিবিএস প্রোগ্রামের তৃতীয় বর্ষের একটি বিষয় হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই বিষয়ের কোর হচ্ছে 3507। আজকে আমরা এই বিষয়ের ইউনিট 3 থেকে পার্ট 3 আলোচনা করব। আর আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি রোমানা কাদের এবং আমার সাথে আরও আছেন মোহাম্মদ মাইনুদ্দিন। আর আজকের পাঠে যা যা থাকছে সেটা হচ্ছে পদমূল্যায়নের পদ্ধতিসমূহ। চলুন শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা স্যারের কাছ থেকে জেনে নিই পদমূল্যায়নের পদ্ধতিগুলো আসলে কী কী। মাইনুদ্দিন। ধন্যবাদ রোমানা আপনাকে। আসলে পূর্বের পাঠে আমরা পদমূল্যায়নের সংজ্ঞা, পদমূল্যায়নের উদ্দেশ্য এবং পদমূল্যায়নের সুবিধা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পদমূল্যায়নের পদ্ধতি অর্থাৎ কীভাবে আমরা পদমূল্যায়ন করতে পারি সে পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা করব। সাধারণত পদমূল্যায়নের 4টি ব্যাপক প্রচলিত বা ব্যাপক ব্যবহৃত পদ্ধতি আছে, যার প্রথমটি হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্কিং পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে কার্যশ্রেণী বিভাগ পদ্ধতি, তৃতীয়টি হচ্ছে উপাদান তুলনাকরণ পদ্ধতি এবং চতুর্থটি হচ্ছে নম্বর প্রদান পদ্ধতি। প্রথমে আমরা পদমর্যাদা বা র্যাঙ্কিং পদ্ধতি নিয়ে আলোচনা করব। সাধারণত যে পদ্ধতিতে আমরা কাজের গুরুত্ব অনুসারে পদগুলোকে ভাগ করি তাকে পদমর্যাদা বা র্যাঙ্কিং পদ্ধতি বলে। এটি একটি
খুবই প্রাচীন বা সহজ পদ্ধতি। সাধারণত পূর্বে যখন অর্গানাইজেশন খুব বেশি বড় ছিল না, সহজ ছিল, তখন এই পদ্ধতিতে পদমূল্যায়ন করা হতো। এই পদ্ধতিতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজকে প্রথমে ক্রমানুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে সবার উপরে স্থান দেওয়া হয়। সাধারণত আরও কিছু বিষয় অনুসরণ করে এই পদমূল্যায়ন করা হয়ে থাকে, যেমন কাজের দক্ষতা, কর্মভার, যোগ্যতা ইত্যাদি বিষয়ও বিবেচনা করা হয়ে থাকে এই র্যাঙ্কিং বা পদমর্যাদা যে পদ্ধতিটি আছে সেটি নির্ধারণ করার ক্ষেত্রে। আচ্ছা, র্যাঙ্কিং পদ্ধতির কোনো সুবিধা বা অসুবিধা কি আছে, যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ রোমান আপনাকে। আসলে প্রত্যেকটা পদ্ধতিরই কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা এই পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা জানি, সাথে একজন বিশেষজ্ঞ মতামত আমরা জেনে নিব এই পদ্ধতির। প্রখ্যাত মানব সম্পদ বিশারদ গ্যারি ডেজলার বলেছেন, র্যাঙ্কিং মেথড ইজ দ্য সিম্পলেস্ট মেথড অফ জব ইভ্যালুয়েশন দ্যাট ইনভলভস র্যাঙ্কিং ইচ জব রিলেটেড টু আদার জবস, ইউজুয়ালি বেসড অন সাম ওভারঅল ডিফিকাল্টি। অর্থাৎ র্যাঙ্কিং হচ্ছে কার্যমূল্যায়নের সহজতম পদ্ধতি, যা কতগুলো সার্বিক জটিলতার ভিত্তিতে অন্যান্য পদের সাথে প্রত্যেক পদের তুলনামূলক র্যাঙ্কিংয়ের সাথে জড়িত। আর এ পদ্ধতির সুবিধাগুলি হচ্ছে: 1. এ পদ্ধতিতে কার্যবর্ণনা ও নির্দেশনা প্রস্তুত করতে হয় না বলে এটি একটি সহজ পদ্ধতি। এ পদ্ধতিতে কার্যমূল্যায়ন করতে সময় ও ব্যয় কম হয়। 3. এ পদ্ধতিতে কোনো জটিলতা নেই বলে সকল কর্মী এ পদ্ধতি সহজেই বুঝতে পারে। 4. কাজের গুরুত্ব অনুযায়ী মজুরি হার নির্ধারণ হয় বলে কর্মীদের মধ্যে অসন্তুষ্টি থাকে না। 5. এতে কর্মীর মনোবল বৃদ্ধি পায়। আর এ পদ্ধতির অসুবিধা যেগুলি রয়েছে সেগুলো হলো: 1. এ পদ্ধতির সকল উপাদান বিবেচনার জন্য নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। 2. এ পদ্ধতিতে একই রকমের পদগুলোর মধ্যে তুলনা করা অসুবিধাজনক। 3. এ পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে এর ফলাফল মূল্যায়নকারী দ্বারা সরাসরি প্রভাবিত হয়। 4র্থ অসুবিধাটি হচ্ছে, মজুরি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে ব্যবস্থাপনা কোনো কারণ উদ্ঘাটন করতে পারে না। আরেকটি অসুবিধা হচ্ছে, অর্থাৎ 5 নম্বর অসুবিধাটি ছিল এরকম, যে সকল প্রতিষ্ঠানে অধিক সংখ্যক পদ থাকে সে প্রতিষ্ঠানে এ পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। এ পর্যায়ে আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি বলেছি সেটা হচ্ছে কার্যশ্রেণী বিভাগ পদ্ধতি। কার্যশ্রেণী বিভাগ পদ্ধতি হচ্ছে একটি কাজকে প্রথমে এর গুরুত্ব, শিক্ষাগত যোগ্যতা, মানবিক গুণাবলী, কার্যভার ইত্যাদি অনুযায়ী প্রতিটি বিভাগে বা একটি প্রতিষ্ঠানের যত বিভাগ বা উপবিভাগ আছে সেখানে ভাগ করা হয়ে থাকে। এরপরে এই ভাগগুলোকে বিভিন্ন গ্রেডে গ্রেডিং বা গ্রেড প্রদান করা হয়ে থাকে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। গ্রেডগুলো আসলে কিসের বেসিসে প্রদান করে থাকে একটু বলবেন আমাদেরকে? জি, যেমন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, বা যার কাজের পরিধি অনেক ব্যাপক, বা যার যে কাজ করতে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা বা বেশি মানবিক গুণাবলীর প্রয়োজন হয়ে থাকে, সেগুলিকে আমরা এ গ্রেডে ভাগ করতে পারি। আবার যার কাজের পরিধি একটু কম বা যার কাজের গুরুত্ব একটু কম, তাকে আমরা বি গ্রেডে ভাগ করতে পারি। আবার যার কাজের গুরুত্ব আরও কম, তাকে আমরা সি গ্রেড দিতে পারি। অর্থাৎ একজন অফিস নির্বাহীকে বা একটি প্রতিষ্ঠানে বা একটি অফিসে যে অফিস নির্বাহী থাকে তাকে যদি আমরা এ গ্রেড দিই, অফিসারদেরকে আমরা বি গ্রেড দিতে পারি, এবং এই অফিসারদের যারা অফিস সহকারী আছেন তাদেরকে আমরা সি গ্রেড, এভাবে পর্যায়ক্রমে ডি গ্রেড, ই গ্রেড ইত্যাদি গ্রেডে ভাগ করে দিতে পারি। তো কার্য শ্রেণী বিভাগ মূলত এভাবেই করা হয়ে থাকে। এই পদ্ধতিটি মূলত অনেকটা পদমর্যাদা বা র্যাঙ্কিং পদ্ধতির সাথে খানিকটা মিলও খুঁজে পাওয়া যায়। এই পদ্ধতিরও অনেক
সুবিধা বা অসুবিধা আমরা দেখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলুন টিভি স্ক্রিনে আমরা এই পদ্ধতির একজন বিশেষজ্ঞ মতামত ও সুবিধা অসুবিধা সম্পর্কে এক নজরে দেখে নিই। প্রখ্যাত মানব সম্পদ বিশারদ গ্যারি ডেজলার বলেছেন, জব ক্লাসিফিকেশন is a simple, widely used method in which raters categorize jobs into groups. All the jobs in each group are of roughly the same value for pay purposes. অর্থাৎ কার্যশ্রেণী বিভাগ সহজ ও ব্যাপকভাবে ব্যবহৃত একটি পদ্ধতি যাতে মূল্যায়নকারী কার্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে একই শ্রেণীর সকল কাজগুলো মজুরি প্রদানের উদ্দেশ্যে সমান গুরুত্বপূর্ণ। এ পদ্ধতির সুবিধাগুলি হল, এ পদ্ধতি সহজ ও কম ব্যয়বহুল। 2, কাজ বা পদের বর্ণনা মতো প্রতিটি কার্য বিশ্লেষণ করা হয়। 3, সুস্পষ্ট কার্য বিভাগ থাকে বলে বিভিন্ন কাজের মধ্যে সহজে তুলনা করা যায়। 4, ছোট ছোট প্রতিষ্ঠানে এ পদ্ধতি অধিক উপযোগী। 5, নতুন কোনো কাজ সহজেই তালিকাভুক্ত করা যায়। আর এ পদ্ধতির অসুবিধাগুলি হলো, 1, একবার তালিকাভুক্ত করলে আর গ্রেড পরিবর্তন করা যায় না। 2, কার্যশ্রেণী বিভাগ পদ্ধতিতে ব্যক্তিগত ভাবাবেগ প্রভাব বিস্তার করে। 3, বড় প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যশ্রেণী বিভাগ পদ্ধতি তেমন উপযোগী নয়। 4, একই শ্রেণীভুক্ত বিভিন্ন পদের আপেক্ষিক মূল্য নির্ধারণ করা যায় না। 5, কার্যশ্রেণী বিভাগ পদ্ধতি অপেক্ষাকৃত জটিল ও ব্যয়বহুল এবং সতর্কতার সাথে প্রয়োগ করতে হয়। আচ্ছা মাইনুদ্দিন, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনি এতক্ষণ আলোচনা করলেন র্যাঙ্কিং পদ্ধতি এবং কার্য বিভাগ বিশ্লেষণ পদ্ধতি, দুটোরই আপনি আসলে সুবিধা অসুবিধা বলেছেন, তো একটু বলবেন আমাদেরকে যে দুইটার মধ্যে কি কোনো মিল বা কোনো অমিল আছে কিনা? ধন্যবাদ রোমান আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পদমর্যাদা বা র্যাঙ্কিং যে পদ্ধতিটি আছে এবং কার্য বিভাগ যে পদ্ধতিটি আছে, এটার মধ্যে একই রকম কিছু মিল দেখা যায়। তো এটার পার্থক্য করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাইলে আমরা আসলে এই পদ্ধতি আর ওই পদ্ধতির মূল পার্থক্যটা কোথায়? আসলে পার্থক্যটা এরকম, যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বলি, একটি প্রতিষ্ঠানে অনেকগুলি বিভাগ থাকে, যেমন প্রোডাকশন সেকশন, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, আবার ধরেন ব্যাংকিং সেক্টর বা অ্যাকাউন্টস বিভাগ, আবার ধরেন মানব সম্পদ বিভাগ। এখন একটি কাজকে যখন আমরা এই গুরুত্ব অনুসারে একটু ভাগ করি, যেমন উৎপাদনমুখী প্রতিষ্ঠানে উৎপাদন সংক্রান্ত কাজগুলো বেশি গুরুত্ব পায়, একইভাবে আবার বিপণন সংক্রান্ত কাজগুলো গুরুত্ব পায়, তারপর আমরা হিসাব রক্ষণ সংক্রান্ত কাজগুলো গুরুত্ব পায়, আবার মানব সম্পদ ব্যবস্থাপনা বা কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো গুরুত্ব পায়। এখন আমরা এই কাজগুলোকে যখন এইভাবে ভাগ করব, তখন পদমর্যাদা বা র্যাঙ্কিং হয়ে থাকে। ধন্যবাদ মাইনুদ্দিন, আপনি তো অলরেডি দুটো পয়েন্ট আলোচনা করেছেন। এবার আমি যেটা আসলে আলোচনা করতে চাচ্ছি, এটা হচ্ছে আরও একটা পদ্ধতি, আর সেটা হচ্ছে উপাদান তুলনাকরণ পদ্ধতি। আসলে এই পদ্ধতিটা 1928 সালে পুজিন বেঞ্জ নামক একজন এটার উদ্ভাবন করেন, যার জন্য এই পদ্ধতিটিকে আমরা আসলে ওনার নাম অনুসারে বেঞ্জ পদ্ধতি নামে আসলে বেশি পরিলক্ষিত হয় এটা। তো এই পদ্ধতি আসলে যেটা বলা হয়েছে, আসলে মনে হয় আমরা নাম শুনলেই আমাদের শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারবে যে বেঞ্জ পদ্ধতি অথবা উপাদান তুলনাকরণ পদ্ধতি, তার মানে এই পদ্ধতিতে বেশ কিছু উপাদান দেয়া থাকে, সেই উপাদানগুলোকে তুলনা করে একটা র্যাঙ্ক করা হয় অথবা একটা আর্থিক মূল্য নিরূপণ করা হয়। পরবর্তীতে এই আর্থিক মূল্যগুলোকে একসাথে যোগ করে সেই পদের জন্য মূল্যায়ন করা হয়ে থাকে। যেমন এরপর যে আমরা একটু বলতে পারি, সেটা হচ্ছে উপাদানগুলো এরকম হতে পারে যে মনে করেন যোগ্যতা, কার্য পরিবেশ হতে পারে, দক্ষতা হতে পারে, তারপরে আপনার শারীরিক গুণাবলী হতে পারে, মানসিক গুণাবলী হতে পারে, এইরকম করে করে কিছু কিছু উপাদানে ভাগ করা হয়ে থাকে এবং পরবর্তীতে প্রত্যেকটা উপাদানের জন্য নম্বর প্রদান করা হয় এবং শেষে যেটা করা হয় সেটা হচ্ছে সেই নম্বরগুলোকে বা আর্থিক মূল্যগুলোকে একসাথে যোগ করে সেই পদের জন্য সেটা মূল্যায়ন করা হয়ে থাকে। এই পদ্ধতিরও খুব প্রাচীন একটি পদ্ধতি এবং বহুল সমাদৃত বা জনপ্রিয় একটি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটা উপাদানের জন্য একটা নির্দিষ্ট অর্থের মূল্য থাকে, এজন্য এই পদ্ধতিটি খুব সুবিধাজনক এবং খুবই সাশ্রয়ী।
আচ্ছা, এই পদ্ধতির কোনো মাপকাঠি আছে কিনা বা এই পদ্ধতির কোনো সুবিধা অসুবিধা যদি থেকে থাকে আমাদের জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ মাইনুদ্দিন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই পদ্ধতির আসলে কোনো স্ট্যান্ডার্ড বা কোনো মাপকাঠি নেই। এখানে যে কিছু উপাদান সেট করা থাকে, সেই উপাদানের ভিত্তিতে এটার আসলে প্রত্যেকটা উপাদানের যেমন দক্ষতা, যোগ্যতা বা কার্যপরিবেশ, সেটার আকারে একটা আর্থিক মূল্য নিরূপণ করা হয়ে থাকে। সেই আর্থিক মূল্যগুলোকে পরবর্তীতে যোগ করা হয়, যোগ করে একটা পদের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে এই কাজের মূল্যায়নটা করা হয়, উপাদান তুলনাকরণ পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়। কারণ বৃহৎ যে বা গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেটার যখন একটা সেট হয়ে যায়, তখন অন্যান্য পদগুলোকে সেই বৃহৎ পদের সাথে বা গুরুত্বপূর্ণ পদের সাথে তুলনা করে অন্যান্য পদগুলোর আর্থিক মূল্য নিরূপণ করা হয়ে থাকে। এই পদ্ধতির বেশ কিছু সুবিধাও রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। তো সুবিধাগুলো হচ্ছে, এটা খুবই সহজ একটি পদ্ধতি, হ্যাঁ, খুবই কম ব্যয় সাপেক্ষ বা সহজ একটি পদ্ধতি। আর এই পদ্ধতিতে প্রতিটি উপাদানের মূল্য নির্ধারণ করা হয়, এজন্য শ্রমিক কর্মীদের কাছে এটা বুঝতে খুবই সহজ হয়। আর এই পদ্ধতিতে যেহেতু প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে করা হয়ে থাকে, এটা খুব জটিল আকার ধারণ করে না, যার জন্য যে কোনো প্রতিষ্ঠানেই বা কোনো বড় হোক বা ছোট হোক যে কোনো প্রতিষ্ঠানে এটা অ্যাপ্লাই করা যায়। আর অসুবিধাগুলো হচ্ছে, এটা যেহেতু প্রত্যেকটা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে আর কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, এই জন্য আসলে যোগ্যতাগুলো ডিফার করে। একজন এমপ্লয়ি থেকে আরেকজন এমপ্লয়ের যোগ্যতা কত হতে পারে, সেটার আর্থিক মূল্যটা আসলে অনেক ডিফাইন করা সবসময় সহজ হয় না। আর এটি যেহেতু একটা প্রাচীন পদ্ধতি, তো বৈজ্ঞানিক জিনিসগুলো আসলে এখানে আসে না তেমন। এটাই ছিল আসলে এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আরও একটি পদ্ধতি আলোচনা করব, আর সেটা হচ্ছে নম্বর প্রদান পদ্ধতি। নম্বর প্রদান পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে অনেকগুলো উপাদান থাকে, সেই উপাদানগুলোর আবার কিছু সাব উপকরণ বা উপাদান থাকে, সেইগুলোকে ভাগ করা হয়। তো উপাদানগুলোকে আসলে আপনার কিছু যেমন যোগ্যতা হতে পারে, দক্ষতা হতে পারে, কার্যপরিবেশ হতে পারে, এই উপাদানে ভাগ করা হয়। এই উপাদানগুলোর আবার সাব উপাদান, যেমন আপনার যোগ্যতা, সেটা কীরকম যোগ্যতা, যেমন শারীরিক যোগ্যতা না মানসিক যোগ্যতা, হ্যাঁ, দক্ষতা, সেটা আপনার শিক্ষাগত যোগ্যতা হতে পারে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে পারে। এই যে এরকম উপাদানে ভাগ করা এবং সেগুলোকে আবার সাব উপকরণে ভাগ করা। তো প্রতিটার জন্য আর্থিক মূল্য নির্ধারণ করা হয়ে থাকে এবং প্রতিটার জন্য আর্থিক মূল্য দেওয়া হয়। আর্থিক মূল্য দেওয়া হলে পরবর্তীতে যেটা করা হয় সেটা হচ্ছে এই আর্থিক মূল্যগুলোকে যোগ করা হয় প্রতিটা উপাদানের জন্য, এবং সাব উপাদানের জন্য প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি যে আর্থিক মূল্য আছে সেগুলোকে যোগ করে একত্রে যে মার্কসটা আসে, সেটাকে আসলে আমরা বলতে